আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভয়েস কি করছে আজকে? হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ভয়েস স্পষ্ট। শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কোলোরেক্টাল সার্জারি। কোলোরেক্টাল সার্জারিটা আসলে আমি দেখছি যে মানে এমআরসিএস পার্টে পরীক্ষা যারা দিতে যায়, যখন ইএমআরসিএস কোশ্চেন সলভ করে, তখন আসলে সব থেকে ঝামেলাই যে টপিক গুলাতে পড়ে তার মধ্যে একটা হচ্ছে আপনার এই কোলোরেক্টাল সার্জারি। কোলোরেক্টাল সার্জারি একটা ঝামেলা টপিক, তারপর ভাস্কুলার সার্জারি একটা ঝামেলা টপিক, যেটা ইউজুয়ালি সহজে বোঝাতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্সপোজার না থাকলে আসলে এই কনসেপ্ট গুলি ধরা বা কোন ক্ষেত্রে কি করবো এগুলি একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা আজকে কোলোরেক্টাল সার্জারি নিয়ে কথা বলবো। কোলোরেক্টাল সার্জারি, তবে আসার কথা হচ্ছে যে কোলোরেক্টাল সার্জারিতে মোটামুটি খুবই টিপিক্যাল জায়গা থেকে প্রশ্ন আসে, ফলে আপনারা আসলে আশা করি কোলোরেক্টাল সার্জারি থেকে যে কোশ্চেন গুলি আসবে সেগুলি আপনি পারবেন। আমি দেখাই দেবো কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কি টাইপের কোশ্চেন আসে। এবং আপনারা জানেন যে আমরা আসলে রিকল সলভ করা শুরু করছি গত ব্যাচ থেকে, গতদিনে বলছিলাম আমরা টপিক ওয়াইজ রিকল সলভ করি। তখন আমরা কোলোরেক্টাল সার্জারি সবগুলি রিকল, মানে 2021 থেকে 2025 পর্যন্ত আপনাদের এই যে এপ্রিলে যে পরীক্ষা হলো এই পর্যন্ত যতগুলো রিকল আছে আমরা সবগুলি একসাথে ডিসকাস করবো। একসাথে ডিসকাস করলে সুবিধা হয় যে আপনি খুব ভালো কম্প্যারিজন করতে পারবেন যে কেন এটা হলো, কেন এটা হলো, একটু যদি ঘুরায় দেয় তাহলে কি হবে, এই জিনিসটা খুব ভালো হয়। আমরা আমাদের কোলোরেক্টাল সার্জারি ক্লাসটা একটু শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে লোয়ার জিআই ব্লিডিং। আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে আপার জিআই ব্লিডিং। সেটা হচ্ছে যে আমরা আপার জিআই এন্ড হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি ক্লাসে পড়বো। ওই ক্লাসটা আমি নেই। তো আমাদের আজকে আমরা শুরু করবো হচ্ছে লোয়ার জিআই ব্লিডিং দিয়ে। এবং লোয়ার জিআই ব্লিডিং এর ক্ষেত্রে লোয়ার জিআই ব্লিডিং এর ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা দিয়ে আমরা শুরু করি একটু। আচ্ছা, একটা জিনিস গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের কিন্তু আজকে ক্লাসটা বোঝার জন্য গত ক্লাসের বিগিনিং পার্টটা কিন্তু খুব নেসেসারি। আমরা যে গতদিন স্টোমা নিয়ে কথা বলছি, এই স্টোমা গুলি কিন্তু আমাদের আজকে লাগবে, কারণ আমরা হচ্ছে আজকে প্রচুর স্টোমা এবং হচ্ছে যে অপশনস গুলি নিয়ে কথা বলবো, এই কারণে আমাদের কিন্তু স্টোমা গুলি খুব দরকার। তো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে লোয়ার জিআই ব্লিডিং। লোয়ার জিআই ব্লিডিংটা আপনারা জানেন যে বেসিক্যালি আমাদের একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে যে আমাদের লোয়ার জিআই ব্লিডিং। এখন এই লোয়ার জিআই ব্লিডিং এর অনেক কজ আছে, তাই না? আমরা মেইনলি এমআরসিএস পার্টে পরীক্ষার জন্য নেসেসারি যেগুলি এমআরসিএস কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তার আগে একটা জিনিস একটু বলে নেই, আপনারা সবাই জানেন যে দুইটা টার্ম আছে, তাই না? একটা হচ্ছে যে হেমাটেমেসিস এবং আরেকটা হচ্ছে ম্যালেনা, তাই না? হেমাটেমেসিস এবং ম্যালেনা এটা আপনারা জানেন যে ব্লাড ভমিটিং হলে সেটা হেমাটেমেসিস, সেটা তো আমরা আপার জিআই ক্লাসে ডিসকাস করব। আর ম্যালেনা, ম্যালেনাটা মানে কি আপনারা জানেন যে হচ্ছে যে ম্যালেনা মানে বেসিক্যালি হচ্ছে একটা ব্ল্যাক টারি স্টুল থাকে, তাই না? তো ম্যালেনা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে অ্যাজ পার ইএমআরসিএস লোয়ার জিআই ব্লিডিং এর সিমটম না, মানে এটার কিন্তু সিমটম হচ্ছে ম্যালেনা না। কেন তারা এই কথাটা বলতে চাচ্ছে? তারা যেটা বলতে চাচ্ছে আর কি, যে যখন আমাদের লোয়ার জিআই বলতে আমরা যা বুঝি আর কি, তাই না? লোয়ার জিআই বলতে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে এটার মধ্যে সিকাম আছে, তারপরে হচ্ছে যে অ্যাসেন্ডিং কোলন আছে, তারপরে হচ্ছে ট্রান্সভার্স কোলন আছে, ডিসেন্ডিং কোলন আছে, ইত্যাদি ইত্যাদি সবাই আছে। এইসব জায়গাতে যখন কোনো প্যাথোলজি হয় তখন যে ব্লিডিংটা হয় সেটা সাধারণত ম্যালেনা নিয়ে প্রেজেন্ট করে না। ম্যালেনা নিয়ে প্রেজেন্ট করতে হলে এটাকে আমাদের স্মল ইন্টেস্টিন বা আপার জিআইটি থেকে আসতে হবে। কেন? তার কারণ হচ্ছে এই জায়গাটাতে ব্লাডটা অল্টার হতে পারে না। কেন? কারণ বলছে যে এইসব সোর্স থেকে যদি আপনার ব্লিডিং হয় তাহলে ব্লাড নাকি ইটসেলফ হচ্ছে খুব ক্যাথারটিক। ক্যাথারটিক জিনিসটা কি, এটা আপনারা ফার্মাকোলজিতে হয়তো পড়ে আসছেন, যে এরা যেটা করে যে এরা খুব স্ট্রং মাস মুভমেন্ট স্টিমুলেট করে। আপনারা জানেন যে হচ্ছে যে আমাদের যে লার্জ গার্টে কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে মাস মুভমেন্ট, তাই না? তো এখানে কি হয়, বেসিক্যালি আমাদের স্টুলের ডিফিকেশনের যে রিফ্লেক্সটা আসে সেটা কিন্তু মাস মুভমেন্টের মাধ্যমে আসে। তো এই যে মাস যে প্রোপাগেশন বা মুভমেন্টটা, এটা কিন্তু ব্লাড ইনিশিয়েট করতে পারে। এই কারণে যেটা হয় যে সিকাম বা
অ্যাসেন্ডিং কোলন বা ট্রান্সভার্স কোলন বা ডিসেন্ডিং কোলন বা নিচের দিকে রেকটাম কোনো জায়গায় যদি ব্লিডিং হয়, তাহলে সাধারণত এরা মেলানা হিসেবে প্রেজেন্ট করে না। এরা কি প্রেজেন্ট করে? এরা হচ্ছে ব্লাড হিসেবেই প্রেজেন্ট করে। এখন এই ব্লাডটা অল্টার্ড হতে পারে, মানে হচ্ছে ডার্ক রেড ব্লিডিং হতে পারে, ব্রাইট রেড ব্লিডিং হতে পারে। যদি আমাদের রাইট সাইড অফ দা লার্জ গাট, অর্থাৎ দ্যাট মিনস সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, একটা হাফ, এইসব জায়গায় যদি ব্লিডিং হয়, সেক্ষেত্রে এটা কি যেটা অল্টার্ড হইতে পারে, অর্থাৎ এটা ডার্ক রেড একটা কালার নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর লেফট সাইড হলে সাধারণত এটা হচ্ছে ব্রাইট রেড ব্লাড নিয়ে প্রেজেন্ট করে। তার মানে এই যে এতগুলা কথা বললাম, এটা কথার শেষ কথা হচ্ছে যে মেলানা বেসিক্যালি লোয়ার জিআই ব্লিডিং এর সিমটম না। অ্যাজ পার EMRCS, লোয়ার জিআই ব্লিডিং এর সিমটম মেলানা নয়। মেলানা মিন্স এখানে আমার ব্লিডিং সোর্সটা ডেফিনেটলি আমাদের যে আইলিয়াম এন্ড এটার যে উপরের পার্ট যেগুলি আছে সেসব জায়গার কোনো জায়গা থেকে ব্লিডিং হলে তাহলে আমরা মেলান হিসেবে প্রেজেন্ট করে। যখনই সিকাম বা এটার যে বিয়ন্ডে যারা আছে, অর্থাৎ অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এই কোথাও থেকে ব্লিডিং হয়, তখন এরা যেহেতু ক্যাথারটিক, এরা আসলে অল্টার্ড হওয়ার খুব একটা সময় পায় না। এই জন্য ওরা কি হিসেবে প্রেজেন্ট করে? ওরা ডার্ক রেড ব্লাড অথবা হচ্ছে ব্রাইট রেড ব্লাড হিসেবে প্রেজেন্ট করে। এটা হচ্ছে এখানকার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা একটা জেনারেল ইনফরমেশন যেটা আমাদের জানা উচিত। এখন আমাদের EMRCS বইতে ওরা বলছে যে লোয়ার যে ব্লিডিং এর তো অনেকগুলা কজ আছে। তো এখন কি কি ইম্পর্টেন্ট কজ আছে? সব থেকে ইম্পর্টেন্ট কজটা দিয়ে আমি আপনাদেরকে শুরু করি। সেটা কি? সেটা ওরা যেটা বলছে যে লোয়ার জিআই ব্লিডিং এর সব থেকে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ। ডাইভার্টিকুলার ডিজিজ তার মানে এই যে ডাইভার্টিকুলাইটিস বা এই ডাইভার্টিকুলার ডিজিজ যেটা, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আমরা অতটা সচেতন ভাবে চিন্তা ভাবনা করি না, কিন্তু ওল্ডার পিপলদের বলছে যে ওল্ডার পিপলদের সব থেকে কমন কজ অফ লোয়ার জিআই ব্লিডিং হচ্ছে কি? এই যে ডাইভার্টিকুলার ডিজিজ। আমাদের আজকে আমাদের টপিকের মধ্যে ডাইভার্টিকুলার ডিজিজ আছে। সেখানে আপনারা দেখবেন যে এই ডাইভার্টিকুলার ডিজিজ মানে কি? এটা সাধারণত যেটা হয় যে সিগময়েড কোলনকে সব থেকে বেশি ইনভলভ করে, এবং আমাদের যে সিগময়েড কোলনের যে এপিথেলিয়ামটা আছে, এটা যেটা করে সেটা হচ্ছে এক্সট্রা, মানে আমাদের ইভ্যাজিনেট করে বা হচ্ছে বাইরের দিকে চলে যায়, এবং এটা পাউচের মধ্যে ক্রিয়েট করে। আমরা রাইট টাইমে ছবিটা দেখবো, এবং এটা হচ্ছে যে মোস্ট কমন কজ অফ লোয়ার জিআই ব্লিডিং। এবং আপনারা জানেন অলরেডি যে হচ্ছে যে আমাদের এমআরসিএস পরীক্ষাতে কিন্তু হচ্ছে কিছু প্রশ্ন আসে যেটা বেসিক্যালি উত্তরটা হবে মোস্ট কমন কজ যেটা, সেটা মানে আপনাকে হয়তো বলবে যে 78 ইয়ার্স ওল্ড মেল আপনার কাছে আসছে লোয়ার জিআই ব্লিডিং নিয়ে, কি কারণ হতে পারে? ওখানে থাকবে সিএ রেকটাম, ওখানে থাকবে ডাইভার্টিকুলার ডিজিজ, ওখানে থাকবে কোলাইটিস। এখন আপনি কোনটা চুজ করবেন? যখন কোনো ক্লু নাই, তখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট কমন কোনটা। তার মানে আমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছি এমআরসিএস পার্টের পরীক্ষা, ইংল্যান্ডের পরীক্ষা, ওখানে দেখা গেছে যে লোয়ার জিআই ব্লিডিং এর সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ, এবং এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে আপনাকে মাথায় আজকে ভরে নিতে হবে যে আমরা যে পরীক্ষা দিতে যাচ্ছি এইখানে লোয়ার জিআই ব্লিডিং এর সব থেকে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ। আচ্ছা, ডায়াবেটিকুলার ডিজিজ নিয়ে পরবর্তী তার একটু পড়াশোনা আছে, আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইম এটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, আর কি কারণ হয়? আপনারা সবাই জানেন লোয়ার জিআই ব্লিডিং বললে আমাদের প্রথম আরেকটা ইম্পর্টেন্ট চিন্তা মাথায় আসে, সেটা হচ্ছে কি? ম্যালিগনেন্সি, তাই না? বা ক্যান্সার। তো এই জিনিসটাও কিন্তু খুব কমনলি হয়, তবে ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যেখানে কিন্তু লাইফ থ্রেটেনিং ব্লিডিং কিন্তু কখনোই হয় না। ডায়াবেটিকুলার ডিজিজের ক্ষেত্রে যেমন লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয়ে যেতে পারে, ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত লাইফ থ্রেটেনিং ব্লিডিং কিন্তু হয় না। এবং ক্যান্সার নিয়ে আজকে আমরা অনেক ডিটেল পড়াশোনা করবো একটু পরে, সুতরাং আমরা এখান থেকে স্কিপ করে পরেরটাতে যাই। আর কি কারণে হতে পারে? আরেকটা যেটা বলতেছে ওরা, সেটা হচ্ছে কোলাইটিস। কোলাইটিস হচ্ছে বেসিক্যালি এটা কি? যে কোলনের ইনফ্লামেশন। এখন কোলনের ইনফ্লামেশন কোন কোন ডিজিজে হয়? এটা বেসিক্যালি কার সিকুয়েলি, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজের পার্ট। এবং আপনারা জানেন যে ইনফ্লামেটরি বাউল ডিজিজে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এবং আরেকটা হচ্ছে ক্রনস ডিজিজ। তো এই দুইজনেই কিন্তু কি করতে পারে? আমার কোলনে কোলাইটিস করতে পারে, এবং এই কোলাইটিস থেকে কিন্তু কি হতে পারে? পেশেন্টের কিন্তু লাইফ থ্রেটেনিং ব্লিডিং কিন্তু এখান থেকেও হতে পারে। লাইফ থ্রেটেনিং ব্লিডিং কিন্তু এখানেও সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট কি কারণ আছে সেগুলি আমরা দেখতেছি, যে বাইরের দেশের হিসেবে ডাইভার্টিকুলার ডিজিজ সব থেকে কমন। এছাড়া ক্যান্সারে ব্লিডিং হচ্ছে, এগুলি নিয়ে আমরা ডিটেল করবো। কোলাইটিস আমাদের অসম্ভব ইম্পর্টেন্ট টপিক, এত ইম্পর্টেন্ট যে আপনি পার্টে পরীক্ষাতেও কোলাইটিস পড়বেন, মানে আলসারেটিভ কোলাইটিস ডিজিজ, যেগুলি থাকবেই একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। আর আবার আপনি যখন পার্ট বি পরীক্ষা দিতে যাবেন তখন প্যাথোলজি স্টেশনেও হচ্ছে যে আপনার এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, আবার আপনি যখন ক্রিটিক্যাল কেয়ার স্টেশন আছে সেখানেও ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে। মানে এই কোলাইটিস মোলাইটিস আপনার পিছন, আপনি পার্ট বি পরীক্ষা শেষ না করা পর্যন্ত আপনার পিছু ছাড়বে না। সুতরাং এগুলো আমাদের একদম ভালো করে বুঝে পড়ে ফেলতে হবে। আচ্ছা, আর কি কারণে হয়? আরেকটা ওরা ইম্পর্টেন্ট কারণ যেটা বলছে সেটা হচ্ছে অ্যানজিওডিসপ্লাসিয়া। এগুলি কিন্তু আমরা নর্মালি হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে খুব বেশি কিন্তু চিন্তা করি না, তাই না? বাট এই জিনিসগুলি বাইরের দেশে ওরা খুব ভালো করে চিন্তা করে। অ্যানজিওডিসপ্লাসিয়াটা কি? নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে এখানে ভেসেল গুলার কোনো একটা অ্যাবনর্মালিটি আছে, এবং এই ভেসেল গুলির ম্যালফরমেশন এবং অ্যাবনর্মালিটির কারণে যেটা হয়, কখনো কখনো
প্রচুর সিভিয়ার ব্লিডিং হতে পারে, এবং এটাও কিন্তু লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে। এবং এই পেশেন্টগুলির ক্ষেত্রে সাধারণত যেটা হয়, ঝামেলা যেটা, যে আপনি কোলোনোস্কোপি করতে গেলে বেসিক্যালি কোলোনোস্কোপি আপনি ঢুকাইতেই পারবেন না, কারণ এত ব্লিডিং হয় যে ওই ব্লাডের ভিতর দিয়ে আপনি কোন একটা জায়গায় যে দেখে আসবেন এই সুযোগটা আপনার নাই। এই জন্য এনজিওডিসপ্লাসিয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স বাইরের দেশে, যেটা নিয়ে দরজা ব্লিডিং হয়, এবং এটাও কিন্তু লাইফ থ্রেটেনিং ব্লিডিং করতে পারে। আচ্ছা, লাস্ট বাট নট দি লিস্ট, যেটা আমাদের এমআরসিএস পার্টে পরীক্ষার এমআরসিএস কোশ্চেন ব্যাংকে অ্যাড করছে, সেটা হচ্ছে হেমোরয়েডস। ওরা এত কিছু থাকতে হেমোরয়েডস কিভাবে আলাদা করে কেন যোগ করলাম আমি জানি না, বাট তারা হেমোরয়েডস এটার মধ্যে যোগ করছে, এবং হেমোরয়েডস নিয়ে আমরা একটু পরে পড়াশোনা করব। তাহলে মোটামুটি আমরা বুঝতেছি, ফাইনাল করি এই পেজের পড়াশোনাটা, সেটা হচ্ছে লোয়ার জিআই ব্লিডিং। এটা কখনো মেলানা হিসেবে কিন্তু প্রেজেন্ট করে না, এটা আইদার ব্রাইট রেড ব্লাড অথবা ডার্ক রেড ব্লাড হিসেবে প্রেজেন্ট করে। ডার্ক রেড ব্লাড কখন হয়? সাধারণত যদি রাইট হাফ অফ দা লার্জ গার্ড থেকে কোনো ব্লিডিং সোর্স থাকে, সেক্ষেত্রে সাধারণত এটা ডার্ক রেড ব্লাড হতে পারে, আর লেফট হাফে সাধারণত ব্রাইট রেড ব্লাড হয়। এবং ইম্পর্টেন্ট কজগুলির মধ্যে যেটা পরীক্ষার জন্য রিলেভেন্ট, 1 নাম্বার হচ্ছে কোনো ক্লু যখন নাই, লোয়ার জিআই ব্লিডিং এর কথা বলছে, তখন আপনার উত্তর হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ, কারণ ওল্ডার পিপলে মোস্ট কমন কজ অফ লোয়ার জিআই ব্লিডিং হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ। আচ্ছা, সেকেন্ড। ওকে, একটা সেকেন্ড। আচ্ছা, এর যেটা বলতেছিলাম আর কি, যে আর এরপরে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্যান্সার। এটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাস করব। এর বাইরে আছে কোলাইটিস। কোলাইটিসটা বেসিক্যালি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজের সিকুয়েলি, তার মানে বেসিক্যালি এটার মধ্যে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ আছে, এটা নিয়ে আমরা ডিসকাস করব। এনজিওডিসপ্লাসিয়া আমরা নাম শুনে বুঝতেছি, এটা বেসিক্যালি ম্যালফরমেশন অফ ভেসেলস, তাই তো। এবং এখানে যেটা হয়, যেখানে হচ্ছে সিভিয়ার ব্লিডিং হয়, লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে। হেমোরয়েডস নিয়ে আমরা একটু পরে দেখবো। এখন আপনার কাছে একটা পেশেন্ট যদি লোয়ার জিআই ব্লিডিং নিয়ে আসে, সে যদি বলে যে ডক্টর আমার হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে, অথবা ইমার্জেন্সিতে সিভিয়ার ব্লিডিং নিয়ে আসছে আপনার কাছে, তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে পরীক্ষার একটা প্রশ্ন। এই জায়গাটাতে খুব সুন্দর একটা গাইডলাইন আছে। 3টা কথা আমি আপনাদেরকে এখন বলবো। 1 নাম্বার হচ্ছে, তাহলে আমরা কি জানতে যাচ্ছি? আমরা জানতে যাচ্ছি লোয়ার জিআই ব্লিডিং এর পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি কি করবেন? লোয়ার জিআই ব্লিডিং এর পেশেন্ট। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের টোটাল 3টা ঘটনা ঘটাইতে হবে। আচ্ছা, 1 নাম্বার ঘটনা হচ্ছে যে পেশেন্ট, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টকে স্টেবল নাকি আনস্টেবল, এই 2টা জিনিস আপনাকে ভাগ করে ফেলতে হবে। তাহলে আমি এখানে আপনাকে ভাগ করে ফেললাম কি স্টেবল নাকি আনস্টেবল, এই জিনিসটা আগে ভাগ করে ফেললাম। আচ্ছা, আনস্টেবল মানে কি আপনারা বুঝতে পারতেছেন? যে আনস্টেবল মানে হচ্ছে যে আমার রোগীটা এখনো অনগোয়িং ব্লিডিং আছে, এবং এই ব্লিডিংটাকে বেসিক্যালি আমি কিছু করতে পারতেছি না, তাই তো। এটা হচ্ছে আনস্টেবল, এবং পেশেন্টটা হচ্ছে যে খুব কুইকলি খারাপ হয়ে যাচ্ছে। আর স্টেবল মানে হচ্ছে যে পেশেন্টের ব্লিডিং ছিল, কিন্তু পেশেন্ট স্টেবল, সে হিমোডিনামিক্যাল স্টেবল আছে। এই 2 জায়গাতে লোয়ার জিআই ব্লিডিং এর পেশেন্টের ম্যানেজমেন্ট 2 রকম। এটা কিন্তু পরীক্ষার একটা প্রশ্ন। আপনাকে বলতে পারে যে এরকম সিভিয়ার ব্লিডিং নিয়ে আসছে, পেশেন্টের বিপি হচ্ছে 80-60, নেক্সট কি ইনভেস্টিগেশন করবেন? এটা হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন। আবার আপনাকে বলতে পারে এভাবে যে পেশেন্ট কমপ্লেইনড অফ অফ এন্ড অন লোয়ার জিআই ব্লিডিং ফর লাস্ট 3 মান্থ, পেশেন্ট স্টেবল, তোমার নেক্সট স্টেপ কি? এরকম যে কোনো কোশ্চেন আপনাকে করতে পারে। এখানে আপনার যেটা মাথায় রাখতে হবে, যে যদি স্টেবল পেশেন্ট হয়, তাহলে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে কোলোনোস্কোপি করা। কি করবেন? কোলোনোস্কোপি করবেন। তাহলে দেখেন, আপনি কিন্তু একটা কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন যে আপনি কি করবেন? কোলোনোস্কোপি করবেন। কারণ সেক্ষেত্রে আপনার সুবিধা কি, যেহেতু স্টেবল, তার মানে ওরকম খুব বেশি ফিল্ডটা ব্লাডি হবে না। সুতরাং আপনি কি করতে পারবেন? কোলোনোস্কোপিটা দিয়ে ঢুকায় আপনি মোটামুটি এখানকার যা কিছু আছে সবগুলি দেখে ফেলতে পারবেন। ইভেন এনজিওডিসপ্লাসিয়ার প্যাচও কিন্তু দেখা যেতে পারে। হেমোরয়েডস আপনি বাইরে থেকেই দেখে ফেলতে পারবেন। কোলাইটিসের ফিচার আপনি পাবেন, ক্যান্সার থাকে সেটা পাবেন, ডাইভার্টিকুলার ডিজিজ থাকলে সেটাও ডাইভার্টিকুলার মুভ দেখা যেতে পারে। এবং একই সাথে যদি আপনার প্রয়োজন হয়, তাহলে ক্যান্সার, কোলাইটিস এসব জায়গা থেকে আপনি বায়োপসি নিতে পারবেন। এই কারণে স্টেবল পেশেন্ট যদি হয়, তাহলে আপনি ফার্স্ট কি করবেন? আপনি করবেন হচ্ছে কোলোনোস্কোপি। আর যদি আনস্টেবল পেশেন্ট হয়, তাহলে কি করবেন? আনস্টেবল পেশেন্ট হইলে তার মানে আপনি বুঝতেছেন তার ব্লাড প্রেশার ইজ ফলিং, এবং পেশেন্ট ইজ হ্যাভিং সিভিয়ার লোয়ার জিআই ব্লিডিং, এবং ইন দ্যাট কেস আপনি যদি কোলোনোস্কোপি ইনসার্ট করতে চান, তাহলে যেটা হবে যে আপনার হয়তো কোনো ভিশনই থাকবে না, এবং বরঞ্চ আপনি রোগীর হেল্প করতে যে রোগীর বরঞ্চ হচ্ছে যে একদম পুরো পারফোরেট করে দিতে পারেন। এই জন্য আনস্টেবল রোগীর ক্ষেত্রে আর কোলোনোস্কোপি অপশন না। আপনি আনস্টেবল রোগীর ক্ষেত্রে কি করবেন? আপনি আনস্টেবল রোগীর ক্ষেত্রে একটা অ্যানজিওগ্রাম করবেন। কি করবেন? অ্যানজিওগ্রাম করবেন। এখন এইটা কি টাইপের অ্যানজিওগ্রাম হতে পারে? এই অ্যানজিওগ্রামটা সিটি অ্যানজিওগ্রাম হতে পারে, অথবা পারকিউটেনিয়াস অ্যানজিওগ্রাম হতে পারে। দুইটা পার্থক্য কি? সিটি মানে হচ্ছে যে আপনি ব্লাডের মানে আইভি ডাই দিবেন, আইভি কন্ট্রাস্ট দিয়ে, এরপরে হচ্ছে যে আপনি খানিকক্ষণ পর পর ফিল্ম নিতে থাকবেন, এবং আপনার টার্গেট থাকবে আমাদের গাটের যে ভেসেল গুলি আছে সেগুলিকে বোঝা।
তাহলে সেটা করলে আপনি তাহলে একটা ডায়াগনোসিসে রিচ করতে পারেন এইভাবে যে কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা কি আমার ট্রান্সভার্স কোলন থেকে ব্লিডিং হচ্ছে নাকি এটা কি আমার অ্যাসেন্ডিং কোলন থেকে ব্লিডিং হচ্ছে। আপনি বেসিক্যালি পিন পয়েন্ট করতে পারবেন যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ব্লিডিংটা হচ্ছে, এবং হচ্ছে যে খুব ভালো সিটি যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কোনো বড় মাস থাকলে সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তারপর হচ্ছে যে বিভিন্ন কোলাইটিসের ফিচারগুলি থাকে সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন, মানে আপনি একটা ডায়াগনোসিসে রিচ করতে পারেন। এই সুযোগটা আপনার আছে। তবে বেটার হচ্ছে পারকিউটেনিয়াস। কেন? কারণ হচ্ছে যে সাধারণত আনস্টেবল ব্লিডিং বা লাইফ থ্রেটানিং ব্লিডিং কোন কোন জায়গাগুলিতে হয়, এই যে একটা হচ্ছে কোলাইটিস, তারপর হচ্ছে যে অ্যানজিওডিসপ্লেসিয়া, এইসব জায়গাগুলিতে। তো অ্যানজিওডিসপ্লেসিয়া যদি থাকে এবং সেখানে আপনি যদি পারকিউটেনিয়াস একটা অ্যানজিওগ্রাম করে ফেলেন এবং দেখেন যে এক জায়গা থেকে ব্লিডিং হচ্ছে এবং আপনি অন টেবিল ওই জায়গাটাতেই একটা কি করতে পারেন, কয়েলিং করে ওই ব্লিডিংটা কিন্তু বন্ধ করে দিতে পারেন। এই জন্যই বেসিক্যালি কি বলছে যে স্টেবল পেশেন্ট, আনস্টেবল পেশেন্ট, এদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ডিফারেন্ট। তাহলে স্টেবল পেশেন্ট একটা লাইনে আপনি মাথায় রাখবেন যে আপনি কোলোনোস্কোপি করবেন, কারণ আপনি এখন এখান থেকে অনেক বেনিফিট নিতে পারেন। আপনি বায়োপসি নিতে পারেন, পেশেন্ট স্টেবল, আপনার ভিউ ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি। আনস্টেবল পেশেন্ট তার মানে আপনি কোলোনোস্কোপি করে খুব বেশি হেল্প করতে পারবেন না, এবং তার যেহেতু লাইফ থ্রেটানিং ব্লিডিং হচ্ছে তাহলে খুব কুইকলি আপনার ব্লিডিং সোর্স আইডেন্টিফাই করতে হবে। সেটার জন্য খুবই ভালো অপশন হচ্ছে অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রামের মধ্যে প্রেফারেবল হচ্ছে পারকিউটেনিয়াস অ্যানজিওগ্রাম, কারণ একই সাথে আপনি কোনো ইন্টারভেনশন দরকার হলেও সেটা করে ফেলতে পারবেন। কিন্তু সিটি করলে আপনি একটা ডায়াগনোসিস রিচ করতে পারবেন, বাট আবার সেখান থেকে আপনাকে আবার ইন্টারভেনশন নেওয়ার জন্য কিন্তু আবার পারকিউটেনিয়াস অ্যানজিওগ্রামই করা লাগবে। এই দুইটা হচ্ছে যে আমি বলছি কি তিনটা ঝামেলা হতে পারে। তাহলে 3 নাম্বার ঝামেলাটা কি? 3 নাম্বার ঝামেলা হচ্ছে কোলাইটিসের ঝামেলা। কি ঝামেলা? এটা হচ্ছে কোলাইটিসের ঝামেলা। আচ্ছা, এটা এখন কোন কোলাইটিস? এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। সাধারণত যেটা হয় যে আলসারেটিভ কোলাইটিসের রোগীগুলো কিন্তু সাধারণত ডায়াগনোজড হয়, মানে আগে থেকেই আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসিস থাকে, সে হয়তো ওষুধপত্র খাচ্ছে, এই থাকা খাওয়ার মধ্যে হঠাৎ করে তার সিভিয়ার ব্লিডিং শুরু হয়ে গেছে। এরকম ঘটনা যদি ঘটে যে হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিসের একটা রোগী, তার এখন সিভিয়ার ব্লিডিং হচ্ছে এবং পেশেন্ট হচ্ছে আনস্টেবল হয়ে গেছে, আপনি জানেন অলরেডি, সেক্ষেত্রে কিন্তু আর আপনি অ্যানজিওগ্রাম করবেন না, তাই না? আমরা একটু কি বলছি, আমরা মাত্র বললাম না যে পেশেন্ট যদি আনস্টেবল থাকে, লোয়ার যে ব্লিডিং নিয়ে, তাহলে আমাদের অ্যানজিওগ্রাম করতে হবে। আমি এখন কি বলছি, আমি আপনাকে এখন একটা নতুন ইনফরমেশন দিচ্ছি। সেটা কি, যে পেশেন্ট যদি নোন কেস অফ আলসারেটিভ কোলাইটিস হয় এবং তার সিভিয়ার ব্লিডিং হয়ে পেশেন্ট যদি আনস্টেবল থাকে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি আর এই কাজ করে পারবেন না। এবং কোলাইটিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মানে আলসারেটিভ কোলাইটিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কি বৈশিষ্ট্য হচ্ছে, আলসারেটিভ কোলাইটিস কিন্তু হচ্ছে যে অলওয়েজ অলওয়েজ কাকে ইনভলভ করে? সে কিন্তু সব সময় রেকটামকে ইনভলভ করবে, এবং রেকটামকে ইনভলভ করে এরপরে রেকটাম থেকে সে কন্টিনিউয়াসলি আলটিমেটলি যাবে কোথায়? সিগময়েড কোলনে যাবে, তারপর এখান থেকে যাবে হচ্ছে যে ডিসেন্ডিং কোলনে, তারপরে সে যাবে হচ্ছে ট্রান্সভার্স কোলনে। এভাবে সে পুরা আমাদের লার্জ গাটটা কিন্তু ধরে ফেলতে পারে, কিন্তু সে কখনোই কিন্তু কেবল মাত্র ট্রান্সভার্স কোলনে থাকবে না, বা কেবল মাত্র ডিসেন্ডিং কোলনে থাকবে না, বা কেবল মাত্র সিগময়েড কোলনে থাকবে না। আলসারেটিভ কোলাইটিস হইতে হইলে ওই ভদ্রলোককে অবশ্যই রেকটামকে ইনভলভ করতে হবে। রেকটাম থেকে সে কিন্তু আবার ধরেন রেকটামে একটা লেশন আছে এবং তারপরে আবার আরেকটা লেশন আপনি পেলেন ট্রান্সভার্স কোলনে, এই জিনিসটাও কিন্তু কখনো হবে না। কারণ ওরা কি করে? ওরা হচ্ছে একটা কন্টিনিউয়াস লেশন করে, মানে এখানে একটা লেশন থাকবে, এখানে একটা লেশন থাকবে, এই জিনিস তাহলে অবশ্যই আলসারেটিভ কোলাইটিস নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনারা জানেন যে আলসারেটিভ কোলাইটিস হতে হলে রেকটামকে ইনভলভ করতে হবে, রেকটামের পাশে তাহলে সে সিগময়েড কোলনকে ইনভলভ করতে পারে, সিগময়েড কোলন ইনভলভ করা হয়ে গেলে তারপর ডিসেন্ডিং কোলনকে করতে পারে, তারপর ট্রান্সভার্স কোলনকে করতে পারে, মানে এটা একটা কন্টিনিউয়াস লেশন হবে, কোনো স্কিপ লেশন এটা হবে না, তাই না? এটা আমরা সবাই জানি। এখন আপনার রোগী, তাহলে আপনি চিন্তা করেন যে সিভিয়ার ব্লিডিং হচ্ছে কোলাইটিসের রোগী, এবং হচ্ছে যে আপনি তাকে কোনোভাবে স্টেবল করতে পারছেন না। তার মানে আপনি ধরে নিতে পারেন যে এই পেশেন্টটা আসলে হোল লেন্থ অফ দ্য গাট, বা হচ্ছে যে একটা মেজরিটি পোর্শন অফ দ্য লার্জ গাট ইনভলভ। এই অবস্থায় আপনি তাহলে কি করবেন? এই রোগীকে আপনি আসলে অ্যানজিওগ্রাম করে পারবেন না। কেন? তার কারণ তার তো সব জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। এখন অ্যানজিওগ্রাম যদি আপনি করেন, অ্যানজিওগ্রাম করলে যে জায়গার ব্লিডিংটা আপনি বন্ধ করবেন সেই জায়গাটা তো আলটিমেটলি নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? এই জায়গাটাতে আপনার একটা অপারেশন করতে হবে। এই অপারেশনের নাম হচ্ছে সাবটোটাল কোলেক্টমি। সাবটোটাল কোলেক্টমিতে আবার কি করা হয়? সাবটোটাল কোলেক্টমির মজার বিষয় হচ্ছে যে রেকটাম বাদে এই যে এই 3টা পার্ট যা আছে, মানে একদম পুরা কোথা থেকে শুরু করে ট্রান্সভার্স কোলন, তো তার মানে হচ্ছে ট্রান্সভার্স কোলনের আগে কি আছে? অ্যাসেন্ডিং কোলন, তার সাথে আছে হচ্ছে সিকা, তাই তো? এই যে আমরা যে সাবটোটাল কোলেক্টমি করতেছি, সাবটোটাল কোলেক্টমি বেসিক্যালি এই পুরা পার্টটাকে কেটে ফেলে, খালি রেকটামটারে রাখে আর সিগময়েড কোলন অল্প একটু পার্টটাকে রাখে। উদ্দেশ্য কি? আমি গতদিন বলছি যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা কিন্তু রেকটামকে হাত দিব না, এই জন্য এই জায়গাটাতেও কিন্তু সে রেকটামকে হাত দেয় নাই। কিন্তু যেহেতু সিভিয়ার ব্লিডিং হচ্ছে, আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, উই ক্যান লুজ দি পেশেন্ট, এই কারণে আমরা কি করব? রোগীর লার্জ গাটটা তো তার জীবন ধারণের জন্য নেসেসারি নয়, এই কারণে আমরা লার্জ গাটের ম্যাক্সিমাম পার্টটা ফেলে দিব।
তাহলে এই পার্টটা ফেলে দেওয়ার নামই হচ্ছে কি সাবটোটাল কোলেক্টমি। এটা করার পরে আমরা কি করবো, রোগীকে স্টেবল করবো। রোগী স্টেবল করার পরে এরপরে আমরা সেকেন্ড সেটিং এ তখন আমরা রেকটামটাকে ফেলে দিব। তাহলে আমরা টোটাল 3টা ঘটনা ঘটলো। আমরা আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। এক নাম্বার হচ্ছে যে পেশেন্ট যদি স্টেবল থাকে লোয়ার জিআই ব্লিডিং এ, তাহলে সে হবে কোলোনোস্কোপি। যদি আনস্টেবল থাকে তাহলে আমরা করবো অ্যানজিওগ্রাম। কিন্তু রোগীর যদি অলরেডি কোলাইটিস ডায়াগনোসিস থাকে, মানে আলসারিক কোলাইটিসের পেশেন্ট, এবং পেশেন্ট যদি আনস্টেবল হয়, তাহলে আমরা একটা বড় অপারেশন করবো, তার নাম হচ্ছে সাবটোটাল কোলেক্টমি। সাবটোটাল কোলেক্টমিতে আমরা কি কি কাটবো, আমরা সিকাম কাটবো, অ্যাসেন্ডিং কোলন কাটবো, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন পর্যন্ত কাটবো, কিন্তু রেকটামকে কাটবো না। কেন কাটবো না? কারণ আমরা গতদিনই বলছি রেকটাম আরেকটা কোন জায়গায় ভাইয়া পুরো মনে আছে আপনাদের? ইসোফেগাস। এই জায়গাতে আমরা কি করবো, ইমার্জেন্সি সিচুয়েশন আমরা কোনো অপারেশন করি না, এই কারণে আমরা এটাকে রেখে দিচ্ছি, তাই তো? তাহলে আমরা মেজরিটি ব্লাডের সোর্স হচ্ছে কেটে ফেললাম। কেটে ফেললে তখন আমরা আশা করি এই বাকি যেটা, এটাকে আমরা স্টেবল করতে পারবো। স্টেবল করার পরে রোগীকে আমরা এটাকে কেটে ফেলবো। কারণ কোলাইটিসের রোগী যদি স্টেবল ডিজিজ থাকে, ব্লিডিং, লোয়ার জিআই ব্লিডিং কিন্তু স্টেবল, তাহলে আপনি কি করবেন তখন? নেক্সট ইনভেস্টিগেশন কি করবেন? কোলাইটিসের রোগী যদি স্টেবল হয়, ব্লিডিং কিন্তু স্টেবল, কোলোনোস্কোপি করব। তখন আমরা কোলোনোস্কোপি করব। ঠিক আছে? কারণ তখন আমাদের কি চিন্তা হবে জানেন, যে একটা পেশেন্ট স্টেবল ছিল, হঠাৎ করে এখন তার আবার ব্লিডিং হয়েছে, তাহলে কি এই কোলয়েড আলসারিক কোলাইটিসের রোগীগুলো কিন্তু ম্যালিগনেন্সি রিস্ক থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ম্যালিগনেন্সিটা এমন ডেঞ্জারাস যে ইভেন একটা আলসারিক কোলাইটিসের রোগীর কিন্তু ক্যান্সার ডায়াগনোসিস হওয়ারও দরকার নেই। আপনি একটা বায়োপসি নিয়েছেন কোলাইটিসের জায়গা থেকে, সেখানে ডিসপ্লাসিয়া আসছে, আপনার ইন্ডিকেশন কি জানেন? আপনার হচ্ছে যে লার্জ গার ফেলে দিতে হবে। মানে ডেঞ্জারাস জিনিস, কিন্তু আমরা একটু পরে দেখবো। বাট এই জন্য তাহলে আমি আশা করি আপনাদের এটা এখন ক্লিয়ার যে ইভেন কোলাইটিসের স্টেবল রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা এই স্টেবল রোগীর প্রোটোকলই ফলো করবো, সেটা হচ্ছে কোলোনোস্কোপি করবো। কিন্তু যখন আলসারিক কোলাইটিস আনস্টেবল, তখন কিন্তু আমি আর এটা ফলো করতেছি না, আমি তখন চলে যাচ্ছি সাবটোটাল কোলেক্টমিতে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। আমরা তাহলে হচ্ছে যে আবার একটু ফার্দার প্রসিড করি। এইবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস প্রসিড করবো, সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের ক্যান্সার নিয়ে আমরা একটু কথা বলবো। ক্যান্সারের অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, আমি এগুলো একটু মুছে ফেলি, তাহলে সুবিধা হবে। সবাই এখন মনোযোগ দিয়ে আবার শুনবেন। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন পড়তে যাচ্ছি হচ্ছে যে ক্যান্সার নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ক্যান্সারের লোকেশনটা বেসিক্যালি আমাদের যে লোয়ার জিআই যে ক্যান্সার গুলি আছে, এটা আপনারা সবাই জানেন যে বেসিক্যালি এখানে কি একটা হচ্ছে কোলন ক্যান্সার আর একটা হচ্ছে রেকটাল ক্যান্সার। দুইটার চরিত্র কিন্তু একটু ডিফারেন্ট। এইটা আমাদেরকে এখন একটু আমরা একটু গ্রসলি জানবো কি কি চরিত্র ডিফারেন্ট। যেমন এক নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কোলনে কিন্তু রেডিওথেরাপি দেওয়ার কোনো অপশন নাই। বুঝতে পারছেন? মানে কোলন যেহেতু খুব মোবাইল, তার মানে আপনি তো আসলে বেসিক্যালি রেডিওথেরাপি দিতে হলে আপনি কি করতে হবে, টার্গেট করতে হবে লেশনটাকে, তাই না? তো এই কারণে কোলনের ক্ষেত্রে রেডিওথেরাপির কোনো অপশন নাই। এবং কোলন ক্যান্সারের ম্যানেজমেন্ট আমরা অলওয়েজ কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সার্জারি করি। সার্জারি ফলোড বাই আমরা কি করি, কেমোথেরাপি দিই, কেমো দেই। ঠিক আছে? রেকটামের ক্ষেত্রে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কেমো এবং রেডিও দুটোই কিন্তু দেয়া যায়। কেমো যেমন দেয়া যাবে, ঠিক একই রকম ভাবে রেডিওথেরাপিও কিন্তু দেয়া যায়, এবং দুটোই কিন্তু পসিবল। এবং এইটা ইয়েটা কি, এটার ব্যাপার যেটা যে রেকটামের হচ্ছে যে T1 T2 T3 ডিজিজ আছে, এগুলো আমরা পরে দেখবো। T1 T2 T3 ডিজিজ মানে কি, যে এরা হচ্ছে যে আশেপাশের অর্গানকে ইনভলভ করে নাই। এসব জায়গাতে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে সার্জারি করব। সার্জারি করে তারপরে হচ্ছে আমরা কনকমিটেন্ট কেমো রেডিওথেরাপি দিব। কেমো যেমন দিব, ঠিক একই রকম ভাবে রেডিওথেরাপিও কিন্তু দিব। এটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য। কিন্তু যদি আবার হচ্ছে যে T4 ডিজিজ হয়, মানে হচ্ছে যে যেটা কিনা বেসিক্যালি যেমন ধরেন যে আশেপাশে প্রস্টেটকে ইনভলভ করে ফেলছে, হ্যাঁ, যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আপনি আগে হচ্ছে যে কেমো রেডিওথেরাপি দিবেন। কেমো রেডিওথেরাপি দিয়ে এরপরে অ্যাসেস করবেন পেশেন্টকে। তারপরে যদি পেশেন্টের যদি এটা রিসেক্টেবল হয়, তখন কিন্তু আপনি অপারেশন করবেন। মানে এই জায়গাটাতে একটু ডিফারেন্ট। এক্ষেত্রে হচ্ছে উল্টায় যাবে, আগে কেমো রেডিও, তারপরে কিন্তু হচ্ছে যে ফলোড বাই সার্জারি। এটা হচ্ছে যেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সহজভাবে যদি বলি, এই টোটাল জিনিসটা থেকে আপনার নেওয়ার মতো জিনিস হচ্ছে একটাই, যে রেকটামে আপনি রেডিওথেরাপি দিতে পারবেন কেন, তার কারণ এটা হচ্ছে ফিক্স, এবং ফিক্স থাকার কারণে আপনি একটা সার্টেন পয়েন্টকে যদি টার্গেট করেন রেডিয়েশন মেশিন দিয়ে, তাহলে ওইটা কিন্তু ওইটাকে রিচ করতে পারবে, হিট করতে পারবে। কিন্তু কোলন আপনি কেমনি কি করবেন বলেন? কারণ কোলনে হচ্ছে যে এটা তো আবার কন্টিনিউয়াসলি সে নিজের মতো করে ইয়েও করতে থাকে, কি বলে, মুভও করতে থাকে। তো এই জন্য আসলে এইখানে আমাদেরকে এটা করা যায় না। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইম্পর্টেন্ট
যে কোলনের যখন হচ্ছে যে আমরা আমরা যখন কোনো একটা ডায়াগনোসিস হয়, দুই জায়গার ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করি কি দিয়ে, খুব সিম্পল, আমরা সবাই জানি কোলোনোস্কোপি এবং বায়োপসি করি, তাই না? তো বায়োপসি করে ধরেন কোনো একটা পেশেন্টের সিএ কোলন বা সিএ রেকটাম ডায়াগনোসিস হয়ে গেল, আমরা এরপরে আমরা কি করি, মেটাস্টেটিক ওয়ার্কআপ করি, তাই না? মেটাস্টেটিক ওয়ার্কআপের ক্ষেত্রে কোলনের ক্ষেত্রে আপনি কি করবেন, কোলনের ক্ষেত্রে জাস্ট আপনি একটা সিটি স্ক্যান করলেই হবে। কি সিটি স্ক্যান? সিটি স্ক্যান কিসের? এটা হচ্ছে আমরা কোলনের করব, তারপর হচ্ছে পেলভিসের করব, মানে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করব, পেলভিস করব, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি হচ্ছে যে আমরা রেকটামের ক্ষেত্রে করতে যাই, সেখানে মেটাস্টেটিক ইভালুয়েশনে আপনাকে তো সিটি করতেই হবে, সিটি অ্যাবডোমেন তো করবেনই আপনি, এটার সাথে আপনাকে অবশ্যই একটা এমআরআই করতে হবে। এমআরআই করতে হবে কিসের? এমআরআই হচ্ছে করতে হবে হচ্ছে পেলভিস। কারণ হচ্ছে যে এই এমআরআইটা হচ্ছে যে রেকটামের জন্য খুব সেন্সিটিভ, এবং রেকটামের যে গ্রোথটা সেটা বেসিক্যালি রেকটামের কোন লেয়ার ইনভলভ করছে, এটার আশেপাশে মেজোরেকটাম কিরকম ইনভলভ, কয়টা লিম্ফ নোড বড়, এই টোটাল ম্যাপিংটা আপনাকে দিতে পারে। এই কারণে কি করা হয়, এই যে মানে রেকটামের ক্ষেত্রে হচ্ছে এমআরআই পেলভিসও করা হয়। তাহলে খুবই সিম্পল দুইটা জিনিস আমি আবার একটু সামারাইজ করি। কোলনের ক্ষেত্রে আপনি রেডিওথেরাপি দিতে পারবেন না, কিন্তু রেকটামের ক্ষেত্রে আপনি কেমো রেডিও দুইটাই দিতে পারবেন। সাধারণত এই বোথ কেসে আমাদের প্রথমে কি সার্জারি ফলোড বাই কেমোথেরাপি, বাট যদি T4 ডিজিজ মানে এটা সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনভলভ করে, ধরেন প্রস্টেট হতে পারে, ব্লাডার হতে পারে, আশেপাশে ইউটারাস হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এরকম যদি ইনভলভমেন্ট থাকে তখন আমরা আগে কেমো রেডিওথেরাপি দিব, এরপরে উই উইল অ্যাসেস দ্য পেশেন্ট এগেইন এন্ড দেন উই উইল ডিসাইড ওয়েদার হি উইল আন্ডারগো এনি সার্জারি অর নট। সুতরাং এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। আর কি আমরা দেখলাম যে কোলনের ক্ষেত্রে আমরা অলওয়েজ হচ্ছে মেটাস্টেটিক ওয়ার্কআপটা আছে একটা, সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন উইথ পেলভিস, তার সাথে সিটি চেস্ট আমরা করি, কিন্তু রেকটামের ক্ষেত্রে আমাকে সিটি অ্যাবডোমেনও করতে হবে, আবার এমআরআই পেলভিসও করতে হবে। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্য, এটা আমাদের এখানে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে যে আমাদের ক্যান্সারের যে ম্যানেজমেন্ট গুলি সেগুলি, এবং এই জায়গাটা অসম্ভব ঝামেলার, যে আমি যদি আপনাকে কিছু প্রশ্ন দেখাই, আমরা এই লেকচারটা শেষে আপনাদেরকে কিছু প্রশ্ন দেখাবো, তখন আপনি বুঝতে পারবেন। আপনি যখন উত্তর দিতে যাবেন যে কোনো একটা ক্যান্সারের ম্যানেজমেন্ট আপনাকে কি করতে হবে, তখন আপনি কি করবেন, আপনাকে হচ্ছে যে দুইটা জিনিস দেখতে হবে। কি কি দেখতে হবে? একটা দেখতে হবে যে আপনার পেশেন্টের লোকেশনটা কোথায় ক্যান্সারের। কি দেখতে হবে? প্রথম জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে পেশেন্টের ক্যান্সারের লোকেশনটা কোথায়। এটা আপনার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট। এটা কি অ্যাসেন্ডিং কোলন নাকি ডিসেন্ডিং কোলন নাকি সিগময়েড, এইসব জায়গার উপর ডিপেন্ড করে এটার ম্যানেজমেন্ট চেঞ্জ হবে। এটা হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, 2 নাম্বার ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে আপনাকে দেখতে হবে যে পেশেন্ট কি অবস্ট্রাক্টেড নাকি আনঅবস্ট্রাক্টেড। এইটার উপরে কিন্তু ডিপেন্ড করে অনেক ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাবে, অবস্ট্রাক্টেড নাকি নন অবস্ট্রাক্টেড। এইটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি যে কোনো একটা সিনারিও যখন দেখবেন, তখন আপনি দুইটা জিনিসই দেখবেন। সেটা কি দেখবেন, যে পেশেন্টের ক্যান্সারের লোকেশনটা কোথায়, আর আরেকটা কি দেখবেন, যেটা কি অবস্ট্রাক্টেড নাকি নন অবস্ট্রাক্টেড। এই দুইটা জিনিস দেখে আপনাকে ডিসাইড করতে হবে। একই জায়গার ক্যান্সার, কিন্তু ক্যান্সার নন অবস্ট্রাক্টেড, ম্যানেজমেন্ট একরকম। একই জায়গার ক্যান্সার কিন্তু হচ্ছে অবস্ট্রাক্টেড, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু আরেক রকম। এই কারণে এই দুইটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন। এটা আপনি এখন মাথার মধ্যে ঢুকায় নেন যে এনি ক্যান্সারের ম্যানেজমেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে রেগুলার বেসিসে। একটা ক্যান্সারের ম্যানেজমেন্ট সাধারণত দেয়, এবং সেটা কি, যে ক্যান্সার লোকেশন কোথায় এবং হচ্ছে এটা অবস্ট্রাক্টেড নাকি নন অবস্ট্রাক্টেড, তার উপর ডিপেন্ড করে আপনাকে ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা কি করি, আমরা আসেন আমরা প্রথমে নন অবস্ট্রাক্টেড ক্যান্সারের ম্যানেজমেন্ট একটু দেখি। আমরা কি দেখতে যাচ্ছি, আমরা নন অবস্ট্রাক্টেড ক্যান্সারের ম্যানেজমেন্ট দেখি। নন অবস্ট্রাক্টেড ক্যান্সার ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখন আপনাদেরকে একটু বেরিলাভের ছবি দেখাই। আমাদের কয়েকটা অপারেশনের নাম একটু জেনে রাখা দরকার, যে আমরা বেসিক্যালি কি কি কাটি। আপনারা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে হেমিকোলেক্টমি গুলির হচ্ছে যে এক্সটেন্ট কতটুকু সেইটা, তাই না? তো এই যে আপনারা যে ভেসেলটা দেখতে পাচ্ছেন, আমি যেটার উপর রাখলাম, এটা কি ভেসেল ভাই আপনার নাম কি? ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, এটা সুপিরিয়র, এইটা সুপিরিয়র মেসেন্টারিক, সুপিরিয়র সুপিরিয়র। মেসেন্টারিক। তাহলে এই যে এই আর্টারিটা কি ভাই, এই যে এটা, আইলোকোলিক আর্টারি, তাই না? আর এটা এটা বালিও কোলিক, রাইট কোলিক। হ্যাঁ ইউজুয়ালি রাইট কোলিক হবে, এটা রাইট কোলিক আর্টারি। আর এটা হচ্ছে মিডল কোলিক আর্টারি, তাই না? এবং মিডল কোলিক আর্টারি কিন্তু আবার দুইটা ব্রাঞ্চ আছে, একটা রাইট সাইডে যায়, একটা লেফট সাইডে যায়। আচ্ছা, এখন হচ্ছে যে রাইট হেমিকোলেক্টমি মানে কি, আপনারা জানেন যে রাইট হেমিকোলেক্টমি মানে আমরা এখানে কি কাটবো, আমরা এখানে এটা হচ্ছে যে আইডিয়াম এর অ্যারাউন্ড 20 সেন্টিমিটার কাটবো, অ্যাপেন্ডিক্স কাটবো, সিকাম কাটবো, পুরো অ্যাসেন্ডিং কোলন কাটবো, ট্রান্সভার্স কোলনের 1/3 কাটবো,
তাই তো? এবং এই 1/3টা কাটার সময় আমরা কি করবো, এই সাথে যে অ্যাসোসিয়েটেড ভেসেল গুলি আছে, ভেসেল গুলিকে একদম গোড়া থেকে বাঁধবো। এটাকে আমরা বলি হচ্ছে রাইট হেমিকোলেক্টমি, তাই না? তবে রাইট হেমিকোলেক্টমি কিন্তু কিছু মডিফিকেশন আছে, যেমন কখনো কখনো আমরা 1/3 কাটি, কখনো কখনো আমরা 2/3 কাটি, এরকম কিছু মডিফিকেশন আছে। ইটস বেসিক্যালি ডিপেন্ডস অন দি সার্জন। সুতরাং এটা নিয়ে আপনার ওরিট হওয়ার কিছু নাই। আপনার যেটা জানতে হবে যে রাইট হেমিকোলেক্টমিতে আমরা কাটতেছি টার্মিনাল পার্ট অফ আইলিয়াম, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনের কিছু পার্ট, সেটা 1/3 হতে পারে, 2/3 হতে পারে। ভেসেল কাটলাম কি কি? আমরা এখানে আইলিও কলি কাটলাম, রাইট কলি কাটলাম এবং মিডল কলি কাটলে একটা ব্রাঞ্চকে কাটলাম। দুইটা ব্রাঞ্চ কিন্তু আমরা রাইট হেমিকোলেক্টমিতে কাটি না। আচ্ছা, এখন এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি তাহলে কোনটা? এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি মানে হচ্ছে যে আমরা কি করব, এখানে আমরা এই যে পুরা পার্টটাকে এখানে যা দেখছেন আপনারা, হ্যাঁ, এটা তো রাইট হেমিকোলেক্টমি, তাই না? আচ্ছা, এটা তো হচ্ছে রাইট হেমিকোলেক্টমি। আচ্ছা, এখন এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি কি, এখানে যা দেখতেছেন এটার সাথে আমরা কি করব, আমরা যখন স্প্লেনিক ফ্লেক্সারকে ইনভলভ করে ফেলবো তখন এটাকে আমরা বলবো হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। তাহলে আমি এখন আপনাদেরকে মার্ক করে যে জায়গাটা দেখাইছি এটা হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমির পার্ট। তাহলে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমিতে আমাকে কি করতে হচ্ছে দেখেন, আমাকে কিন্তু মিডল কলিক আর্টারি দুই সাইডের ব্রাঞ্চকে কিন্তু পুরোপুরি কেটে ফেলতে হচ্ছে, তাই না? এবং এই ফ্লেক্সারের নাম কি ভাইয়া পুরা? হেপাটিক ফ্লেক্সার। হেপাটিক এই ফ্লেক্সার। ফ্লেক্সারের নাম কি? এটার নাম স্প্লেনিক ফ্লেক্সার, তাই না? তাহলে আমরা Splenic বুঝতে flexure। পারতেছি যে রাইট হেমিকোলেক্টমি হচ্ছে ট্রান্সভার্স কোলনের 1/3 বা 2/3, কিন্তু যখন আমি স্প্লেনিক ফ্লেক্সারটাকেও ইনভলভ করে ফেলবো ডিসেন্ডিং কোলনে কিছু পার্ট সহ, তখন এটা হয়ে যাবে হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। তাহলে এই মার্জিনটা আমি আবার যদি আপনাদেরকে দেখাই, এই মার্জিনটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। ওকে, নামগুলি আমরা জানতেছি কেন? কারণ আমরা ম্যানেজমেন্ট জানার সময় আমাদের ওইটা লাগবে এবং ওইটা কিন্তু পরীক্ষাতে আসছে, মাল্টিপল টাইম আসছে। আচ্ছা, এই পার্টটুকুকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে লেফট হেমিকোলেক্টমি, তাই না? লেফট হেমিকোলেক্টমিতে আবার কিন্তু এবার আর সুপিরিয়র মেজেন্টিক আর্টারি কোনো কাজ নাই, এবার কাজ হচ্ছে ইনফ্রামেজেন্টিক আর্টারিকে বাঁধাবান্ধি করা। এবং সেখানে আপনি কি দেখছেন দেখেন, লেফট হেমিকোলেক্টমির আবার কিন্তু মডিফিকেশন আছে। যেমন হচ্ছে যে অনেক জায়গাতে এটা কি করে, এই যে এই পার্ট পুরোটুকুকে কাটে, মানে লেফট স্প্লেনিক ফ্লেক্সারকে ইনভলভ করে ফেলে, তারপরে সে কি করবে, ডিসেন্ডিং কোলনকে কাটবে, তারপর সিগময়েড কোলন এবং ইভেন রেকটামের অল্প পার্টও সে এটাকে ইনক্লুড করে ফেলতে পারে, তাই না? এই টোটাল পার্টটাকে আমরা বলি হচ্ছে লেফট হেমিকোলেক্টমি। আবার যদি নিচের দিকে হয় তখন দেখা গেল স্প্লেনিক ফ্লেক্সারকে রেখে দেওয়া যেতে পারে, তখন আবার তারা কি করে, এই পার্টটুকুকে হচ্ছে কাটে। মানে বেসিক্যালি এগুলো কিন্তু কিছু মডিফিকেশন আছে, বাট ওভারঅল আপনার ধারণা থাকতে হবে যে আমরা লেফট হেমিকোলেক্টমির ক্ষেত্রে সাধারণত স্প্লেনিক ফ্লেক্সার কাটতে পারি, তারপরে হচ্ছে যে আমরা এই ডিসেন্ডিং কোলন কাটতে পারি, সিগময়েড কোলন কাটতে পারি, রেকটামের আপার পার্টটাও কিন্তু আমরা জায়গাটাতে কাটতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে যে আরেকটা অপারেশন যেটাকে আমরা বলছি হচ্ছে লেফট হেমিকোলেক্টমি। তাহলে এই তিনটা অপারেশনটা কি কি এক্সটেন্টে কাটে এটা দেখার পরে আমরা এখন হচ্ছে একটু ক্যান্সারগুলির ম্যানেজমেন্টে দেখার ট্রাই করি। তাহলে প্রথমে আমরা আসি যে হচ্ছে যে আমরা এখন একটা ছবি আঁকি। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের একটা, আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কোনটা কি। এটা ডেফিনেটলি তার মানে হচ্ছে সিকাম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তাই না? তারপর হচ্ছে হেপাটিক ফ্লেক্সার, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং স্প্লেনিক ফ্লেক্সার, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, আর হচ্ছে যে রেকটাম, তাই তো? এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই, আমি জানি। এখন ধরা যাক যে হচ্ছে যে আমাদের একটা টিউমার আছে হচ্ছে যে কোথায়, আমরা ধরি যে আমাদের একটা টিউমার আছে হচ্ছে যে আমাদের অ্যাসেন্ডিং কোলনে। কোথায়? অ্যাসেন্ডিং কোলনে। তাহলে আমরা অ্যাসেন্ডিং কোলনে যদি একটা টিউমার থাকে তাহলে আমরা কি অপারেশন করবো ভাইয়াপুরা? নন অবস্ট্রাকটিভ টিউমার যদি হয় তাহলে আপনারা এটা সবাই জানেন কি করবো। তাহলে এখানে যদি একটা টিউমার থাকে তাহলে রাইট হেমিকোলেক্টমি। তো হ্যাঁ, রাইট হেমিকোলেক্টমি করবো, তাই না? রাইট হেমিকোলেক্টমি করে আমরা যে অ্যানাস্টোমোসিসটা করবো সেটা কি টাইপের অ্যানাস্টোমোসিস হবে? আইলিওকোলিক। এটা হচ্ছে আইলিও কোলিক অ্যানাস্টোমোসিস হবে, তাই না? আমরা এই পার্ট পুরোটা কেটে ফেলবো, এই জায়গার সাথে আমরা আমাদের এই জায়গাটা হচ্ছে যে জোড়া লাগাই দিব, তাই না? এইটাকে আমরা বলছি হচ্ছে আইলিও কোলিক অ্যানাস্টোমোসিস। তাহলে আমি এটাকে সংক্ষেপে লিখি এবং বারবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এখন আলোচনা করতেছি নন অবস্ট্রাকটিভ ম্যালিগন্যান্সি, মানে রোগী ব্লিডিং নিয়ে আসছিল, কোলোনোস্কোপি করে তার আমরা একটা ম্যালিগন্যান্সি পাইছি, বাট পেশেন্টের কোনো ইনটেস্টিনাল অবস্ট্রাকশন নাই। আচ্ছা, তাহলে আমরা অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রে আমরা এটা লিখে ফেলি যে আমরা পেলাম, আমরা কি করব, আমরা রাইট হেমিকোলেক্টমি করব, আর এইচসি প্লাস আমাদের অ্যানাস্টোমোসিস হবে আইলিও কোলিক অ্যানাস্টোমোসিস। কোথাও কনফিউশন হলে আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা, এখন তাহলে অ্যাসেন্ডিং কোলন হয়ে গেল। এখন ধরা যাক হচ্ছে যে আমরা ট্রান্সভার্স কোলনে কোনো একটা টিউমার, তাহলে আমরা কি করব? আমরা ধরলাম, ভাইয়া ছোট একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ভাই এখানে কি আমরা কোনো স্টোমা দিব? হ্যাঁ, এটা আমি আসতেছি একটু পরে ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা ভাইয়া যে কোশ্চেন করছে সেটা আমরা একটু পরে আসতেছি, আমরা একটু ধাপে ধাপে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে আমরা কি করতে চাই ভাইয়া? পুরো ধরেন এই জায়গাতে একটা টিউমার আছে, নন অবস্ট্রাকটিভ টিউমার, আমরা এখন কি করতে চাই তাহলে?
এখানে কি করা যায়? এক্সটেন্ডেড আমরা করবো হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করবো, তাই না? তাহলে এই জায়গাটাতে আমার অ্যানাস্টোমোসিসটা কি হচ্ছে ভাইয়া পুরা? এখানে হচ্ছে কোলনের পার্ট, তাই না? আর এখানে হচ্ছে আইলামের পার্ট, তাইলে অ্যানাস্টোমোসিস কি অ্যানাস্টোমোসিস হলো এটা? আইলিওকোলিক। আইলিওকোলিক, তাই না? তাহলে আমরা এখানে আবার এটা লিখি যে এটা হচ্ছে যে আমাদের এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি প্লাস হচ্ছে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। ওকে, আচ্ছা এখন ধরা যাক যে হচ্ছে যে আমাদের স্প্লেনিক ফ্লেক্সারে একটা টিউমার, কোন জায়গাটাতে? যে এই জায়গাটাতে একটা টিউমার, বুঝতে পারছেন? আমি ধরেন এই জায়গায় একটু আঁকি যে রেড কালার, এই জায়গাটাতে একটা টিউমার, কোথায়? স্প্লেনিক ফ্লেক্সারে। এই জায়গাটাতে এখন আপনারা কি করতে চান তাহলে স্প্লেনিক ফ্লেক্সারে? কি করবেন ভাইয়া পুরা? লেফট হেমিকোলেক্টমি। হ্যাঁ, এখানে এখানে আপনি দুইটা অপারেশনই করতে পারবেন। আপনি এটাও যেমন করতে পারবেন, এটা কি হলো আপু? এক্সটেন্ডেড হেমিকোলেক্টমি। আবার আপনি এইটাও কিন্তু করতে পারবেন, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমরা এখন একটু লিখি অপশনগুলি। এবার আমরা হচ্ছে স্টোমানে উত্তর দিব ভাইয়াকে, যেটা আমরা একটু আগে বলছি। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করতে পারি। এটার সাথে তাহলে আমার অ্যানাস্টোমোসিসটা কি হচ্ছে ভাইয়া পুরো? এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করলে আমার এখানে অ্যানাস্টোমোসিস হচ্ছে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস, তাই না? আচ্ছা, এখন আপনি যদি ডিসেন্ডিং কোলনে মানে কি বলে লেফট হেমিকোলেক্টমি করেন, তাহলে আমরা আরেকটা অপশন আছে আমাদের, কি? লেফট হেমিকোলেক্টমি করা। লেফট হেমিকোলেক্টমি, লেফট হেমিকোলেক্টমি করলে সেক্ষেত্রে তাহলে আপনার অ্যানাস্টোমোসিসটা এবার কি হবে ভাইয়া পুরো খেয়াল করে দেখেন। কোলোকোলিক। এবার হচ্ছে কোলোকোলিক অ্যানাস্টোমোসিস, তাই না? এবার কিন্তু একটু ঝামেলা হওয়া শুরু করলো, কোলোকোলিক অ্যানাস্টোমোসিস। এখন কথা হচ্ছে যে আমাদের যে অ্যানাস্টোমোসিস গুলি আছে, হ্যাঁ, এটার মধ্যে আপনি মাথায় রাখবেন যে সব থেকে ভালো হিল করে কে? সব থেকে ভালো হিল করে হচ্ছে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কার থেকে বেশি ভালো ইউজ করে, মানে হিল করে? কোলোকোলিক অ্যানাস্টোমোসিস এর থেকে হিল করে। কোলোকোলিক অ্যানাস্টোমোসিস আবার কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস এর থেকে ভালো হিল করে। তাহলে কখন কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করবো আমরা? এই যে একটু পরে কিন্তু আমাদের কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস শুরু হয়ে যাবে। যখন আমি এই যে সিগময়েড কোলন ফেলে দিব, তখন আমাকে কি করতে হবে দেখেন? কোলনের সাথে কিন্তু আমার রেক্টামে অ্যানাস্টোমোসিস করতে হবে, একটু পরে আপনারা দেখবেন। তার মানে তখন কিন্তু আমাকে কি দিতে হবে? কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস দিতে হবে। এখন এই যে তিনটা অ্যানাস্টোমোসিস হচ্ছে, একটা আইলিওকোলিক হইতে পারে, একটা কোলোকোলিক হতে পারে, আর একটা কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস হইতে পারে। এটার মধ্যে এটার চান্স অফ অ্যানাস্টোমেটিক লিক হচ্ছে লেস দেন 1%। এটা অলমোস্ট হচ্ছে যে 2 to 3%, আর এটা হচ্ছে যে অ্যারাউন্ড 5% বা 5% এর বেশি। তার মানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে খুবই সেফ একটা অ্যানাস্টোমোসিস, এটা হচ্ছে খুবই সেফ একটা অ্যানাস্টোমোসিস। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক আছে। এই কারণে রুটিনলি আমরা এই যে আইসিএ এবং সিসিএ এটার সাথে, মানে ইলিওকোলিক অ্যানাস্টোমোসিস এবং কোলোকোলিক অ্যানাস্টোমোসিসের সাথে আমরা কোনো স্টোমা করি না, বোঝা গেছে? কিন্তু কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস যখন করি আমরা, মানে এখানে যখন আমরা লাগাই, তখন এটা সার্জন টু সার্জন এখন ভ্যারি করে এবং সার্জনের স্যাটিসফ্যাকশনের উপর ভ্যারি করে। কোন কোন সার্জন কনফিডেন্ট, তারা মনে করে যে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করছি, আমি কনফিডেন্ট যে দুই জায়গায় ভালো ব্রিডিং পয়েন্ট ছিল এবং অ্যানাস্টোমোসিসটা পারফেক্ট হয়েছে, তখন সে চাইলে কোনো স্টোমা অ্যাভয়েড করতে পারে। এই স্টোমাটাকে আমরা কি ধরনের স্টোমা বলবো ভাইয়াপুরা? যদি আমরা এখানে একটা স্টোমা করি, তাহলে গতদিন বলছিলাম কাভারিং আইলিওস্টোমি। হ্যাঁ, কাভারিং বা ডিফাংশনিং আইলিওস্টোমি, তাই না? কাভারিংটা বলি নাই, ডিফাংশনিং এর কথা বলছিলাম, যে মেইনলি ডিফাংশনিং করার জন্য। তো তার মানে এখানে যদি আপনাকে আইলিওস্টোমি করতে হয়, আমি এখানে একটু লিখে দেই, তাহলে আপনাদের মনে থাকবে যে এখানে যদি আইলিওস্টোমি করতে হয়, এখানে একদমই দরকার নাই। এইটা হচ্ছে সার্জন টু সার্জন ভ্যারি করে। যেমন আমি কোলোরেক্টালের ফজলক স্যারের সাথে 2 বছর কাজ করছি, স্যার কিন্তু সব কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিসে একটা আইলিওস্টোমি করে। কেউ কেউ আইলিওস্টোমি করে, কেউ কেউ আইলিওস্টোমি করে না। এটা সার্জন টু সার্জন ভ্যারি করে, প্লাস মাইনাস। বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত অবস্থা। তাহলে আমরা এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, যেটা পরবর্তীতে আমাদের লাগবে, সেটা হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সারের টিউমার যখন নন অবস্ট্রাক্টিভ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তখন আমার অপশন দুইটা, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি প্লাস আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস, আর এটা হচ্ছে লেফট হেমিকোলেক্টমি প্লাস কোলোকোলিক অ্যানাস্টোমোসিস। এখন তাহলে এটার মধ্যে কোনটা সেফ ভাইয়াপুরা, এই দুইটা অপশনের মধ্যে? প্রথমটা। প্রথমটা হচ্ছে সেফ। কেন? তার কারণ এটা হচ্ছে যে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস করা। যেবার তাহলে হচ্ছে আমরা পরেরটাতে চলে আসি, সেটা হচ্ছে কি, যদি এখন পেশেন্টের হচ্ছে ডিসেন্ডিং কোলনে কোনো গ্রোথ থাকে নন অবস্ট্রাক্টেড, তাহলে কি হবে? আমরা কি অপারেশন করবো ভাইয়াপুরা? লেফট হেমিকোলেক্টমি। এখানেও হচ্ছে আমরা কি করবো? লেফট হেমিকোলেক্টমি, তার সাথে কোলোকোলিক অ্যানাস্টোমোসিস করবো। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের পড়াশোনাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। সেটা কি, যে সিগময়েড কোলনে যদি কোনো গ্রোথ থাকে, সিগময়েড কোলনে যদি কোনো গ্রোথ থাকে, এমআরসিএস বইতে ওরা একটা
অপারেশনের নাম বলছে এখানে, সেটাকে সে বলতেছে যে হাই অ্যান্টেরিয়র রিসেকশন। হাই অ্যান্টেরিয়র রিসেকশন, হাই অ্যান্টেরিয়র রিসেকশন। এখন হাই অ্যান্টেরিয়র রিসেকশনে সে কি বোঝাতে যাচ্ছে? সে বলতে যাচ্ছে যে এটা যদি সিগময়েড কোলনের এই জায়গাটাতে একটা গ্রোথ থাকে, তাহলে আমি সিগময়েড কোলনটা ফালাই দিব, রেকটামের আপার পার্টটা ফেলে দিব, ফেলে ডিসেন্ডিং কোলনের নিচের পার্টের সাথে আমি রেকটামের একটা অ্যানাস্টোমোসিস করে ফেলবো। এটাকে সে বলছে হাই অ্যান্টেরিয়র রিসেকশন। তাহলে এই জায়গাটাতে আমাদের তাহলে কি অ্যানাস্টোমোসিস হলে, যে একটু আগে আমরা যে বলছিলাম যে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস, এই কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিসটা কিন্তু এই জায়গাটাতে চলে আসছে। সেটা কি? এই যে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস এখানে কিন্তু চলে আসছে। তাহলে এই জায়গাগুলিতে যখন আপনি যাবেন কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা যেটা একটু আগে বললাম যে আপনি একটা কাভারিং আইলিওস্টমি বা ডিফাংশনিং আইলিওস্টমি যেটাই বলেন না কেন, একটা করে রাখতে পারেন সেফ সাইডের জন্য। এবং আমি এই গল্পটা সব ব্যাচেই বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের হুমায়ুন আহমেদ কিন্তু মারা গেছেন হচ্ছে যে আফটার অ্যানাস্টোমোটিক লিকেজ, তাই না? উনি অপারেশনের পরে যখন ওনার অ্যানাস্টোমোসিস করা হয়, এটাতে কোনো স্টোমা ছিল না, এবং উনার বেসিক্যালি হচ্ছে যে এটা লিক করছে, লিক করার পরে বেসিক্যালি সেপসিস থেকে উনি মারা গেছেন। তো এই জন্য হচ্ছে যে যেমন হচ্ছে আমাদের ফজলুল হক স্যারকে আমি দেখছি 2 বছর আমি প্রচুর এই কোলোরেক্টাল কেসে দাঁড়াইছি, এবং স্যারকে আমি কখনোই দেখিনি যে হচ্ছে যে উনি হচ্ছে যে প্রাইমারি রিপেয়ার করে। কিন্তু এটার উল্টা গল্প আছে, যেমন আরেকজন খুব বিখ্যাত কোলোরেক্টাল সার্জন আছেন, স্যার হচ্ছে বাংলাদেশে স্পেশালাইজড বসেন, স্যারের নাম হচ্ছে জাহিদ স্যার। জাহিদ স্যার কিন্তু আবার মেজরিটি কেসে কোনো স্টোমা করেন না। তো এটা সার্জন টু সার্জন ডিফার করে, বা এটা পেশেন্টের ইচ্ছা যে আমি একটা রিস্ক নিব নাকি নিব না, নাকি না আমি একবারেই অপারেশন করে শেষ করে ফেলবো। দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ডিসকাশন। তো মোট কথা হচ্ছে যে আপনি যদি স্টোমা করেন, এই জায়গা থেকে আপনি স্টোমা করতে পারেন। এই দুইটা ক্ষেত্রে আসলে স্টোমা করাটা জাস্টিফাইড না, কারণ রিস্ক অফ অ্যানাস্টোমেটিক লিকেজ ইজ ভেরি লো। এই কারণে এই জায়গাটাতে আপনি করতে পারেন, বাট এই দুই জায়গাতে সাধারণত আমরা করি না। আচ্ছা, এখন তাহলে বাকি থাকলো কি? আমাদের হচ্ছে রেকটাম থাকলো, তাই না? এবং রেকটামের ক্ষেত্রে আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি এটাকে একটু আবার আলাদা করে ছবি আঁকি তাহলে ভালো হবে, যে রেকটামকে আমরা গতদিন ভাগ করছিলাম, তাই না? মনে আছে আপনাদের? হ্যাঁ, ভেরি গুড আপু। আপার 2/3 এবং হচ্ছে যে লোয়ার 1/3, তাই না? রেকটামে লোয়ার 1/3, এই দুই জায়গাতে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট, তাই না? লোয়ার 1/3। আচ্ছা, এটা আমরা এখন আমি আপনাদেরকে আবার একটু বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে যে আমাদের এটা যদি হচ্ছে যে এই যেটা যদি হচ্ছে আমাদের সিগময়েড কোলন হয়, আর এটা যদি হচ্ছে যে আমাদের রেকটাম এবং অ্যানাল ক্যানেল হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিগময়েড কোলন, এটা হচ্ছে রেকটাম আর অ্যানাল ক্যানেল। এটাকে ধরেন আমরা অ্যানাল স্ফিংটার। আচ্ছা, এখানে আমরা কি বলছি আপনাদের মনে আছে যে আপার 2/3 আর লোয়ার 1/3 দুই ভাগে আমরা ভাগ করছিলাম, তাই না? আপার 2/3 এর জন্য আমরা কি অপারেশন করি ভাইয়াপুরা? অ্যান্টেরিয়র রিসেকশন। আমরা হচ্ছে এবার কিন্তু হচ্ছে হাই আর নাই, কিন্তু দেখছেন অ্যান্টেরিয়র রিসেকশন। অ্যান্টেরিয়র রিসেকশনের পরে কি হচ্ছে? কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস, তাই না? আর রেকটামে লোয়ার 1/3 যদি ম্যালিগনেন্সি, তাহলে আমরা কি করছিলাম মনে আছে আপনাদের? গতদিন কিন্তু ডিসকাস করছি এটা। অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন। হ্যাঁ, অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশনের সাথে এখন কি টাইপের কি করবেন? স্টুল বের হবে কোথা দিয়ে? হ্যাঁ, এন্ড কোলোস্টোমি। এন্ড কোলোস্টমি। ভেরি গুড ভাইয়া, এন্ড কোলোস্টমি, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে কেউ কেউ কনফিউজ আছেন, আমি একটু বলি, এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব, সারা জীবনের জন্য বলতে পারেন। সেটা হচ্ছে যে এইখানে আমরা এআর আর এপিআর যে করি, কেন করি ইউজুয়ালি, তাই না? গতদিন আমি আপনাদেরকে বলতেছিলাম যে মেইন ইস্যু যেটা, যে এআর মানে কি, যে আমরা যখন এইভাবে একটা আরবিট্রারি ভাগ করলাম আপার 2/3 বা লোয়ার 1/3, এটা বেসিক্যালি একটা আরবিট্রারি ভাগ। বেসিক্যালি হিসাবটা হবে হচ্ছে যে টিউমার কত সেন্টিমিটার উপরে নিচে তার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কি হয়, আপার 1/3 আপার 2/3 যদি কোনো ম্যালিগনেন্সি থাকে, তাইলে আপনারা জানেন যে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আপনার কিন্তু একটা কিন্তু রিসেকশন মার্জিন আছে। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে রিসেকশন মার্জিনটা কি? এটা হচ্ছে আপনাকে ডিস্টালি অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার ক্লিয়ারেন্স রাখতে হবে। কি বললাম? 2 সেন্টিমিটার ক্লিয়ারেন্স রাখতে হবে। মানে কি জিনিসটা, যে যদি এইখানে একটা টিউমার থাকে, এটা থেকে অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার দূর পর্যন্ত ডিস্টালি আপনাকে এটা ফেলতে হবে, মানে এই পর্যন্ত আপনাকে কিন্তু জিনিসটা ফেলতে হবে। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে যে অ্যান্টেরিয়র রিসেকশন। এখন এই মার্জিনটা হচ্ছে যে ইজ গেটিং চ্যালেঞ্জড এভরিডে। এখন এটা হচ্ছে 1 সেন্টিমিটার চলে গেছে, যেটাকে বলা হয় লো অ্যান্টেরিয়র রিসেকশন। আরো চিকন করতেছে, সেটাকে তারা বলছে আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন। এরকম বিভিন্ন ভাবে এটাকে মডিফিকেশন হচ্ছে, বাট আমাদের এমআরসিএস বইতে এখনো এই জিনিসটা আসে নাই। এটাকে তারা বলছে আমাদের ইএমআরসিএস বইতে যে 2 সেন্টিমিটার হচ্ছে আমাদের ক্লিয়ার মার্জিন রাখতে হবে। কোথায়? ডিস্টালি, প্রক্সিমালি না, কিন্তু ডিস্টালি 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন রাখতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন তো ভাইয়াপুরা, যে এই যে অ্যানাল স্ফিংটারটা যে আছে, এইটা না থাকলে তো আমাদের ইনকন্টিনেন্স হবে, তাই না? এখন মনে করেন যে এই যে অ্যানাল ক্যানেল, এটা লেন্থ কতটুকু? 3.8 সেন্টিমিটার। 3.8
তাই না? এটার অ্যান্সার হচ্ছে 3.8 সেন্টিমিটার। আচ্ছা, আমরা হিসাব করছি কোথা থেকে? এই যে এই জায়গাটা থেকে কিন্তু হিসাব করি যে আমার ভিতরে কত দূরে টিউমারটা আছে, তাই না? এখন 3.8 সেন্টিমিটার এখানে। এখন মনে করেন যে 5 বা 6 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার দূরে এই জায়গাটা থেকে টোটাল 5 সেন্টিমিটার দূরে একটা টিউমার আছে। এখানে একটা গ্রোথ পাচ্ছেন আপনি। এটার তাইলে ডিস্টালি আপনি যদি কভার করতে চান, 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন করতে চান, তাহলে কি আপনি আপনার স্ফিংটারটা কি সেভ করতে পারবেন পেশেন্টের? পারা যাবে ভাইয়া পুরা? বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া 3 সেন্টিমিটারের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এটা এই যে এটার মধ্যে চলে আসবে না, এটাকে আপনি যদি 3 এর মধ্যে চলে আসবে, 3 এর মধ্যে হইলে আপনার কি হবে? স্ফিংটারটা ড্যামেজ হয়ে যাবে না? এটা সাথে আপনাকে কাটতে হবে অনকোলজিক্যাল ক্লিয়ারেন্সের জন্য, নাকি? এটা যদি কাইটা ফেলেন, মানে একটা পেশেন্টের যদি মানে আমরা স্ফিংটারটাই ফেলে দিই, তাহলে তো আসলে তার আর ওই পিছন দিকে নিচের দিকে তো আর হচ্ছে যে ফুটা থেকে কোনো লাভ নাই, কারণ এটা তার মরবিডিটি বাড়াবে। প্লাস হচ্ছে আরো কিছু ব্যাপার আছে অনকোলজিক কারণে, লিম্ফেটিক ড্রেনেজের কারণে। তখন আমরা কি করি? তখন হচ্ছে যে আমরা এপিআর করি, অ্যাবডোমিনো পেরিনাল সেকশন করি, এবং এই দিকটা আমরা পুরোপুরি সেলাই করে বন্ধ করে দিই, এই পুরো পার্টটুকু আমরা কেটে ফেলে দিই। তাহলে তখন বাকি থাকে কি, যে এইটা হচ্ছে আমার একটা মাথা আর এটা একটা মাথা, এই মাথাটাকে আমরা তখন বাইরে বের করে দিব স্কিন দিয়ে, এবং এটা হয়ে যাবে হচ্ছে একদম এন্ড পার্মানেন্ট কোলোস্টমি, মানে সারা জীবন সে বাকি যতদিন বাঁচবে, আল্লাহ না করুক, তাকে কি করতে হবে? তাকে কিন্তু এন্ড কোলোস্টমিনে থাকতে হবে। এটা হচ্ছে এপিআর এর কারণ। তাহলে এপিআরটা কেন হচ্ছে? এটা প্রধান কারণই হচ্ছে এটা, আমার একটা প্রিন্সিপাল হচ্ছে রেকটাল কার্সিনোমাতে আমার অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার ডিস্টাল মার্জিন ক্লিয়ার থাকতে হবে। টিউমার থেকে 2 সেন্টিমিটার ডিস্টালে আমাকে এটা কাটতে হবে। ডিস্টালি কাটার সময় যদি আমার স্ফিংটারটা পড়ে যায়, তাহলে আই হ্যাভ নো অপশন, আমাকে তখন এপিআর করতে হবে। তো তার মানে এই কারণে আমরা অন অ্যান এভারেজ ধরে নিই কি, যে 4 যোগ 2 টোটাল 6 সেন্টিমিটার দূরে যদি কোনো টিউমার থাকে, তাহলে আপনি মোটামুটি রোগীকে কোনো মতে সেভ করে তার কি করতে পারবেন? আপনি অ্যান্টেরিয়র রিসেকশন করতে পারবেন। যদি 6 সেন্টিমিটারের নিচে যদি 6 সেন্টিমিটার নিচে যদি কোনো টিউমার থাকে, 5 সেন্টিমিটার বা তার কম যদি থাকে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু এপিআর করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে রেকটাম নন অবস্ট্রাক্টেড ক্যান্সার, আপার 2/3 আমরা অ্যান্টেরিয়র রিসেকশন করব এবং কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করব। তার সাথে আমি এবার একটু আপনাদের লিখে দিই যাতে মাথায় থাকে, যে প্লাস মাইনাস কি করি আমরা? আইলিওস্টমি করি, দেন কোন আইলিওস্টমিটা করি আমরা ইউজুয়ালি? Loop iris. লুপ আইলিওস্টমি করি। পাইলোস্টমি। আর এখানে তার আমাদের কিছু করার দরকার আছে? এই নিচেরটাতে, এটাতে আইলিওস্টমিটা করার দরকার আছে? কোনো কিছু তো দরকার নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এই পর্যন্ত মোটামুটি জেনে গেলাম। তাহলে আমি আপনাদেরকে একটু ফাইনাল করি, আপনারা এটা পারেন অলরেডি, যে আমাদের অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রে আমরা বললাম আমরা করব হচ্ছে রাইট হেমিকোলেক্টমি। ট্রান্সভার্স কোলন হলে আমরা করব এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। যখন টিউমার হচ্ছে আমার স্পেনিক ফ্লেক্সারে, তখন আমি এক্সটেন্ডেডও করতে পারি, আবার হচ্ছে যে আমরা কি করতে পারি? লেফট হেমিকোলেক্টমি করতে পারি। বাট সেফ হচ্ছে এক্সটেন্ডেডটা এই অর্থে, কারণ এখানে আমার আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস হচ্ছে, কিন্তু লেফট হেমিকোলেক্টমি করলে তখন আবার কিন্তু আমার কোলোকোলিক অ্যানাস্টোমোসিস হচ্ছে। এবং সব থেকে কি দেখা যাচ্ছে? আইলোকোলিক অ্যানাস্টোমোসিস সব থেকে ভালো হিল করে, এরপরে কোলোকোলিক করে, তারপরে কোলোরেক্টাল করে। ডিসেন্ডিং কোলনের ক্ষেত্রে আমরা কি করবো? আমরা করবো হচ্ছে লেফট হেমিকোলেক্টমি, তাই না? এবং সিগময়েড কোলনে যদি কোনো গ্রোথ থাকে, আমরা করবো হচ্ছে যে হাই অ্যান্টেরিয়র রিসেকশন, তাই না? আর আপার 2/3 হলে আমরা করবো হচ্ছে যে অ্যান্টেরিয়র রিসেকশন প্লাস কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস প্লাস মাইনাস আইলিওস্টমি। আর লোয়ার 1/3 যদি হয়, তাহলে আমরা কি করবো? আমরা করবো হচ্ছে এন্ড কোলোস্টমি। এই হচ্ছে মোটামুটি এপিআর প্লাস এন্ড কোলোস্টমি। এই হচ্ছে মোটামুটি আমাদের নন অবস্ট্রাক্টেড ম্যালিগনেন্সি ম্যানেজমেন্ট। এইবার আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা এবার কি ডিসকাস করবো? আমরা এবার ডিসকাস করবো হচ্ছে যে অবস্ট্রাক্টেড ম্যালিগনেন্সি নিয়ে। অবস্ট্রাকশন থাকা এবং হচ্ছে না থাকার মধ্যে কিন্তু বেশ কিছু ঝামেলা আছে, এই জিনিসটা আমরা এখন একটু দেখবো। এবার তাহলে অবস্ট্রাক্টেড, তাহলে দেখেন আমরা কি বলছিলাম প্রথমে, যে আমরা যখনই হচ্ছে যে অবস্ট্রাক্টেড মানে কোনো ম্যালিগনেন্সির ম্যানেজমেন্ট জানবো, মানে আমাদের কোলন এবং রেকটামের, তখন আমার প্রথম কাজ হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা দেখতে হবে যে এটা লোকেশনটা কোথায়, সেটাকে অ্যাসেন্ডিং কোলন নাকি ট্রান্সভার্স কোলন নাকি ডিসেন্ডিং কোলন সেটা। আর 2 নাম্বার জিনিস হচ্ছে যে আমাকে দেখতে হবে যে এটা কি অবস্ট্রাক্টেড নাকি নন অবস্ট্রাক্টেড। নন অবস্ট্রাক্টেড পার্টের গল্প আমাদের শেষ, এবার আমরা শুরু করছি অবস্ট্রাক্টেড পার্ট। এটা ডিফারেন্ট কেন? তার কারণ আপনারা জানেন, যে আমরা আবার একটু ছবি আঁকি। আচ্ছা, মোটামুটি একটা ছবি আঁকছি। এখন এইখানে আমরা প্রথমে আসি হচ্ছে যে আমাদের এখানে কি কি ডিফারেন্স হচ্ছে, এটা একটু দেখি আমরা। ধরা যাক যে আমাদের এই জায়গাটাতে এরকম হচ্ছে যে একটা অবস্ট্রাকশন হয়ে গেছে। কোথায় এটা? এটা হচ্ছে যে আমাদের অ্যাসেন্ডিং কোলনে। তাহলে আমরা প্রথমে অবস্ট্রাক্টেড লেশন কোথায় পড়তেছি? আমরা অ্যাসেন্ডিং কোলনে আমরা একটা অবস্ট্রাক্টেড লেশন পড়তেছি।
আচ্ছা, তাইলে এখানে কি ঘটনা ঘটবে? আমরা বলছি যে হচ্ছে যে আমাদের তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা দেখবো এটা প্রক্সিমাল পার্টটা হচ্ছে হিউজলি ডায়ালেটেড হয়ে যাবে, তাই না? এরকম ভাবে এটা ডায়ালেটেড হয়ে যাবে। আর ডিস্টাল পার্টটা কি হবে? এটা কিন্তু হচ্ছে চিকন হয়ে যাবে, তাই না? চুপসায় যাবে। আচ্ছা, এখন এই পেশেন্টের ক্ষেত্রে বেসিক্যালি কি যে হচ্ছে যে আমাদের হেলদি পার্টটা কোন জায়গাটা? আপনারা জানেন যে হচ্ছে যে আমাদের হেলদি পার্টটা কিন্তু হচ্ছে যে এই জায়গাটা, তাই না? আর আরেকটা কি, আমরা সাধারণত রাইট সাইডে যদি হচ্ছে রাইট হেমিকোলেক্টমি করি তাহলে আমরা কোন পার্ট টু কাটবো? এই পার্ট টু কিন্তু কাটবো, তাই না? তাহলে তখন আপনি দেখেন যে অ্যানাস্টোমোসিসটা আপনি করতেছেন সেখানে আপনি এই জায়গার সাথে এই জায়গার একটা অ্যানাস্টোমোসিস করতেছেন। এই জায়গাটা কিন্তু তুলনামূলক হেলদি, তাই না? কারণ লার্জ গাট অবস্ট্রাকশন আপনারা জানেন এরকম ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে হচ্ছে যে এই জায়গাটা যতটা না ডায়ালেটেড থাকে তার থেকে এই জায়গাটা কিন্তু বেশি ডায়ালেটেড থাকে। ফলে আমরা অ্যাসেন্ডিং কোলনের কোন একটা রোগীর যখন অবস্ট্রাক্টেড থাকবে তখন আমরা কি করব? তাকে আমরা ডিরেক্ট রাইট হেমিকোলেক্টমি করে ফেলব। আমরা এখানে ডিরেক্ট রাইট হেমিকোলেক্টমি করে ফেলবো। রাইট হেমিকোলেক্টমি করে আমরা কি অ্যানাস্টোমোসিস করব? আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিস করে দিতে পারি, সেটা হচ্ছে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা থেকে এটা একটা জিনিস জেনে গেলাম। এবার আসেন, ধরা যাক যে হচ্ছে যে আমাদের ট্রান্সভার্স কোলনে কোন একটা গ্রোথ বড়। তাহলে এখন আপনি দেখতেছেন যে এটা এখন কতটুকু বড়? এই যে এইভাবে বড়, তাই না? এটা এখন এইভাবে বড়। আচ্ছা, এখন আপনি কি অপারেশন করবেন? আগের বার আপনি ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে কি অপারেশন করছেন? Extended right. রাইট হেমিকোলেক্টমি। এক্সটেন্ডেড এখানেও যদি আপনি এক্সটেন্ডেড করেন তাহলে কি হচ্ছে দেখেন, আপনার এই যে এই জায়গাটা এটা কি হেলদি নাকি আনহেলদি? ডিস্টাল পার্টটা ওইটা হেলদি। হেলদি, তাই না? আর আইলিয়ামে তো আমাদের সাধারণত ব্লাড সাপ্লাই খুব ভালো থাকে, আমরা এটা নিয়েও তো ওরিড হয় নাই, যদি এটা তো কিছু ব্যাক প্রেসার পড়বে, বাট আইলিয়ামের ব্লাড সাপ্লাই তো ভালো। তাহলে আমরা এখানেও কি করবো? আমরা হচ্ছে যে আগের বারও যা করছি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি, এবারও আমরা তাই করবো। এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করে আমরা কি করবো? আমরা হচ্ছে একটা আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস করে দেবো। এখন ধরা যাক যে আপনার টিউমার হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সারে। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন ভাই, আপনারা বুঝছেন? এই যে স্প্লেনিক ফ্লেক্সারে। এখন তাহলে আপনার ফোলা কোন জায়গায়? এই যে এই পুরাটা হচ্ছে আপনার ফোলা, তাই তো? আচ্ছা, এখন আপনি কি করবেন? এমনিতে যদি এটা নন অবস্ট্রাক্টেড হইতো তাহলে আপনি কি করতে পারতেন স্প্লেনিক ফ্লেক্সারের টিউমারে? এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি প্লাস লেফট হেমিকোলেক্টমি দুইটাই করতে পারতাম। এখন কি দুইটা করতে পারবেন? না ভাই, এখন হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, ভেরি গুড ভাইয়া। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি দেখেন, আপনি এখন দুইটা অপশন চিন্তা করেন, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমির কথা চিন্তা করেন, লেফট হেমিকোলেক্টমির কথা চিন্তা করেন। প্রথমে আমরা ধরেন যে আমরা লেফট হেমিকোলেক্টমি করি। লেফট হেমিকোলেক্টমি যদি করি তাহলে আপনি কাটতেছেন কোন পার্টটুকু? এই পার্টটুকু কাটতেছেন। এই জায়গাটা কি হেলদি? এই জায়গাটা কিন্তু হেলদি না। কারণ কি? কারণ এটা ব্যাক প্রেসার আছে, এটা এটা টনিসিটি নাই, এটা অনেক ডায়ালেটেড এবং এটা অনেক এডেমাটাস। এই জায়গাটা আপনি হয়তো হেলদি, কিন্তু এই জায়গাটা কিন্তু এডেমাটাস। তাহলে আপনি যখন এটার সাথে এটা জোড়া লাগাবেন তখন ঘটনাটা কি ঘটবে আপনি চিন্তা করেন। আপনি যে সুচার ম্যাটেরিয়ালটা দিলেন, যেভাবে চাপে বসালেন, যখন এডেমা সাবসাইড করে যখন এটা লুজ হয়ে যাবে এবং এটা ডেস্টিন টু মোটামুটি ফেল। এই কারণে এই রোগীর ক্ষেত্রে আমরা কিন্তু আর লেফট হেমিকোলেক্টমি করবো না। এখানে কিন্তু লেফট হেমিকোলেক্টমি করার কোনো সুযোগ নাই। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি কিন্তু এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করলে আবার আমার একটা সুবিধা আছে, সেটা কি? আমার এখানকার হেলদি পার্টের সাথে আমার এই হেলদি পার্টকে কিন্তু আমি জোড়া লাগাই দিতে পারছি। এই কারণে স্প্লেনিক ফ্লেক্সারে যখন কোনো অবস্ট্রাক্টেড ম্যালিগন্যান্সি, তখন আপনার জন্য এখন কিন্তু আর দুইটা অপশন না, এখন আপনার একটাই অপশন, সেটা হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি প্লাস হচ্ছে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস। ক্লিয়ার ভাইয়া পুরা? তাহলে এই জায়গাটা কিন্তু আপনার লেফট হেমিকোলেক্টমি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার তাহলে আমরা আসি হচ্ছে যে ডিসেন্ডিং কোলন। এবার আবার মনোযোগ দিয়ে শুনবেন, এবার কিন্তু আবার অনেক ছোট ছোট জিনিস বোঝার আছে। এখন তাহলে কি করবেন ভাইয়া পুরা? এতক্ষণ তো ঘটনা ওইদিকে গেল, এখন ডিসেন্ডিং কোলন মনে করেন হচ্ছে যে এই জায়গাটাতে একটা টিউমার ভর্তি। এখন তো পুরা এটা তো এরকম মোটা, এটা দেখেন পুরাটা এরকম মোটা। এখন তাহলে কি করবেন? এমন কি লেফট হেমিকোলেক্টমি করা যাবে? জি ভাই, লেফট হেমিকোলেক্টমি উইথ লুপ কোলোস্টমি। আচ্ছা, লুপ কি হবে এটা ভাইয়া? লেফট হেমিকোলেক্টমি আপনি করেন তাহলে কি হবে দেখেন তো? এই মাথাটা খোলা, এই মাথাটা খোলা, তাইলে আপনি লাইনে আছেন কিন্তু। তাহলে এটাকে আমি বের করে দিব, তাহলে এটা কি লুপ হলো না এন্ড হলো? এন্ড কোলোস্টমি। এন্ড কোলোস্টমি হলো। তাহলে ডিসেন্ডিং কোলনে যদি একটা অবস্ট্রাক্টেড গ্রোথ থাকে, আমার একটা অপশন হচ্ছে, আমরা তাহলে একটু লিখে ফেলি, তাই না, যে লেফট হেমিকোলেক্টমি প্লাস এন্ড কোলোস্টমি। ট্রান্সভার্স কোলনে দিয়ে আমরা হচ্ছে একটা কোলোস্টমি করবো, ঠিক আছে?
পরবর্তীতে যখন রোগীর জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করবে, এডেমা সাবসাইড করে যাবে, তখন আমি হচ্ছে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিসটা করে দিব। ক্লিয়ার? তাহলে এটা একটা অপশন। আচ্ছা, এটা একটা অপশন। আচ্ছা আচ্ছা, আর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে? ধরা যাক যে হচ্ছে যে আমাদের এই যে অবস্ট্রাকশন যেটা আছে, আমাদের যে অবস্ট্রাকশনটা আছে, এই অবস্ট্রাকশনটা হচ্ছে যে বেসিক্যালি, আচ্ছা আরেকটা জিনিস করা যায় না ভাই? এই যে আমি আপনাদেরকে প্রথমে বলছি যে যখন হচ্ছে যে আমাদের কোলাইটিস থাকে তখন আমরা কি অপারেশন করি? সাবটোটাল কোলেক্টমি। এটা এখানে করা যাবে না? করা যাবে ভাই আপনারা? জি ভাই, করা তো যাবে। এখানে হ্যাঁ, এটাও কিন্তু করা যাবে। তাহলে আমাদের আরেকটা অপশন আমরা পাচ্ছি এখানে, সাবটোটাল কোলেক্টমি করে আমরা কি করতে পারি? আমরা একটা আইডিওকোলিক অ্যানাস্টোমোসিস করতে পারি। বাট এই ক্ষেত্রে আমরা সাধারণত এটা করতে চাই না। কেন করতে চাই না? কারণ এত বড় গাঁট শুধু শুধু আমার ফেলার কোনো দরকার না। আমি তো উপরের কাজটা সহজেই করতে পারি, তাই না? আমরা কি করতে পারি যে হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে যে একটা এই যে কি বলে হচ্ছে যে একটা এন্ড কোলোস্টমি করে রাখিয়ে দিতে পারি, লেফটমি কোলেক্টমি করে পরবর্তীতে আমি এটাকে রিভার্স করতে পারি। এই জন্য আমরা এটা অ্যাভয়েড করতে পারি চাইলে। তবে এটা একটা অপশন। আচ্ছা, আর কি হইতে পারে? আরেকটা সিনারিও হচ্ছে, ধরা যাক যে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে খুব কুইকলি, মানে তার পেট ফোলা শুরু করছে, এর মধ্যে সে প্রেজেন্ট করছে ডায়াগনোসিস হয়ে গেছে যে একটা অবস্ট্রাক্টেড ম্যালিগনেন্সি। ফলে এই যে জায়গাটা, এটা প্রক্সিমাল যে পার্টটা, এটা এতটা ডায়ালেটেড না, কিছুটা ডায়ালেটেড। তখন আপনি কি করতে পারেন? তখন আপনি যদি দেখেন যে অপারেশন টেবিলে যে যেটা অতটা ডায়ালেটেড না, গাট মার্জিনটা হেলদি আছে মনে হচ্ছে, তখন আপনি কি করতে পারেন? আপনি লেফট হেমিকোলেক্টমি করবেন। একটু কেটে ফেলে তারপরে এই মার্জিনের ভিতরে আপনি কি করবেন? প্রচুর স্যালাইন ওয়াশ দিবেন। স্যালাইন ওয়াশ দিয়ে এটার ভিতরে যত স্টুল আছে সবগুলি ক্লিয়ার করে ফেলবেন। ক্লিয়ার করে ফেলে আপনি কি করবেন? এটার সাথে এইটারে জোড়া লাগাই দিবেন। এই কোলনের এই পার্টটাকে জোড়া লাগাই দিবেন, মানে কোলোকোলিক অ্যানাস্টোসিস করে দিবেন। এই যে ঘটনাটা আপনি ঘটাইলেন, মানে হচ্ছে যে আপনি কি করলেন? আপনি হচ্ছে লেফট হেমিকোলেক্টমি করলেন, তার সাথে হচ্ছে যে একদম একদম মেথরের মতো আপনি হচ্ছে পুরা গাটটাকে ক্লিন করলেন। এই জিনিসটা একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে অন টেবিল ল্যাভাজ। নাম শুনতে যতটা ভালো, এটা আসলে খুবই বিতিকিচ্ছিরি একটা অবস্থা। স্যারের সাথে আমার এইটা করারও সৌভাগ্য হয়েছে, এবং এটা বেসিক্যালি মানে সুইপারের থেকে কোনো ইমপ্রুভড কোনো কাজ না। জাস্ট হচ্ছে একটা বিশাল বড় বোল নিয়ে ভিতরে হচ্ছে যে যত মালপাতি আছে সব বের করতে হয়, এরপর এটাকে ওয়াশ করতে হয়। বুঝতে পারছেন? তো ওয়াশ করলে তারপরে কি দাঁড়ায়? দেখা যায় যে হচ্ছে মাল্টিপল টাইম ওয়াশ করলে এটার প্রেশারটা কমায় দিলাম। খুব বেশি যদি ডায়ালেটেড না থাকে, এটা টনিসিটিটা ফেরত আসে, এবং এডেমা যদি খুব বেশি না থাকে, তখন আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে কোলোকোলিক অ্যানাস্টোসিস করে দিতে পারেন। কিন্তু এটা কিন্তু খুব মানে খুবই হালকা ডায়ালেটেশন থাকতে হবে, মানে খুব আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয় তখন এই ঘটনাটা করতে পারে। এই ৩ নম্বর অপশনটা কি বোঝা গেল ভাইয়া পুরা? জি ভাই। আচ্ছা, তাইলে এখন সব থেকে ভালো কোনটা? মেলা কিছু তো বললাম, সব থেকে ভালো যেটা সেইটা হচ্ছে যে আপনি যদি যদি একটা মেটালিক স্টেন্টিং করতে পারেন কোলোনোস্কোপি করে, তাহলে এটা হচ্ছে সব থেকে ভালো। এটাই হচ্ছে যে আপনার প্রথমে ট্রাই করতে হবে। অবস্ট্রাক্টেড ম্যালিগনেন্সি লেফট সাইড যদি হয়, আপনি প্রথমে কি চেষ্টা করবেন? আপনি চেষ্টা করবেন কোলোনোস্কোপি করে একটা মেটালিক স্টেন্ট দিয়ে দেওয়ার। মেটালিক স্টেন্ট দিয়ে দিলে তাহলে কি হবে? তার অবস্ট্রাকশন সাবসাইড করে যাবে। এরপরে আপনি আমাদের লেফট সাইডে হেমিকোলেক্টমি করে একদম প্রাইমারি রিপেয়ার করে চলে আসবেন। তাহলে আমার জন্য বেস্ট অপশন হচ্ছে এইটা। বাট আমি এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। ক্লিয়ার এই পর্যন্ত ভাই? আপনারা ডিসেন্ডিং কোলন পর্যন্ত? আচ্ছা, এবার তাহলে হচ্ছে যে আমরা চলে আসি কোথায়? আমরা আসবো হচ্ছে যে আমাদের সিগময়েড কোলন, এই জায়গাটাতে। ধরা যাক যে হচ্ছে যে এবার আমাদের ম্যালিগনেন্সিটা হচ্ছে এই যে এইখানে। এবার আমাদের ম্যালিগনেন্সি হচ্ছে এখানে। তাইলে আমার পেশেন্টের হচ্ছে যে পেট এখন ফোলা কোন পর্যন্ত? এই পর্যন্ত। যে এই পর্যন্ত হচ্ছে যে আমার পেশেন্টের পেট ফোলা। এই পর্যন্ত আমার পেশেন্টের পেট ফোলা। এখন আপনি কি করবেন? কি করতে চান ভাই আপুরা? ওই আগের মতো? আমার কথা শোনা যাচ্ছে তো না? প্রথমে আপনি তার কি ট্রাই করবেন? জি ভাই, শোনা যাচ্ছে। স্টেন্টিং ট্রাই করবেন, তাই না? কারণ এটা তো সব থেকে ভালো। আচ্ছা, যদি না পারেন তাহলে কি করবেন? আপনাদের মনে আছে যে হচ্ছে যে আপনি এবার কিন্তু যদি সিগময়েড কোলনের একটা গ্রোথকে কাটেন, তাইলে আপনি নিচের পার্টে কি থাকবে? যেরকম একটা গ্রোথকে যদি আপনি কাটেন, হাই অ্যান্টেরিয়রাইজেশন করছেন না? মনে পড়ে ভাই আপনারা? নন অবস্ট্রাক্টেড সিগময়েড কোলনের গ্রোথ কি ছিল? হাই জি ভাই। অ্যান্টেরিয়রাইজেশন। হাই অ্যান্টেরিয়রাইজেশন যদি আমি করি, তাহলে এখানে থাকবে কোলনের পার্ট, আর এখানে কার পার্ট থাকবে? রেকটাম। রেকটাম। তাহলে এটাকে আমি এখন কিছু করতে পারবো? এটা কি আমি জোড়া লাগানো সম্ভব? না ভাই, সম্ভব। ইমার্জেন্সি সিচুয়েশন তো আমরা হ্যাঁ। রেকটাম ধরবো না।
হ্যাঁ, তাইলে আমরা এখানে কি করব? আপনাদের মনে আছে আমি গতকালকে বলছিলাম একটা হার্টম্যান প্রসিডিউর, মনে পড়ে? হার্টম্যান প্রসিডিউর। হার্টম্যান প্রসিডিউর আমরা কি করব? আমরা সিগময়েড কোলনের পুরাটা কেটে ফেলে দেব। তারপরে আমরা কি করব? এইটার প্রক্সিমাল পার্টটাকে হচ্ছে যে কোলোস্টমি করে দিব, আর ডিস্টাল পার্টটাকে আমরা কি করছিলাম? দুইটা কাজ করছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, আমরা স্টাম্প ক্লোজ করে দিতে পারি, অথবা আমরা আর কি করতে পারি? আমরা এটাকে মিউকাস ফিসুলা করে দিতে পারি। মনে পড়ছে ভাইয়া পুরা? তাইলে আপনি বুঝে গেলেন যে সিগময়েড কোলনে অবস্ট্রাকশন হোক, পারফোরেশন হোক, গ্যাংগ্রিন হোক, আপনার একটা অপারেশন, সেটা হচ্ছে কি হার্টম্যান প্রসিডিউর। মানে হার্টম্যান প্রসিডিউর মালটা কি? এটা হচ্ছে যে আপনি কি করবেন, এই সিগময়েড কোলনটা কেটে ফেলবেন, কেটে ফেলে এটার প্রক্সিমাল যে পার্টটা থাকবে কোলনের সেটাকে কোলোস্টমি করে বের করে দিবেন, আর ডিস্টাল যে রেকটামটা থাকবে সেটাকে আপনি কি করবেন? আইদার মিউকাস ফিস্টুলা করবেন অথবা স্টাম্পটাকে ক্লোজ করে রেখে দিবেন। সবাই বুঝতে পারছেন ভাইয়া পুরা এটা, নাকি না আবার বলতে হবে? সবাই ক্লিয়ার এটা? তাহলে আবার বলি, আমরা সিগময়েড কোলনের যে কোনো ইমার্জেন্সি প্যাথোলজি, যেটা সবার জন্য প্রযোজ্য, এবং এই অপারেশনের একটা সুন্দর নাম হচ্ছে হার্টম্যান প্রসিডিউর। কি করবেন? সিগময়েড কোলেক্টমি কেটে ফেলে দিলাম। এখন আমার এই মাথাটা ওপেন, এই মাথাটা ওপেন রেকটামের। আচ্ছা, এই মাথাটাকে আমি কি করব? স্কিনের সাথে লাগাই দিয়ে কোলোস্টমি করে ফেললাম, এখান দিয়ে সব স্টুল বের হয়ে যাবে। এটাকে আপনি কি করবেন? এটার জন্য আপনার অপশন দুইটা। একটা হচ্ছে যে আপনি এরকম বাইরে একটা ওপেনিং করে দিতে পারেন, এটার সাথে একই ফোঁটা দিয়ে থাকবে, এটাকে তখন আমরা বলবো মিউকাস ফিস্টুলা। অথবা আপনি এই মার্জিনটা যেটা আছে সেটাকে সুন্দর করে সেলাই করে পেটের মধ্যে ফেলে রেখে দিবেন। পরবর্তীতে যখন রোগীর জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করবে তখন এটার সাথে আপনি এটারে জোড়া লাগায় কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করে দেবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে সিগময়েড কোলনের যে ম্যানেজমেন্টগুলি সেগুলি। এখন বাকি থাকলো কি হচ্ছে রেকটাম, তাই না? রেকটামের ক্ষেত্রে আমরা কি করছি ভাইয়া? পুরা গতদিন কিন্তু বলছি আপনাদেরকে যে রেকটামে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে আমরা কি করব? লুপ কোলোস্টমি। ভেরি গুড ভাইয়া, লুপ কোলোস্টমি। এর বাইরে আর কোনো অপশন নাই, এবং এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন যে লুপ কোলোস্টমি ছাড়া রেকটামে অবস্ট্রাক্টেড রেকটামে আর কিছু করার আমার কোনো সুযোগ নাই। তাহলে এটা আমি এখন ডিসকাস করতেছি না, কারণ এটা গতদিন ক্লাসে অনেক ডিটেল ডিসকাস করছি। কারো যদি কোনো কনফিউশন থাকে গতদিনের সার্জিক্যাল টেকনিক ক্লাসে প্রথম 40 মিনিট 45 মিনিট দেখে ফেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাইলে আমরা বুঝতে পারতেছি, আপনারা আমাকে বলবেন যে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে একটা অবস্ট্রাক্টেড টিউমার থাকে তাহলে আমরা কি অপারেশন করতেছি? অ্যাসেন্ডিং কোলনে হলে রাইট হেমিকোলেক্টমি। আচ্ছা, এর যদি এখানে থাকে তাইলে ট্রান্সভার্স কোলনে হলে, আর স্পেনিক ফ্লেক্সারে হলে লেফট হেমিকোলেক্টমি না এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি? কোনটা করবেন? অবস্ট্রাক্টেড যদি থাকে তাহলে এক্সটেন্ডেড রাইট। এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। আচ্ছা, আর যদি হচ্ছে যে আমরা যে ডিসেন্ডিং কোলনে এখানে যদি হয় তাহলে কি করবেন? টেন্টিং হ্যাঁ, প্রথমে স্টেন্টিং। আর কি করা যায় এখানে? লেফট হেমিকোলেক্টমি তার সাথে কোলোকোলিক অ্যানাস্টোমোসিস। হ্যাঁ, এটা একটা না আপু, কোলোকলি করা যাবে না তো এখন। ওইটা হচ্ছে যদি যদি বলেন, আর্লি হ্যাঁ তাহলে যদি বলেন তাহলে কি অন টেবিল ল্যাভাজ বলতে হবে। অন টেবিল ল্যাভাজ, তার সাথে হচ্ছে কোলোকলিক অ্যানাস্টোমোসিস বলতে হবে। বুঝতে পারছেন? মানে আপনাকে বুঝাইতে হবে যে আমি খুব ভালো করে এটা ধুইছি, ধোবার মতো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের অপশনগুলি, তাই না? আর আমরা কি বলছি যে এইটা কিন্তু পরীক্ষার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অবস্ট্রাক্টেড রেকটাম মানে কি করবো? আমরা লুপ কোলোস্টমি করবো, তাই না? আচ্ছা, আর সব সময় আমরা বুঝতে পারতেছি যে আমাদের লেফট সাইডের জন্য সব থেকে ভালো অপশন কোনটা অবস্ট্রাক্টেড এর ক্ষেত্রে? স্টেন্টিং। ঠিক আছে, স্টেন্টিংটা করলে আমাদের জন্য সব থেকে ভালো। কারণ দেখছেন না, লেফট সাইডে কিন্তু ঝামেলা বেশি। কারণ কি, এই যে আপনি তো পুরোটাকে ফেলতে পারতেছেন না, এই জন্য হচ্ছে ঝামেলা। রাইট সাইডে হলে তো আপনি পুরোটাকে এমনি ইনকর্পোরেট করে ফেলে দিতে পারছেন, কিন্তু এটারে তো আপনি এই কাজটা করতে পারতেছেন না। এই জন্য লেফট সাইডে সব থেকে ভালো হচ্ছে যে আমাদের স্টেন্টিং। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন দেখি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। যেমন এই যে এই কোয়েশ্চেনটা দেখেন, খুব সিম্পল, যে 45 বছরের একটা ভদ্রলোক, তার কি আছে? কার্সিনোমা অফ দ্য সিকাম আছে, এবং আপনি সিটি স্ক্যান করে দেখলেন যে তার হচ্ছে মাসকুলার স্ট্রোপিয়াটাকে ইনভেড করছে, কিছু লিম্ফাডেনোপ্যাথি আছে। তাহলে কি করবেন এখন? তাহলে আমরা কি বললাম ভাইয়া পুরা, যে আমরা যখন কোনো উত্তর দিতে যাব আমরা দুইটা জিনিস দেখবো। একটা কি ক্যান্সারের লোকেশন, আর আরেকটা কি দেখবো? অবস্ট্রাক্টেড আর নন অবস্ট্রাক্টেড, তাই তো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা আপনি পারবেন আমি জানি। আচ্ছা, এইটা দেখেন, এটা কিন্তু আবার এখন আপনার উত্তর দিতে পারবেন। এই যে দেখেন, এই যে 74-year-old gentleman presents with an obstructing carcinoma of the splenic flexure, attempts at placement of it। দেখছেন কি দিতে চাইছে? ফার্স্টে স্টেন্ট দিতে চাইছে, কিন্তু পারে নাই। এখন তাহলে আপনি কি করবেন? এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করবেন। ওকে, তাহলে এখন এটা দেখেন, এখানে কি বলছে যে 65 বছরের ভদ্র মহিলা কি নিয়ে প্রেজেন্ট করছে? লার্জ বায়োল অবস্ট্রাকশন নিয়ে। কোথায় টিউমার? মিড রেকটামে।
তাহলে এখন কি করবেন? লুপ কোলোস্টমি। লুপ কোলোস্টমি করবেন, তাই তো? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই তো এখন পর্যন্ত? আচ্ছা, এবার তাহলে আপনাদের জন্য এই কোশ্চেনটা একটু আনসার দেন তো, যে 75-year-old man is admitted with large bowel obstruction and on investigation is found to have a significant sigmoid diverticular stricture as the underlying cause. এখন কি করবেন? এটা করবেন না, সি করবেন না? সরি, হ্যাঁ সরি, স্টেন্ট। পেন্টিংটা আগে করলো। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের একটা নতুন ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি স্টেন্টিং কেবলমাত্র ম্যালিগনেন্সিতে ট্রাই করবেন। ডাইভার্টিকুলার ডিজিজে কখনোই স্টেন্টিং করা যাবে না। কেন? কারণ ডাইভার্টিকুলার ডিজিজ মানে কি, ওয়ালটা অনেক পাতলা হয়ে গেছে না, নাকি ভাইয়াপুরা? এখন এই জিনিসের পারফোরেশন হয়ে যাবে, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে এখানকার ক্যাচটা। এই কারণে আপনি এখানে কি করবেন তাহলে? বি। বি করবেন, ল্যাপারোটমি এন্ড হার্টম্যান প্রসিডিউর। তাহলে ম্যালিগনেন্সির জন্য এই কোশ্চেনটা যদি বলতো আপনাকে ম্যালিগনেন্সি, তাহলে আপনি প্রথমে কিন্তু কি চুজ করতেন? সি। সি চুজ করতেন, কিন্তু যেহেতু ডাইভার্টিকুলার ডিজিজ এজন্য আপনি এখানে আগে বি চুজ করলেন। এইটা আপনি একটু খেয়াল করবেন। এই যে যেমন এই সেম কোশ্চেন দেখেন আবার এখানে কি, যে 77 বছরের একটা ভদ্রলোক, তার হচ্ছে লার্জ বাউল অবস্ট্রাকশন, এবং আপনি ইনভেস্টিগেশন করে দেখলেন যে তার হচ্ছে একটা অবস্ট্রাক্টিং ক্যান্সার আছে কোথায়? সিগময়েড কোলনে। তাহলে এখন আপনি কি করতে চান? এ করতে চাই। কোনটা আপু? এ। এ, ভেরি গুড। আপনি এখানে করতে হবে ল্যাপারোটমি, মানে উপরে প্রসিডিউরটা দেখছেন, এটারই আরেকটা নাম কিন্তু হার্টম্যান প্রসিডিউর, তাই না? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইপের কোশ্চেন পরে আমরা এখন তাহলে হচ্ছে যে একটু প্রসিড করি। ওকে, তাহলে আমরা একটু দেখি যে আমরা কি কি জিনিসপত্র পড়লাম। এখান থেকে আমরা একটু দেখি যে লোয়ার জিআই ব্লিডিং, এটা আমরা শুরু করছি। ম্যানেজমেন্ট আপনারা দেখেন যে কি কি করতে হবে, একদম সুন্দর করে দেয়া। আপনারা এখন এটা রিডিং পড়লেই পারবেন আশা করি আর কি, এবং ইম্পর্টেন্ট পয়েন্ট গুলি কিন্তু দেয়া। এবং দেখছেন এখানে যে আলসারেটিভ কোলাইটিস এর কথা কিন্তু আমরা আলাদা করে বলছি যে সাবটোটাল কোলেক্টমি করতে হবে, আমরা বলি নাই, মানে ইএমআরসিস বলছে আর কি। আচ্ছা, বাকিগুলি রিডিং পড়বেন, কি সার্জারি করতে, এগুলো আসলে খুব না। আচ্ছা, আমরা এখন হচ্ছে যে কিছু এই যে ডিজিজ দেখি, কি বলে হচ্ছে যে রেকটাল ব্লিডিং এর কিছু কারণ দেখি, যেটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আমরা এটা একটু আপনাদের সাথে আলোচনা করি। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, বুঝছেন? এই রেকটাল ব্লিডিং থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, রেকটাল ব্লিডিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি আপনাদেরকে এখনই বলে দিই, সেটা হচ্ছে যে আপনাকে বলবে যে পেইন প্লাস ব্লিডিং, আর একটা হচ্ছে ব্লিডিং, মেইনলি ব্লিডিং। এইটা শুনলে মানে কমন মনে করেন যে আপনাকে রাত 9টা বা 10টার দিকে আপনার রিলেটিভ ফোন দিয়ে বললো যে হচ্ছে যে আমার হচ্ছে যে খুব পায়খানা রাস্তায় ব্যথা এবং হচ্ছে ব্লাড যাচ্ছে, তাহলে আপনার কাছে কি মনে হয় ডায়াগনোসিসটা, ফার্স্ট ডায়াগনোসিস কি মনে হয়? হ্যাঁ, এটা হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার, তাই না? আর যদি বলে যে না তেমন ব্যথা নাই কিন্তু জ্বর করে ব্লাড যাচ্ছে, তাহলে এটা কি মনে হয়? এটা হচ্ছে হেমোরয়েডস। এই পার্থক্যটা আপনাকে কিন্তু একদম মাথায় নিয়ে নিতে হবে। আরেকটা কি জিনিস থাকে ক্রনিক অ্যানাল ফিশারের ক্ষেত্রে কমনলি হিস্ট্রিতে আমরা কি পাই? কনস্টিপেশন, তাই না? এটা কিন্তু এখানে থাকবে, তাই তো? আচ্ছা, এখন এই যে হেমোরয়েড, এটা কি পেইনফুল হয় কখনো? হতে পারে। হ্যাঁ, কখন হয় আপু? প্রোলাপসড থ্রম্বোজড হেমোরয়েডের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, প্রোল্যাপসড মানে যখন প্রোল্যাপস হয় তখনই বেসিক্যালি থ্রম্বোজ হয় আর কি। থ্রম্বোজ হেমোরয়েডের ক্ষেত্রে কিন্তু এটা পেইনফুল হতে পারে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই কোশ্চেনটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন, যে হচ্ছে যে আপনাকে বলবে যেরকম হচ্ছে একটা রোগী আসছে, তার হচ্ছে যে ইয়াং ফিমেল পেশেন্ট, কারণ ক্রনিক অ্যানাল ফিশার সাধারণত ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, তার কনস্টিপেশন আছে, প্রচুর পেইন এন্ড ব্লিডিং হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার। কিন্তু যখন সে বলবে যে খালি ব্লিডিং হচ্ছে, তখন উত্তরটা কিন্তু চলে যাচ্ছে হেমোরয়েড, তাই না? তো এই জিনিসটা এখানে ওরা হচ্ছে এটা বুঝাইতে চাইছে আর কি, রেকটাল ব্লিডিং এর ক্ষেত্রে যে ইউজুয়ালি দেখেন এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটাই, যে আমাদের এখানে কি হবে, ফিশার ইন অ্যানোর ক্ষেত্রে পেইনফুল হবে এবং হচ্ছে কনস্টিপেশন হবে, তাই তো? আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু বলি, যে হচ্ছে যে এই যে অ্যানাল ফিশার, এটা সাধারণত কোন দিকে হয়, অ্যান্টেরিয়রলি না পোস্টেরিয়রলি হয়, কোনটা কমন? পোস্টেরিয়র। পোস্টেরিয়রলি। কিন্তু যদি অ্যান্টেরিয়র ফিশার হয়
তাইলে এটা আপনাকে ধরে নিতে হবে যে তার কোনো আন্ডারলাইং ডিজিজ আছে, যেমন এটা ক্রস ডিজিজের সিকুয়েলি কিন্তু হতে পারে। বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে হেমোরয়েডস এর ক্ষেত্রে সাধারণত কিন্তু কোনো লোকাল পেইন কিন্তু আমরা পাই না। ক্রস ডিজিজ, আলসারের কোলাইটিস আমরা একটু পরে পড়তেছি। রেকটাল ক্যান্সার তো আমরা অলরেডি অনেক ডিটেল ডিসকাশন করে ফেললাম। তাহলে এইটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট, যে আমি আপনাকে যে এই যে 1 2 3টা পয়েন্ট যে বললাম, এই 3টা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে আরেকটা জায়গায় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যানাল ফিশারের ম্যানেজমেন্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। অ্যানাল ফিশারের ম্যানেজমেন্টের প্রশ্ন তাদের খুবই পছন্দের প্রশ্ন। কি করে সে, যেটা করে যে বলবে যে হচ্ছে যে আপনার ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি। ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট তাইলে আপনি বুঝতে পারতেছেন, আপনারা সবাই জানেন যে অ্যানাল স্ফিংটারে আমরা কি করব, এটার হচ্ছে যে একটু রিল্যাক্স করা ট্রাই করবো। এই জন্য আমরা কি দিব, আমরা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। এই জন্য আমরা কি দিচ্ছি, জিটিএন অয়েন্টমেন্ট দিচ্ছি অথবা ডিলটিয়াজেন ক্রিম দিচ্ছি, তাই না? তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। এটাই ওর যে দেখছেন এই যে আলাদা করে লাল কালিতে দেয়া, তার কারণে এটা পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, তারপরে কি করবে, যারা ফেল করবে তাদের জন্য সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কি? সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে বোটুলিনাম টক্সিন। এটা আমরা বাংলাদেশে তো দেই না, তাই না? থার্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে কি, ইন্টারনাল স্ফিংটারোটমি। খেয়াল করছেন? তাহলে আপনার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ক্রিম, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে বোটক্স, যেটা আমরা কিন্তু বাংলাদেশে ইউজ করি না, এই জন্য আমি আপনাকে আলাদা করে এটা এখানে মেনশন করে দিলাম। আর থার্ড লাইন ম্যানেজমেন্ট হচ্ছে ইন্টারনাল স্ফিংটারোটমি। বোঝা গেছে? এইটা হচ্ছে যে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা আপনাকে খেয়াল করে দেখতে হবে। বাকিগুলো আমরা এটাতে একটু পরে আসবো। এটা ম্যানেজমেন্ট আপনারা জানেন, আর এইটা তো আমরা ডিটেল ডিসকাস করে ফেলছি অলরেডি। তাহলে এইটা কিন্তু পরীক্ষার প্রশ্ন ভাইয়া, এটা কিন্তু মাথায় রাখবেন। এইটা তো অনেকবার আসছে, এটা কি ম্যানেজমেন্ট আর কি, খুবই সিম্পল প্রশ্ন, কিন্তু সামহাউ ওরা এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই নিয়ে আসে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কিছু কমন ডিজিজপত্র আছে, এটা আপনারা রিডিং করবেন। আমি ফিশার নিয়ে একটু পরে কথা বলবো, এখানে আমাদের কিছু কথা বলার আছে। বাকিগুলি রিডিং আর কি, প্লুরিডাস অ্যানি, ফিশারি ন্যানো, এগুলি মোটামুটি প্লুরিডাস অ্যানি। এখানেও সেম একই জিনিস বারবার দিছে ওরা। সেটাকে দেখছেন নিয়ারলি অলওয়েজ ইন পোস্টেরিয়র মিড লাইন, তাই না? এবং অলওয়েজ হচ্ছে পেইনফুল পারেক্টাল ব্লিডিং। এবং ম্যানেজমেন্ট কি দেখছেন, যে হচ্ছে যে এই যে ইফ বোটুলিনাম টক্সিন ফেলস, তখন হচ্ছে যে না, টপিক্যাল ট্রিটমেন্ট ফেল করলে বোটুলিনাম টক্সিন, বোটুলিনাম ফেল করলে তারপর হচ্ছে ইন্টারনাল স্ফিংটারোটমি। তবে ফিমেলের ক্ষেত্রে, বাইরের দেশে ওরা যেটা বলতে চাচ্ছে আর কি, যে ফিমেল যারা, মেলের ক্ষেত্রে দরকার নেই, কিন্তু ফিমেল যারা, তাদের ক্ষেত্রে বোটুলিনাম টক্সিনেও যদি তার কোনো ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে অ্যানাল স্ফিংটারোটমি করার আগে তার একটা রেকটাল ম্যানোমেট্রি করে নেওয়ার জন্য তারা রিকমেন্ড করছে। এটা কখনো পরীক্ষায় প্রশ্ন আসে না, বাট এটা আপনাদের মনে হয় ওর্থ মেনশনিং, এই কারণে আমি বললাম। সেটা কি, আমি আবার বলি যে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে যে ক্রিম দিলাম, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিলাম, তাতেও যদি কাজ না হয়, তখন আমরা কি করব, যদি মেল পেশেন্ট হয় তাহলে আমরা অ্যানাল স্ফিংটার করে ফেলতে পারি, কিন্তু ফিমেল পেশেন্ট যদি হয় তাহলে আমাদেরকে রেকটাল ম্যানোমেট্রি করতে হবে আগে, এবং এন্ডোঅ্যানাল ইউএসএস করে নিতে হবে অ্যাজ পার এই ব্রিটিশদের তরিকা আর কি। আমরা বাংলাদেশে তাদের কিছু করি না, কিন্তু তাদের ক্ষেত্রে এটা করে। আর ফিস্টুলার ক্ষেত্রে আমরা একটু আসি, এখানে অনেক কথাবার্তা আছে, আপনারা এটা খালি রিডিং করবেন, এখান থেকে জীবনেও প্রশ্ন আসে নাই। আমি এখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিসটা একটু বলে দিচ্ছি, সেইটা হচ্ছে যে এই যে এইটার একটা রুল আছে, রুলটার নাম কি আপনারা জানেন নিশ্চয়ই, গুডসল রুল, তাই না? আচ্ছা, এই গুডসল রুলে আপনাকে পরীক্ষায় কি প্রশ্ন করছে, আপনাকে বলছে যে গুডসল রুলটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে। গুডসল রুলটা ইন্ডিকেট করে ফিস্টুলা, মানে আমরা সবাই জানি যে এটা হচ্ছে যে ভিতরে একটা ওপেনিং, বাইরে একটা ওপেনিং থাকবে, আর একটা ভিতরে ওপেনিং থাকবে, তাই না? বাইরে একটা ওপেনিং থাকবে, ভিতরে ওপেনিং থাকবে। প্রশ্ন হচ্ছে এরকম যে আপনাকে বলবে এইটা হচ্ছে যে একটা ক্লক চিন্তা করতে হবে আপনাকে। তাইলে এই জায়গাটায় আমি যদি দেখাই, তাহলে এটা বেসিক্যালি কত ক্লক মনে হচ্ছে আপনাদের কাছে? 7/8। 7/8। আচ্ছা, এখন পরীক্ষায় আপনাকে প্রশ্ন করছে এরকম যে আউটার ওপেনিংটা হচ্ছে 8 o'clock পজিশন, ইনার ওপেনিংটা তাহলে কোন ক্লকে পাওয়া যাবে? কোন 6 ক্লকে? o'clock। 6 o'clock, তাই না? কারণ আপনারা জানেন যে গুডসল রুল বলতেছে যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র এই দুই ভাগে তারা ভাগ করছে, তাই তো, এই ট্রান্সভার্সাল লাইন দিয়ে। এখন তার মানে হচ্ছে যে 3 to 9 এটার সামনে পিছনে যেটা আর কি, বুঝতে পারছেন? এখানে কি হচ্ছে, এটার পিছনের দিকে যারা আছে মানে 4 to 8, এরা কি করবে, এরা যেটা করবে সেটা হচ্ছে যেখানেই এক্সটার্নাল ওপেনিং থাকুক না কেন, তার ইন্টারনাল ওপেনিং অলওয়েজ পোস্টেরিয়র মিড লাইনে হবে, তাই না? আচ্ছা, কিন্তু যদি আপনাকে বলে যে 1 o'clock এক্সটার্নাল ওপেনিং, তাহলে ইন্টারনাল ওপেনিং কয় o'clock হবে? ইন্টারনাল ওপেনিং হবে 1 o'clock, কারণ এটা হচ্ছে ডিরেক্ট, তাই না? তাহলে ধরেন আমি যদি বলি এখানে যেটা হচ্ছে 10 o'clock হচ্ছে এক্সটার্নাল ওপেনিং, তাহলে ইন্টারনাল ওপেনিং হবে হচ্ছে 10 o'clock। বোঝা গেছে? তাহলে অ্যান্টেরিয়রের ক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট, কিন্তু পোস্টেরিয়র ক্ষেত্রে সাধারণত এটা হচ্ছে কার্ভ, এবং পোস্টেরিয়র ক্ষেত্রে অলওয়েজ এটা হচ্ছে ইন দি মিড লাইন, কিন্তু অ্যান্টেরিয়র ক্ষেত্রে কিন্তু এটা মিড লাইনটা নট নেসেসারি। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্টেরিয়রলি 1 o'clock যদি হয়, তাহলে ইন্টারনাল ওপেনিং হবে 1 o'clock। অ্যান্টেরিয়রলি যদি 10 o'clock হয়, ইন্টারনাল ওপেনিং হবে 10 o'clock।
পোস্টেরিয়রলি যদি এটা হচ্ছে যে 5 o'clock হয় তাহলে আমার ইন্টার্ন ওপেনিং হবে 6 o'clock এ। যদি এটা 8 o'clock এ হয় তাহলে আমার ইন্টার্ন ওপেনিং হবে হচ্ছে 6 o'clock এ। এইটা হচ্ছে যে আপনাকে এখানে আলাদা করে জানতে হবে। বাকি এখানে যা কিছু আছে এগুলি একদম একদম জাস্ট একটা রিডিং করবেন, এর বাইরে আর কিছু দরকার নাই। এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। আমরা এরপরে চলে আসি হচ্ছে যে ফিস্টুলার ক্ষেত্রেই এটা আমরা একটু পরে আসবো আর কি। আমরা এবার হচ্ছে যে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিকে আসি, সেইটা হচ্ছে এই যে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। এইটা হচ্ছে যে আমাদের জন্য অসম্ভব ইম্পর্টেন্ট। বেসিক্যালি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজের যে পার্টগুলি আছে, এই যে দেখেন পরপর দুইটা, এই চারটা, এটা থেকে আপনার পরীক্ষার প্রশ্ন আসবে, এটা হচ্ছে 100%, যে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজকে আপনি কিভাবে আলাদা করবেন। তো একটু আগে আমি কিন্তু আপনাকে বললাম যে আলসারেটিভ কোলাইটিস হইতে হলে এটা কোন জায়গাটাকে তাকে ইনভলভ করতেই হবে মাস্ট, রেকটাম। রেকটামকে। আচ্ছা, কিন্তু ক্রনস ডিজিজ কিন্তু যে কোনো জায়গাতে হইতে পারে, অর্থাৎ মাউথ টু অ্যানাস যে কোনো জায়গাতে এটা হবে, কিন্তু আলসারেটিভ কোলাইটিস কিন্তু অনলি রেকটাম এন্ড কোলনে। তাহলে এই ইনফরমেশনটা দিয়ে কি আপনি বুঝতে পারতেছেন যে কোনটাকে আমরা সার্জিক্যালি কিওর করতে পারবো? হ্যাঁ, আমরা যদি হচ্ছে যে প্যান প্রক্টোকোলেক্টমি করে ফেলি, মানে হচ্ছে যে পুরা কোলন এবং রেকটাম ফেলে দেই, তাহলে তো আর আলসারেটিভ কোলাইটিস কি আর হওয়ার সম্ভাবনা আছে? এটা কি স্মল ইন্টেস্টাইনে হবে? কখনোই কিন্তু হবে না। এই জন্য আলসারেটিভ কোলাইটিস কিন্তু সার্জিক্যালি অ্যামনেবল টু কিওর, কিন্তু আমাদের এই যে ক্রনস ডিজিজ সেটার কিন্তু কিওর হওয়া সম্ভব না, কারণ এটা তো মাউথ ট্যানা যে কোনো জায়গায় হইতে পারে। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন পরীক্ষাতে একটা প্রশ্ন করছে এরকম যে হচ্ছে যে একটা পেশেন্ট, তার হচ্ছে যেরকম হচ্ছে পাররেক্টাল ব্লিডিং হচ্ছে, মানে লোয়ার জিআই ব্লিডিং হচ্ছে, এবং তার কিছু হচ্ছে যে আপনার এই যে জয়েন্ট পেইন টেনের কথা বলছে, জয়েন্ট পেইন টেন করার কথা বলছে যে হচ্ছে যে কোলোনোস্কোপিতে দেখা গেল যে ট্রান্সভার্স কোলনে ইনফ্লামেশন আছে, কোলাইটিস আছে। তাহলে ডায়াগনোসিস কি? আপনার কি মনে হচ্ছে ডায়াগনোসিস কি? ক্রনস ডিজিজ। এটা হচ্ছে ক্রনস ডিজিজ। এইটা হচ্ছে যে একটা ব্যাপার, যেহেতু এখানে রেকটাম ইনভলভ না, তার মানে এটা হচ্ছে ক্রনস ডিজিজ। এইটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, এবং আপনারা এটাও জানেন যে এখানে কিছু অ্যাপিয়ারেন্স থাকে, যেমন এটাকে ওরা বলছে কি যে কবল স্টোন অ্যাপিয়ারেন্স, আর এটাকে বলছে কন্ট্যাক্ট ব্লিডিং, তাই না? মানে বেসিক্যালি এখানে যেটা হয় আপনারা জানেন যে আমরা যদি একটা ছবি আঁকি আর কি, যে আমরা দুইটা গাঁটের ছবি আঁকি, একটা হচ্ছে যে ক্রনস ডিজিজ এবং আরেকটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। ক্রনসের ক্ষেত্রে যেটা হয় যে এদের ক্ষেত্রে ফিস্টুলা হওয়ার প্রমিনেন্ট মানে চান্স কিন্তু বেশি। এরকম যেটা হয় যে ট্রান্সমুরাল ইনফ্লামেশন হয়, মানে পুরা এই যে পুরা পার্টটুকু জুড়েই বেসিক্যালি হচ্ছে ইনফ্লামেশন চলতে থাকে, এবং হচ্ছে এইসব জায়গাতে এই জন্য ফিস্টুলা ক্রিয়েশনের চান্স হচ্ছে অনেক বেশি, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে ক্রনসের বৈশিষ্ট্য। ক্রনসের বৈশিষ্ট্য যে পুরা ফুল থিকনেস হচ্ছে আমার কি হবে, এখানে কিন্তু আমার ইনফ্লামেশন হবে, তাই না? এবং এখানে যেটা হয় যে এদের ক্ষেত্রে সাধারণত খুব কমনলি ফিস্টুলা থাকে, এবং ফিস্টুলা থাকার কারণে খুব কমনলি এদের ক্ষেত্রে কি হয়, পারফোরেশন হওয়ার চান্স থাকে। এগুলি হচ্ছে যে এদের জন্য খুব ইনহেরেন্ট। কিন্তু আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে আবার কি হয় আপনারা জানেন, যে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে যে সাধারণত খুবই সুপারফিশিয়াল ডিজিজ হয়, এবং হচ্ছে যে এটার খুব অল্প অল্প হচ্ছে যে কি থাকে, এরকম হচ্ছে যে ছোট ছোট আইল্যান্ডের মতো থাকে। এই এইটাকে বলে হচ্ছে সিউডোপলিপ, মানে ওর ওয়ালটা এতটা ইনফ্লেম থাকে এবং এতটা ওয়াইড থাকে যে জায়গায় জায়গায় হচ্ছে যে একটু উঁচু থাকে, সেটাকে দেখে মনে হয় যেটা হচ্ছে বেসিক্যালি একটা পলিপ। এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এর হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য। এবং এখানে এখানে আমাদের যে ইনফ্লামেশনটা থাকে সেটা হচ্ছে একদম সুপারফিশিয়াল ইনফ্লামেশন, এবং আপনারা জানেন যে এইটা কিন্তু টাচ করলে ব্লিডিং করে। তার মানে কোন একটা পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বেশি, এটা কিন্তু বেসিক্যালি আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে কমন, এটা কিন্তু ক্রনস ডিজিজের ক্ষেত্রে কমন না। এবং আপনারা জানেন যে হচ্ছে যে যেটা আমরা বারবার বলতেছি যে আলসারেটিভ কোলাইটিসে কিন্তু এটা কিন্তু হচ্ছে যে কন্টিনিউয়াস লেশন, তার মানে হচ্ছে যে একটা লেশন ট্রান্সভার্স কোলনে থাকবে, আরেকটা লেশন রেকটামে থাকবে, এরকম হবেই না। ট্রান্সভার্স কোলন পর্যন্ত যদি তার কোনো ইনফ্লামেশন থাকতে হয়, তাহলে তাই কিন্তু রেকটাম, তারপর সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন হয়ে ট্রান্সভার্স কোলনে যাইতে হবে। কিন্তু যদি সেম জিনিস হয় যে হচ্ছে যে রেকটামে একটা লেশন এবং আরেকটা হচ্ছে যে ট্রান্সভার্স কোলনে লেশন, তাহলে আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে ক্রনস ডিজিজ। আচ্ছা, এবং এটাকে ওই যে যেটা বললাম প্যাচি এবং কন্টিনিউয়াস, সেটার কথা আপনাদেরকে বললাম। আরেকটা অসম্ভব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আপনাকে বলবে এরকম যে হচ্ছে যে পেশেন্টের আপনি দেখলেন যে হচ্ছে যে কোলন থেকে একটা বায়োপসি নিছেন, বায়োপসির পরে এখানে গ্রানুলোমা দেখা যাচ্ছে, তাহলে ডায়াগনোসিস কি? এই কোশ্চেনটা কমপক্ষে 6 থেকে 7টা সেশনে আসছে। তাহলে উত্তর কি হবে? ব্যাপুরা গ্রানুলোমা যদি থাকে তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রনস ডিজিজ। আচ্ছা, তাহলে গ্রানুলোমা কিন্তু হচ্ছে ক্রনস ডিজিজের বৈশিষ্ট্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন আমরা তাহলে হচ্ছে যে এটা নিয়ে একটু সার্জারি নিয়ে কথা বলি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু এখানে বলে ফেলি, সেটা হচ্ছে যে একটু আগে বলছি যে ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস এটার মধ্যে কোনটাতে ম্যালিগন্যান্সি রিস্ক আছে? আলসারেটিভ কোলাইটিস। এটাতে ম্যালিগন্যান্সি রিস্ক আছে, কিন্তু এটাতে কিন্তু কোনো ম্যালিগন্যান্সি রিস্ক নাই। তাহলে আমরা এবার একটু আবার আমাদের খাতায় চলে আসি, এখানে আমরা একটু আলোচনা করি যে
ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিস। তাহলে আমরা মোটামুটি বুঝতেছি যে এই যে পার্থক্যটা আছে আমাদের বইতে যেটা দেয়া, এইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই পার্থক্য আপনার পার্ট বিতেও থাকবে, পার্ট এতেও ওইখান থেকে একটা প্রশ্ন আসে, প্রতি বছরই আসে ছোট জায়গা থেকে। তো এখানে আমরা তাহলে এখন একটু দেখি যে কোনটার ক্ষেত্রে কি। তাহলে আমরা প্রথমেই বলে ফেললাম যে এটা সার্জিক্যালি নট কিউরেবল, সার্জিক্যালি নট কিউরেবল, তাই না? এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই এখন। কিন্তু আমাদের আলসারেটিভ কোলাইটিস কিন্তু কি সার্জিক্যালি কিউরেবল। আচ্ছা, এখন এই সার্জারির ইন্ডিকেশন গুলি কি কি? সার্জারি ইন্ডিকেশন হচ্ছে যে দেখা গেল যে পেশেন্টকে আপনি অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট দিচ্ছেন কিন্তু পেশেন্টের স্টিল সিমটম ইমপ্রুভ করছে না, পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হচ্ছে, তখন আপনি কি করবেন? পেশেন্টে কিন্তু হচ্ছে যে সার্জারি করতে হবে। আচ্ছা, এটা একটা, তাই তো? তাহলে হচ্ছে যে মেডিকেল ম্যানেজমেন্ট যখন আমার ফেইল করতেছে তখন কিন্তু আমাকে সার্জারি করতে হবে। মেডিকেল ম্যানেজমেন্ট যখন ফেইল করলো তখন আমাকে সার্জারি করতে হবে, এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে আলসারেটিভ কোলাইটিস রোগীগুলির আমরা কি বলছি? ম্যালিগনেন্সির রিস্ক আছে, তাই না? তো এদের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? পেশেন্টকে কিন্তু আমাকে রেগুলার বেসিসে, পেশেন্ট যদি ভালোও থাকে তারপরও রেগুলার বেসিসে আমাকে সার্ভিলেন্স কোলোনোস্কোপি করতে হবে। সার্ভিলেন্স কোলোনোস্কোপি করে আমরা কি করব? বিভিন্ন জায়গা থেকে বায়োপসি নিব। মজার ব্যাপার হচ্ছে এই বায়োপসিটা একটু আগে যেটা আপনাকে বলতেছিলাম যে কোনো কারণে ম্যালিগনেন্সিও আসা লাগবে না, যদি যদি ডিসপ্লাসিয়াও চলে আসে তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ধরে নিতে হবে যে এখানে কোথাও না কোথাও ম্যালিগনেন্সি কিছুদিনের মধ্যে টার্ন আউট করে ফেলবে বা অলরেডি ম্যালিগনেন্সি হয়ে গেছে। আপনি তখন কি করবেন? আপনি পেশেন্টের পুরা কোলন এবং রেকটাম ফেলে দিবেন। এই অপারেশনের নাম হচ্ছে, গতদিন বলছিলাম, কি নাম ভাইয়া পুরা? প্যান প্রক্টোকোলেক্টমি। প্যান প্রক্টোকোলেক্টমি। এরপরে এটার সাথে আপনি কি করবেন? আইলিয়ামটাকে কি করবেন? আইলিও অ্যানাল পাউচ, আইলিও অ্যানাল পাউচ করা যায়, মানে আইলিয়াম দিয়ে একটা পাউচের মতো করে ফেলা যায়। বাট এটা আসলে খুব একটা ভালো জিনিস হয় না এই অর্থে, মানে রোগীর খালি হচ্ছে যে বাইরে থেকে বডি ইমেজটা ভালো থাকে যেহেতু কোনো আইলোস্টমি নাই। কিন্তু যেটা ঝামেলা হয় আর কি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে যে আইলিয়ামের কন্টেন্ট হচ্ছে ফ্লুইড, ফলে তার কন্টিনিউয়াসলি কিন্তু অ্যানাল সিপেজ হইতে থাকে, এটা একটা ঝামেলা। বাট স্টিল মন্দের ভালো এটাই যে তার কোনো আইলোস্টমি নাই, তাহলে প্যান প্রক্টোকোলেক্টমি তখন আমাকে করে ফেলতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে খুবই ইম্পর্টেন্ট যেটা, যে যদি কোনো কারণে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আপনার এরকম হয় যে তার ডিসপ্লেসিয়া দেখা গেছে, ম্যালিগনেন্সিও লাগবে না, ডিসপ্লেসিয়া দেখা গেছে, তাইলেও কিন্তু আপনাকে কি করতে হবে? প্যান প্রক্টোকোলেক্টমি, তাইলে অ্যানাল পাউচ করে ফেলতে হবে। এই সেম অপারেশনটা আমরা গতদিন আরেকটা ডিজিজের ক্ষেত্রে করছিলাম, আপনার মনে আছে? একটা কন্ডিশন হলে যেটাতে আমরা করি, প্রচুর পলিপ থাকে, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাস পলিপোসিস। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, তাই না? এটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম অপারেশনটাই করি এবং এটাও কিন্তু কিউরেটিভ, তাই না? ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস এর রোগীর ক্ষেত্রেও যদি আমরা একটা প্যান প্রক্টোকোলেক্টমি টাইলেনাল পাউচ করে ফেলি তাহলেও কিন্তু রোগী হচ্ছে কিওর হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা জিনিস হচ্ছে যে আমরা একটু জানলাম। এইবার আর আমরা তো আগেই করছি যে যদি পেশেন্ট আমার কাছে আলসারেটিভ কোলাইটিস নিয়ে সিভিয়ার ব্লিডিং নিয়ে আসে তাহলে আমরা কি অপারেশন করব? সাবটোটাল। হ্যাঁ, সাবটোটাল করবো ইমার্জেন্সি সিচুয়েশনে। এরপরে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করলে রেকটাম ফেলে আমরা আইলিও অ্যানাল পাউচ ক্রিয়েট করে দিব। আচ্ছা, ক্রনস এর ক্ষেত্রে কি করা যায়? ক্রনস এর ক্ষেত্রে সমস্যা তো হচ্ছে যে এটাই ঝামেলা, যে হচ্ছে যে তার তো পুরা জায়গাতেই সমস্যা। এই কারণে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে যেমন আপনার টার্গেট ছিল যে যত ডিস্ট্রয় করে ফেলা যায়, মানে যতটা অ্যাগ্রেসিভ হওয়া যায় তত ভালো। কেন? তার কারণ পেশেন্টের এই ডিজিজটা তো হচ্ছে কিউরেবল ডিজিজ বাই সার্জারি, কিন্তু ক্রনসে তো আপনি কোনোভাবেই কিওর করতে পারবেন না। এই জন্য ক্রনস এর ক্ষেত্রে আপনার টেন্ডেন্সি হবে হচ্ছে যে যতটুকু না করলেই নয়, মানে কনজারভেটিভ অ্যাপ্রোচ হবে বেশি। এই কারণে দেখা গেল যে আমরা একটু আগে দেখলাম না যে এই পেশেন্টগুলির ক্ষেত্রে কি হয়, এই পেশেন্টগুলির ক্ষেত্রে হচ্ছে যে ফিস্টুলা থাকে বা এটা হচ্ছে যে এটা জায়গাটা খুব ছোট হয়ে যায়। এই কারণে এদের ক্ষেত্রে আপনি কি করবেন? এদের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পেশেন্টের যে ফিস্টুলা থাকলে ফিস্টুলার ম্যানেজমেন্ট করবেন, তারপর হচ্ছে স্ট্রিকচারোপ্লাস্টি করবেন, যে জায়গাটা একটু চিকন হয়ে গেছে এটা একটু বড় করে দিবেন, এই সব কাজগুলি করতে হবে আর কি। বাট এটা আমরা কখনোই রোগীকে হচ্ছে কমপ্লিটলি কিওর দিতে পারবো। তবে এটার অসুবিধা যেটা সেটা হচ্ছে যে ধরেন একটা জিনিস যেটা, যে যেমন ধরেন যে একটু আগে আপনারা দেখলেন যে আলসারেটিভ কোলাইটিস এটা তো অলওয়েজ হচ্ছে রেকটামকে ইনভলভ করতেছে, তাই না? আচ্ছা, এখন রেকটামকে ইনভলভ করে তো ক্রনসও হইতে পারে, তাই না? রেকটামকে ইনভলভ করে কিন্তু ক্রনসও হইতে পারে। সেটা কিভাবে আসবে? সিনারিওটা দেখেন, সেম ভাবে কিন্তু আসবে। কি বলবে? এভাবে বলবে যে হচ্ছে যে এরকম 35 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট বা মেল পেশেন্ট যেটাই হোক, তার হচ্ছে যে এরকম লোয়ার যে ব্লিডিং হচ্ছে, ওয়েট লস হচ্ছে, তার অ্যালবুমিন লেভেল 10, এবং আপনি একটা কোলোনোস্কোপি করলেন, কোলোনোস্কোপিতে দেখলেন যে রেকটাম হচ্ছে যে ইনফ্লেমড, আপনি একটা বায়োপসি নিলেন, বায়োপসিতে আসলো গ্রানুলোমা, তাহলে এটাকে আলসারেটিভ কোলাইটিস নাকি ক্রনস?
ক্রনস, কারণ গ্রানুলোমা কখনোই আলসারেটিভ কোলাইটিসে থাকবে না, যদিও লেশন অনলি কনফাইন্ড টু রেকটাম, আপনার কিন্তু এটা নাই। এখন এই যে ক্রনস, একটা পেশেন্টের রেকটামে ক্রনস, আপনি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে তাকে ভালো করতে পারতেছেন না, তাহলে কি অপারেশন করবে? এখানে কিন্তু কোনো আইলিয়ানাল পাউচ ক্রিয়েট করা যাবে না, কারণ ওই যে বললাম যে ক্রনস হচ্ছে একটা বাজে জিনিস। ক্রনস কিন্তু অ্যানাল ক্যানেল থেকে শুরু করে মুখ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে। এই কারণে রেকটামে যদি ক্রনস হয়, আমরা যে সুন্দর করে খালি রেকটামটা কেটে মানে প্রোক্টেক্টমি করলাম, প্রোক্টেক্টমি করে সিগময়েডের সাথে অ্যানাসকে লাগাই দিলাম, বা প্যান প্রোক্টোকলেক্টমি করে আইলিয়ানালের সাথে অ্যানাসকে লাগাই দিলাম, এগুলি কোনো কাজই আমরা করতে পারবো না। এই রোগীর ক্ষেত্রে বেসিক্যালি আমার সুখবর দেওয়ার কোনো সুযোগ নাই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রোগীকে রেকটামটা ফেলে দিয়ে সিগময়েড কোলনটা বাইরে করে এন্ড কোলোস্টমি করে দিতে হবে। এবং আপনারা দেখবেন আপনাদের যখন কোয়েশ্চেন সলভ করতে যাবেন, এরকম একটা সিনারিওই আছে, আপনাকে বলবে যে এরকম একটা ইয়াং ফিমেল পেশেন্ট, তার রেকটাল ক্রনস, এখন সে চাচ্ছে, শি উইশেস টু অ্যাভয়েড স্টোমা, আপনাকে উত্তর দিতে হবে আই এম রিয়েলি সরি, আপনার ক্ষেত্রে আমার কোলোস্টমিটা করতেই হবে। তার কারণ কি? কারণ হচ্ছে যে আপনি এই সিগময়েড কোলনকে যদি অ্যানাল ক্যানেলের সাথে অ্যাটাচ করতে ট্রাই করেন, তাইলে এটা কখনোই থাকবে না, এবং যদি থাকেও এই জায়গাটাতে কিছুদিনের মধ্যেই আবার ক্রনস ইনভলভ করবে এবং আলটিমেটলি রোগীর কোনো উপকার হবে না। এই কারণে ক্রনসের, রেকটাল ক্রনস আপনার কিছু করার নাই, প্রোক্টেক্টমি ফলোড বাই এন্ড কোলোস্টমি। কিন্তু রেকটাল আলসারেটিভ কোলাইটিস, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন, এই যে এই আইলিয়ানাল পাউচ করতে পারেন প্যান প্রোক্টোকলেক্টমি করে। তাহলে এইটা হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্য, যেটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু দেখি যে আমরা কি কি জিনিসপত্র পড়লাম এখন পর্যন্ত। আচ্ছা, এই যে দেখেন মোটামুটি আমরা যা বলছি সবকিছু এই জায়গাটাতে আছে, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। কি কি সবকিছু এখানে আছে, সিরোপলিপ থেকে শুরু করে যা বললাম, এবং হচ্ছে যে ক্রস ডিজের ক্ষেত্রে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু পড়তে হবে, এইটা একটা ঝামেলা মনে রাখা, বাট স্টিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, যে কোনটা কোনটার সাথে কোনটা কোনটা আছে, এটা একটু ভালো করে আপনাদের মনে করে ফেলতে হবে। এবার আমরা হচ্ছে যে একটু ডাইভার্টিকুলার ডিজিজে আসি। ডাইভার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে যেটা যে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা বললাম যে ডাইভার্টিকুলার ডিজিজ মানে কি, যে দেখেন এখানে যে ছবিটা আছে, যে আমাদের যে লুমেনটা, এই লুমেনটা এবং এপিথেলিয়াল কাভারটা কি করবে, হার্নিয়েট করে বাইরে চলে যাবে ইন বিটুইন মাসল লেয়ার। ফলে এই যে ডাইভার্টিকুলার গুলি দেখছেন, এটার ওয়ালটা এখানে কেবলমাত্র কি থাকবে ভাইয়া, পুরো এই ওয়ালটা কন্টেন্ট মানে কি মানে হচ্ছে যে কম্পোজিশন কি, এখানে কি সবগুলি লেয়ার থাকবে নাকি না খালি এপিথেলিয়াল লেয়ার থাকবে? মানে আমাদের কোলনের লেয়ার আছে না, যে হচ্ছে যে আমি একটা ছবি আঁকি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে বেসিক্যালি কি ছিল আপনারা জানেন, যে হচ্ছে যে আমাদের যে টিনিয়া কোলায় সবগুলি ভাগ হয়ে যায়, তাই না? এরকম ভাবে টিনিয়া কোলায় ভাগ হয়ে যায় তিনটা, তাই তো? চারটাই কে ফেলছে ভুল করে। আর এখানে কি থাকে আপনারা জানেন, যে হচ্ছে সার্কুলার মাসল গুলি থাকে, লঞ্জিটিউডাল গুলি হচ্ছে তিন ভাগে ভাগ হয়, আর সার্কুলার মাসল গুলি থাকে, তাই তো? আচ্ছা, এবং হচ্ছে যেখানে কি থাকে, সাব মিউকোসাল লেয়ার থাকে এবং মিউকোসাল লেয়ার থাকে, এরকম হচ্ছে যে একটা মিউকোসাল লেয়ার থাকে। এখন এই মিউকোসাল লেয়ারটা আলটিমেটলি কি করে, সে দেখা গেল কোনো একটা উইক পয়েন্টে বাইরের দিকে এরকম চলে যায়, তাই তো? এটাকে আমরা বলছি হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ। তাহলে এই যে ডাইভার্টিকুলারটা, এখানে কেবলমাত্র কোন লেয়ার, এপিথেলিয়াল, তারপর হচ্ছে যে সাব এপিথেলিয়াল, তারপর হচ্ছে মাসকুলারিস এবং হচ্ছে যে সেরোসার মধ্যে অনলি কিন্তু এপিথেলিয়াল লেয়ার। এই কারণে এটা হচ্ছে অসম্ভব ডেঞ্জারাস, কারণ কি এটা খুব সহজে পারফোরেট করে যায়। আরেকটা ঝামেলা কি, যে এই মুখটা তো ন্যারো, ফলে এখানে যা কিছু আছে, কিছু সিক্রেশন তো অলওয়েজ হবে, কিছু ব্যাকটেরিয়া এখানে যাবে, কিছু স্টুল তো চাপাচাপি করলে এদিকে চলে যাবে, তখন কি হবে, এখানে কিন্তু ইম্প্যাক্টেড হয়ে ইনফেকশন হয়ে কিন্তু এটা পারফোরেশন হয়ে যেতে পারে, পারফোরেশন হয়ে এটা আমাদের পেরিটোনাইটিস পর্যন্ত করে ফেলতে পারে, তাই না? এটাকে বলা হচ্ছে আমাদের ডাইভার্টিকুলাম। এখন এখানে অনেকগুলি টার্ম আছে, যেমন এটা হচ্ছে ডাইভার্টিকুলাম। যখন এখানে ইনফ্লামেশন হবে তখন আপনি এটাকে বলবেন ডাইভার্টিকুলাইটিস, যখন অনেকগুলা ডাইভার্টিকুলা তখন আপনি বলছেন ডাইভার্টিকুলোসিস, তাই না? এইভাবে হচ্ছে বিভিন্ন টার্ম তারা দিচ্ছে। এখন এটার কিন্তু কিছু ক্লাসিফিকেশন আছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এটা কিন্তু সব থেকে কমন কোথায়, এটা কিন্তু হচ্ছে সব থেকে কমন কোন জায়গায় ভাইয়া, পুরা কোলনের সিগময়েড কোলনে কিন্তু এটা সব থেকে কমন। হ্যাঁ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা, এটা কিন্তু রেকটামে কখনোই হয় না। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কেন হয় না? তার কারণ এই জায়গাতে এসে টিনিয়াটা কিন্তু ছড়ায় যায়, তাই না? টিনিয়া তখন কিন্তু আর তিনটা লেয়ারে থাকে না, এটা মোটামুটি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেয়ার হয়ে পুরা রেকটামকে অলমোস্ট কভার করে ফেলে। এই জন্য রেকটামে কিন্তু কোনো ডাইভার্টিকুলার ডিজিজ হয় না, ডাইভার্টিকুলার ডিজিজ মোস্টলি হয় হচ্ছে সিগময়েড কোলনে।
আচ্ছা, এখন এটার বেশ কিছু কমপ্লিকেশন আছে, এই কমপ্লিকেশন গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা ফর ফেজ এ ফেজ বি, মানে পার্ট এ পার্ট বি বোথ। আপনারা এটা রিডিং করবেন, এমনি পারবেন এটা। এখানে ইম্পর্টেন্ট এটা যে আমরা একটা পেশেন্টকে ডায়াগনোসিস করতে চাই, কি দিয়ে ডায়াগনোসিস করবো? এটা বলছে ওরা যে হচ্ছে সব থেকে ভালো ওয়ে টু ডায়াগনোসিস হচ্ছে যে সিটি স্ক্যান, কন্ট্রাস্ট ইন সিটি স্ক্যান, এটা হচ্ছে সব থেকে ভালো। তাহলে আপনাকে যদি বলে যে সব থেকে ভালো মোডালিটি অফ ডায়াগনোসিস অফ কি, এটা হচ্ছে যে ডাইভার্টিকুলার ডিজিজ, তাহলে আপনাকে কি বলতে হবে? আপনাকে বলতে হবে যে কোলোনোস্কোপিও না, সব থেকে ভালো মোডালিটি হচ্ছে সিটি স্ক্যান। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে বেরিলা। এখন আপনি এটা ট্রিটমেন্ট কি করবেন? এখানে বেশ কিছু আপনার ক্লাসিফিকেশন আছে সিভিয়ারিটির উপর, যে এই যে প্রথমে প্যারাকোলনিক অ্যাবসেস হলো, এটা যখন ফেটে যাবে তখন পেলভিক অ্যাবসেস হবে। এই পেলভিক অ্যাবসেসটা যখন হচ্ছে যে পেরিটোনিয়াম ইনভলভ তখন পুরুলেন্ট পেরিটোনাইটিস হবে। এবং সব থেকে খারাপ স্টেজ হচ্ছে নাম্বার 4, সেটা হচ্ছে যখন স্টুল চলে আসবে তখন ফিকাল পেরিটোনাইটিস। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে আপনার পেশেন্ট যত বেশি চাপ দিয়ে বাথরুম করা ট্রাই করবে, তার কিন্তু এই যে এপিথেলিয়াম এটা হার্নিয়েট করবে বাইরে বেশি। এই কারণে তাকে আমরা কি করব? ডায়েটরি ফাইবার ইনটেক বাড়াই দিব, যাতে তার কনস্টিপেশনটাকে অ্যাভয়েড করতে পারে। যখনই তার হচ্ছে এরকম ব্যথা করবে, যেমন হচ্ছে খুবই কমন এটা আমাদের ওল্ডার পেশেন্ট যারা, তাদের কিন্তু লেফট আইলিয়াক ফসা পেইনের 1 নাম্বার কারণ হচ্ছে ডাইভার্টিকুলাইটিস। এরকম ক্ষেত্রে আমরা কি করবো? আমরা কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে পারি। যদি সিটিতে অলরেডি পেরিকোলনিক অ্যাবসেস চলে আসে, তাহলে এটাকে আপনার কি করতে হবে? রেডিওলজিক্যালি ডায়াগনোসিস মানে ড্রেইন করে ফেলতে হবে, এটা হচ্ছে সব থেকে ভালো। বারবার যদি হইতে থাকে তখন আপনি কি করবেন? সেগমেন্টাল রিসেকশন করবেন। আর যদি পারফোরেশন হয়েই যায় তাহলে তো এখন ওই যে আমরা যেটা করছি হার্টম্যান প্রসিডিউর আমরা করে দেবো। এই হচ্ছে মোটামুটি আমাদের এইখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমি একটা দুইটা কথা বলি। অ্যাপেন্ডিসাইটিস আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অ্যাপেন্ডিসাইটিসের কি কি সিমটম আছে। একটা জিনিস আমি আপনাকে একটু বলে ফেলি, যে কোনো পেশেন্ট যদি বলে যে আমার ক্ষুধা লাগছে, তাহলে সেটা অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট না, বুঝছেন? কোনো পেশেন্ট যদি নিজে থেকে খাইতে চায়, আপনি ধরে নিতে পারেন এটা অ্যাপেন্ডিসাইটিস না। এইটা হচ্ছে যে ওরা অসম্ভব ইম্পর্টেন্ট একটা ক্লু দিচ্ছে। 2 নাম্বার যেটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসের একটা ডিডি হচ্ছে মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস। এটা স্পেসিফিক্যালি পেডিয়াট্রিক সার্জারি গ্রুপের পপুলেশনের জন্য বেশি প্রযোজ্য। এটার কিন্তু একটা সিনারিও পরীক্ষাতে আসে। কিরকম? আপনাকে বলবো এইভাবে যে হচ্ছে যে পেশেন্টের হচ্ছে যে বয়স হচ্ছে 4 বছর, তার হচ্ছে যে রাইট আইলিয়াক মাসল পেইন। এখন আপনি তার হচ্ছে 2 সপ্তাহ আগে হচ্ছে যে একটা কি ছিল, একটা হচ্ছে যে তার ঠান্ডা লাগছিল আর কি। ঠান্ডা লাগার পরে এখন তার হচ্ছে যে রাইট আইলিয়াক মাসল পেইন হচ্ছে, বাট আপনি যখন চাপ দিচ্ছেন তার রাইট আইলিয়াক মাসলে কোনো টেন্ডারনেস নাই। এইটা হচ্ছে মেজেন্ট্রিক অ্যাডেনাইটিসের একটা হলমার্ক। কি? যে পেশেন্টের হচ্ছে একটা আরটিআই এর হিস্ট্রি থাকবে রিসেন্টলি 2-3 সপ্তাহের মধ্যে। এই আরটিআই এর কারণে কি হবে? তার পুরো বডির বেশিরভাগ জায়গার লিম্ফ নোডই বেসিক্যালি বড় হবে, এবং এটার সাথে সাথে মেজেন্ট্রিক লিম্ফ নোড যেগুলি আছে সেগুলো বড় হয়, এবং হচ্ছে যে ইনফ্লামেশন হয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস। বাট মজার ব্যাপার হচ্ছে এই রোগীগুলির কিন্তু যেহেতু পেরিটোনিয়াম ইনভলভ না, এদের ক্ষেত্রে আপনি তেমন কোনো টেন্ডারনেস কিন্তু পাবেন না। ফলে তার ব্যথা থাকবে, পেইন থাকবে, কিন্তু কোনো টেন্ডারনেস থাকবে না। এবং তাইলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার জন্য দুইটা সিনারিও, একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এবং আরেকটা হচ্ছে মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস। আপনি কিভাবে আলাদা করবেন দুইটা? যদি মেজেন্ট্রিক অ্যাডেনাইটিসের ভিতরে আপনাকে বলে রিসেন্ট এপিসোড অফ কি আরটিআই, তাহলে এটা মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস। যদি হচ্ছে যে কোনো টেন্ডারনেস না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে এটা কি? এটা হচ্ছে যে মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস নেগেটিভ। যদি পেশেন্ট হচ্ছে হাংরি হয়, তাহলে এটা মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। এটার জাস্ট উল্টা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস, যেখানে হচ্ছে এরকম কোনো হিস্ট্রি থাকবে না, টেন্ডারনেস থাকবে দুর্দান্ত, আর পেশেন্টের হচ্ছে নশিয়া থাকবে, কোনো হাংরি থাকবে না। এই তাইলে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের ম্যানেজমেন্ট আপনারা ছোটবেলা থেকে দেখে আসতেছেন, এখানে আমার বলার কিছু নাই। এখানে আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে ফিস্চুলার ম্যানেজমেন্ট। এই ফিস্চুলা এটাও কিন্তু আপনার আমাদের পার্ট বিতেও লাগে। ওভারঅল বিভিন্ন টাইপের ফিস্চুলা আছে, কেননা তারা বিভিন্ন ক্লাসিফিকেশন দিচ্ছে। এটা আপনারা রিডিং করবেন, খুবই সহজ। মেইন ইস্যু যেটা, সেটা হচ্ছে যে এভরি ফিস্চুলা তার রুল হচ্ছে 2টা। সেটা কি? যদি তার কোনো ডিস্টাল অবস্ট্রাকশন না থাকে, এবং 2 নাম্বার হচ্ছে যদি কোনো ইনফেকশন না থাকে, তাহলে এই ফিস্চুলা নিজে থেকে হিল হয়ে যাবে। অসম্ভব ইম্পর্টেন্ট কথা। ধরেন আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, যে আমাদের ইউরোলজির একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে যে আমরা মনে করেন যে হচ্ছে যে পিসিএনএল অপারেশন করি। পিসিএনএল মানে কি? পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। এখানে আমরা কি করি? আমরা হচ্ছে যে আমাদের পিঠ দিয়ে আমরা হচ্ছে যে একটা ফুটা করে, তারপরে আমরা হচ্ছে যে কিডনির ভিতরে যাই, কিডনির ক্যালিক্সে যাই, ওখান থেকে হচ্ছে যে আমরা পাথরটা বের করে নিয়ে আসি। এখন কিডনির খুব কাছে পিঠ দিয়ে যদি ফুটা করি, তাহলে একটা অর্গান ইনজুরি হওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে কি? কোলন। ফলে যেটা হয় যে নেফ্রোকোলিক ফিস্চুলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নেফ্রোকোলিক ফিস্চুলা। তাহলে আপনি চিন্তা করেন যে
এইটা হচ্ছে যে আমার কিডনি, এটা হচ্ছে যে আমার ইউরিন, এবং এখান দিয়ে মনে করেন হচ্ছে যে একটা যে যেখানে হচ্ছে যে আমাদের যে কোলন, মনে করেন যে লেফট, এটা হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সার, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানের সাথে এখানকার ক্যালিক্সের সাথে আমাদের কোলনের হচ্ছে একটা ফিস্টুলা হয়ে গেছে। এই জিনিসটা আমাদের নিজে থেকে হিল করে যায়। কিভাবে হিল করে? আমরা কি করি, আমরা এনশিওর করি যে পেশেন্টের কোনো ইনফেকশন নাই, তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিই। আর কি করি, আমরা হচ্ছে এখানে একটা স্টেন্ট দিয়ে দিই। এখানে আমরা কি করি, আমরা হচ্ছে একটা স্টেন্ট দিয়ে দিই। ফলে কি হচ্ছে, এইখানে আমরা দেখবো যে স্টেন্টের কারণে খুব সুন্দর ইউরিন ড্রেন করতেছে, আর কোনো ইনফেকশন তো নাই। ফলে এখান দিয়ে তো সে আর কিছু যায় না, এখান দিয়ে যখন কিছু যাইতে পারে না তখন নিজে থেকে এটা ভরাট হয়ে আসে এবং এটা হিল হয়ে যায়। এটা পৃথিবীর সব ফিস্টুলা রুল। যেখানেই ফিস্টুলা আছে আপনার টার্গেট করতে হবে যে ডিস্টালি কোনো অবস্ট্রাকশন নাই এবং হচ্ছে যে কোনো ইনফেকশন নাই। এই দুটো যদি আপনি ঠিক করেন তাহলে ফিস্টুলা নিজে থেকে হিল করে যাবে। একটা ফিস্টুলা হচ্ছে খতরনাক, এইটা সে ফলো করে না। সেটা কোন ফিস্টুলা? এই যে এই ফিস্টুলা, ক্রনস ডিজিজের ফিস্টুলা এই কাজটা ফলো করবে না, কিন্তু আদারওয়াইজ সবাই এটা ফলো করবে। এই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা তাইলে এখানে একটু দেখি আমাদের কি বাকি আছে, আমরা শেষ করছি। এই যে এখানে দেখেন আমরা যেটা একটু আগে পড়লাম সার্জারি কি কি করতে পারি। দেখেন এখানে যে আমরা দেখলাম মাত্র যেটা যে আলসারেটিভ কোলাইটিস যদি হয় তাহলে আমরা কি করবো, ইলেকটিভ ইন্ডিকেশন ফর সার্জারি আপনারা দেখেন যে ম্যাক্সিমাল থেরাপি লাগছে বা প্রলং স্টেরয়েড ইউজ করতে হচ্ছে, রিস্ক অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, এবং দেখেন এই যে ডিসপ্লাস্টিক ট্রান্সফরমেশন হলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা প্রক্টোকোলেক্টমি করে ফেলতে হবে। ইমার্জেন্সি প্রেজেন্টেশন হলে আমরা কি করবো, সাবটোটাল কোলেক্টমি করবো, একটু আগে যেটা দেখলাম, তাই তো। আর যদি আমরা তার একটা অ্যানাস্টা রাখতে চাই তাহলে আমরা কি করবো, আমরা এখানে করবো হচ্ছে আইলিও অ্যানাল পাউচ, এই যে এটা, তাই তো। আচ্ছা, আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন ওই প্রথমেই যে লাইনটা বলে দিয়েছে যে ডাজ নট ইকুয়েট উইথ কিউর, আপনি সার্জিক্যাল এটা কিউর করতে পারবেন না। এই জন্য আমরা কি করবো, স্ট্রাকচারোপ্লাস্টি করবো। কিন্তু সিভিয়ার পেরিয়ানাল রেকটাল ক্রনস যদি হয় তাহলে কিন্তু আপনাকে প্রোক্টেক্টমি করতে হবে। এখানে কিন্তু আপনি এই যে দেখছেন আইলিও অ্যানাল পাউচ নট রিকমেন্ডেড, ঠিক আছে। এই জিনিসগুলি বারবার আমরা বুঝাতে যাচ্ছিলাম। আচ্ছা, এখন এখানে ওই যে লার্জ বায়োল অবস্ট্রাকশনের কিছু কথা আছে যেটা আমরা অলরেডি আপনাদেরকে বলে ফেলছি, যে হচ্ছে যে কোন অবস্ট্রাকশনের ক্ষেত্রে কি করবেন, এটা এখানে আপনি পড়লে এখন পাবেন। আচ্ছা, কোলনিক অবস্ট্রাকশনের ক্ষেত্রে যেমন হচ্ছে যে যেটা বলতেছিলাম একটু আগে, যে ক্যান্সার তো আমরা অলরেডি পড়ে ফেলছি। ডাইভার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, দেখছেন যে কোলনিক স্টেন্টিং শুড নট বি পারফর্ম ফর বিনাইন ডিজিজ। তাহলে আপনি বুঝে গেলেন যে আমরা ডাইভার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে এটা দিব না। এবারে ভলভুলাস হতে পারে, অ্যাকিউট কোলনিক সিউডো অবস্ট্রাকশন হতে পারে। এটা হচ্ছে আরেকটা মজার জিনিস আর কি, সেইটা কি যে এখানেও কিন্তু পেশেন্টের সিমটম সব হচ্ছে যে কি একদম হচ্ছে লার্জ বায়োল অবস্ট্রাকশন, কিন্তু এটা ইউজুয়ালি মেটাবলিক ডিসঅর্ডারের সাথে রিলেটেড। সবথেকে কমন ডিসঅর্ডার কোনটা? মেটাবলিক, যেটাতে এদিক ঘটনা ঘটে। সিউডো অবস্ট্রাকশন হতে পারে কোনটা ভাইয়া পুরা? কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে আমাদের অবস্ট্রাকশনের মতো ফিচার হয়? হাইপোক্যালেমিয়া, এটা কিন্তু আমরা ফিজিওলজিতে পড়ছি ভাইয়া, ওখানে কিন্তু ছিল। হাইপোক্যালেমিয়াতে আমাদের কি হয়, আমাদের হচ্ছে যে গাঁট গুলি হচ্ছে যে ফুলে যায়, কারণ পটাশিয়াম না থাকার কারণে এদের হচ্ছে যে কন্ট্রাকশন অ্যাবিলিটি চলে যায় এবং আলটিমেটলি হচ্ছে সিউডো অবস্ট্রাকশনের মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করে। এটাই ওরা বুঝাইতে যাচ্ছে, বুঝছেন, যে অ্যাসোসিয়েটেড মেটাবলিক ডিসঅর্ডার। এবং এই পেশেন্টগুলির ক্ষেত্রে দেখেন ম্যানেজমেন্ট কি, কারেক্ট মেটাবলিক ডিসঅর্ডার, এবং যদি না হয় তাহলে আইভি নিওস্টিকমিন করতে হবে। এবং এই পেশেন্টের ক্ষেত্রেও দেখেন এরা যেটা যে হচ্ছে যে অলদো অ্যাবডোমেন ইজ টেন্স এন্ড ডিস্টেন্ডেড, ইট ইজ ইউজুয়ালি নট পেইনফুল, মানে এদের ক্ষেত্রে কিন্তু টেন্ডারনেস থাকে না। এইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে। এইবার দেখেন এখানে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে কোলনিক পলিপ। কোলনিক পলিপের ব্যাপারটা কি? কোলনিক পলিপ হচ্ছে যে আমরা তো প্রায়ই হচ্ছে বিভিন্ন রকম পলিপ পাই, তাই না? আমাদের আত্মীয় স্বজন কিন্তু দেখা গেল একটা কোলোনোস্কোপি করলে দেখা গেল একটা পলিপ পাওয়া গেছে ছোট্ট, আমরা সবাই ওরি যে এই পলিপটা আমরা বেসিক্যালি কি করব। এইটার ম্যানেজমেন্ট হচ্ছে যেখানে দিচ্ছে, যদিও এখান থেকে কোনো প্রশ্ন কখনো আসে নাই, বাট এটা আমাদের পড়তে হবে। এটার জন্য আমরা এই যে এখানে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ইএমআরসিএস এর নাই, বাট এটা বাইরে থেকে দেয়া। আমি আপনাদেরকে একটু শর্টে বলি। যেমন প্রথম যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছে ফলো আপ অফ কোলনিক পলিপের ক্ষেত্রে, যে ধরেন একটা পেশেন্টের কোলোরেক্টাল ক্যান্সার আছে, আপনি অপারেশন করলেন, এখন এই রোগীটাকে আপনি কতদিন পরে আবার ডাকবেন কোলোনোস্কোপি করার জন্য বা ফলো আপ করার জন্য? ফলো আপ তো রেগুলারলি করবে, কিন্তু কতদিন পরে আবার আপনি কোলোনোস্কোপি করতে চান, তাহলে কতদিন পরে করতে হবে ভাইয়া পুরা? দেখা যাচ্ছে তো না? এই যে আমরা 1 বছর পর করতে হবে। তার মানে আইডিয়ালি আমরা বুঝতে পারতেছি যে ধরেন আপনি প্রায় চেম্বার করতেছেন, আপনার কাছে রোগী আসছে, আপনি হচ্ছে যে রাইট হেমিকোলেক্টমি করছেন, আপনাকে কি করতে হবে, রোগীকে 1 বছর পর একটা কোলোনোস্কোপি করে দেখতে হবে যে অ্যানাস্টোমোটিক সাইট যেটা আছে সেটা ভালো আছে কিনা, নতুন কোনো রিলেশন ডেভেলপ করছে কিনা। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট।
আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, যে লার্জ নন পেডানকুলেটেড কোলোরেক্টাল পলিপ আর জিরো রিসেকশন। নন পেডানকুলেটেড কোলোরেক্টাল পলিপ তার মানে কি কোনো পেডাঙ্কল নাই। আচ্ছা, এখন আর জিরো রিসেকশন মানে কি? আর জিরো রিসেকশন মানে হচ্ছে যে আপনি কোলোনোস্কোপিক্যালি এই পলিপটাকে কমপ্লিটলি রিমুভ করছেন। আচ্ছা, আর পরেরটা দেখেন কি পয়েন্ট লেখা, যে লার্জ নন পেডানকুলেটেড কোলোরেক্টাল পলিপ, আগেরটা ছিল আর জিরো রিসেকশন, এটা হচ্ছে আর ওয়ান অর নন এনব্লক রিসেকশন। আর জিরো রিসেকশন মানে হচ্ছে কমপ্লিট রিসেকশন, আর আর ওয়ান মানে হচ্ছে ইনকমপ্লিট রিসেকশন, মানে এটা আপনি পুরোপুরি রিমুভ করতে পারেন নাই। তাইলে আপনি বুঝতে পারতেছেন যে এই ভদ্রলোকের আপনি কমপ্লিটলি পলিপটা রিমুভ করছেন, এটা কমপ্লিটলি রিমুভ করতে পারেন নাই। যেটা কমপ্লিটলি রিমুভ করছেন সেটার ক্ষেত্রে আপনি আবার ফলো আপ করবেন 3 বছর পরে, আবার কোলোনোস্কোপি করবেন। এর মাঝে আর আপনার করার দরকার নেই। কেন? কারণ আপনি কনফিডেন্ট যে আপনি এটা পুরোটা ফেলে দিয়ে আসছেন। কিন্তু যেটা আর ওয়ান, সেটার ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, কারণ আপনি তো কিছু ডেঞ্জারাস টিস্যু তো রেখে দিয়ে আসছেন। এই জন্য তার ক্ষেত্রে আপনি কি করবেন, ওই জায়গায় আপনার আবার 2 থেকে 6 মাসের মধ্যে একবার ফলো আপ করতে হবে। আবার এইটার সময় যদি ভালো থাকে তাহলে আবার 12 মাস পরে আবার এটা করতে হবে। আচ্ছা, তারপরে এখানে কিছু আছে যে হাই রিস্ক ফাইন্ডিং আর নো হাই রিস্ক ফাইন্ডিং, কোনটা ক্ষেত্রে কি? হাই রিস্ক ফাইন্ডিং এর ক্ষেত্রে ওরা যেটা বলছে, এই যে পিছনে আছে কোনটা কোনটা হাই রিস্ক বলে, যে আপনাকে 3 বছর পর পর সার্ভেলেন্স করতে হবে। আর যদি কোনো হাই রিস্ক না থাকে তাহলে এখানে দেখেন একটা কথা আছে যে নো কোলোনোস্কোপিক সার্ভেলেন্স এন্ড ইনভাইট পার্টিসিপেশন ইন এই যে এনএইচএস বাওয়েল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম। বুঝতে পারছেন? তার মানে ওদের কিন্তু একটা বাওয়েল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে। সেটা কি? ওরা 60 থেকে 74 বছর বয়সী ভদ্রলোক যারা আছে তাদের ক্ষেত্রে প্রতি 2 বছর পর পর ম্যান্ডেটরি এফআইটি টেস্ট করে, ফিকাল ইমিউনো কেমিক্যাল টেস্ট করে। এটা দিয়ে তারা আইডেন্টিফাই করার ট্রাই করে যে তার কোনো অকাল্ট ব্লাড আছে কিনা। যদি কারো এফআইটি টেস্ট পজিটিভ আসে তখন তারা কি করে, তারা হচ্ছে যে তাকে কোলোনোস্কোপি করে দেখে যে কোনো ম্যালিগনেন্সি আছে কিনা। তো এই জিনিসটাই হচ্ছে যে ওরা এখানে বলছে যে কোনো হাই রিস্ক ফাইন্ডিং যদি তার কোলোনোস্কোপিতে না থাকে তাহলে তোমার আর কিছু করার দরকার নাই, কোনো কোলোনোস্কোপি করার দরকার নাই। তুমি তাকে 60 বছর বয়স হলে এনএইচএস বাওয়েল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের ভিতর ভরে দাও, সে 2 বছর পর পর এফআইটি টেস্ট করবে। এখন হাই রিস্ক ফাইন্ডিং বলতে কি, যে এখানে এভাবে উল্লেখ করে দেয়া আছে, এবং আপনাদের জন্য সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে যে এইটা, এই যে এখানে হাই রিস্ক ফাইন্ডিং যেটা বলা আছে সেটা, এই যে এখানে দেখেন ছোট ছোট করে লেখা। এত ডিটেইল আপনার লাগবে না, এটা একটা ধারণা রাখলেই হবে। এবং এতক্ষণ যেটা বললাম সেটাই ওরা এখানে যে পাথওয়ে আকারে দিয়েছে, যে কোলোরেক্টাল ক্যান্সার যদি হয় তাহলে 1 বছর পর করবেন, যদি লার্জ নন পেডানকুলেটেড পলিপ হয় এবং আরজিও রিসেকশন না করতে পারেন, মানে থেকে যায়, তাহলে 2 থেকে 6 মাসের মধ্যে করবেন, 12 মাসে করবেন। আর যদি আরজিও রিসেকশন করতে পারেন তাহলে 3 বছর পর পর হচ্ছে কোলোনোস্কোপি করবেন। হাই রিস্ক ফাইন্ডিংস তাহলে 3 মাস পর পর কোলোনোস্কোপি করবেন। হাই রিস্ক ফাইন্ডিংস এখানে আবার তারা বলে দিছে যে মোটামুটি ধরে নিতে পারেন যে 10 মিলিমিটার বা তার বড় সাইজের যে পলিপগুলি আছে সেগুলিকে আপনি ধরে নিতে পারেন, যেটা হচ্ছে যে হাই রিস্ক ফাইন্ডিং। তাহলে হাই রিস্ক ফাইন্ডিং যদি থাকে তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কোলোনোস্কোপি করতে হবে। এই জায়গাটা আপনারা দেখবেন, এখান থেকে কখনোই প্রশ্ন আসে নাই, কিন্তু বলা যায় না আর কি, এই জন্য একটু সেফ সাইডে থাকাই ভালো। যতটুকু সম্ভব মনে রাখার ট্রাই করবেন। তবে এখানকার মধ্যে যেটা বললাম যে এইটা কিন্তু আপনার জন্য দরকার, এগুলি কিন্তু নেসেসারি না। এইটা দরকার ঝাড়া মুখস্থ, আর হচ্ছে যে আমাদের এই এই কোনটা কতদিন পরে করবেন এইটা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু আমরা অলরেডি এটা আলোচনা করে ফেলছি বারবার, যে যে বললাম এই যা কিছু, যে সিটি, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস করবেন, কোলোনোস্কোপি করবেন, কিন্তু যেটা হচ্ছে যে বিলো দি পেরিটোনিয়াল রিফ্লেকশন মানে কি রেকটাম, তার ক্ষেত্রে কিন্তু আপনার এমআরআই করতে হবে। আর এই যে ক্যান্সার দা কোলন হচ্ছে কি সব সময় সার্জারি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে দেখেন আমরা এই যে 2 সেন্টিমিটার ডিস্টাল ক্লিয়ারেন্স মার্জিনের কথা কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে বলছি, তাই না? এই যে T1, T2, T3 তে হচ্ছে যে আমরা সার্জারি করবো, আর T4 হলে আগে আমরা কেমো রেডিওথেরাপি দেবো, এগুলো কিন্তু আমরা বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে অবস্ট্রাকটিং রেকটাল ক্যান্সার থাকলে আমরা সবসময় লুপ কোলোস্টমি করবো, এবং আমি যে টপিকগুলি বললাম সবগুলি যে জায়গাটাতে আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু পরে যাই। কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং এন্ড ডায়াগনোসিস, যেটা আমরা আপনাদেরকে একটু বললাম, যে এই যে আমরা একটু আগে বলতেছিলাম না যে এনএইচএস বাওয়েল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, তাই তো? এটার মধ্যে এই যে কত সাল থেকে কত সাল, 60 থেকে 74, কি করবো, এই যে ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট করবে সবাই, কত বছর পর পর, এভরি 2 ইয়ার্স। আচ্ছা, তাহলে এটার মধ্যে যদি আমাদের কারো পজিটিভ হয় তখন তারা কি করবে, কোলোনোস্কোপি করবে। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা পরীক্ষার প্রশ্ন আমরা ধরি, যে ধরেন একটা পেশেন্টকে আপনি কোলোনোস্কোপি তো নিয়ে গেছেন কিন্তু তাকে আপনি কোলোনোস্কোপি করতে পারছেন না ডিউ টু পেইন, তাহলে আপনি এখন কি করবেন? এইটা হচ্ছে আপনার উত্তর, যে আপনি যদি কোলোনোস্কোপি নাও করতে পারেন তাহলে আপনি সিটি কোলোনোস্কোপি করবেন।
এখন মনে করেন যে হচ্ছে যে সিটি কোলোনোস্কোপিতে আপনার একটা গ্রোথের মতো দেখা যাচ্ছে, তাহলে এখন আপনি কি করবেন? এই রোগী তো আন্ডার এল এ যেহেতু কোলোনোস্কোপি করতে পারছে না, তাহলে তখন আপনাকে করতে হবে হচ্ছে কোলোনোস্কোপি আন্ডার জিএ। বোঝা গেছে? তাইলে আপনাকে প্রথম কথা হচ্ছে যে কোলোনোস্কোপি করছেন, পেশেন্ট হচ্ছে টার্মিনেট করতে বলছে, আন্ডার এল এ ছিল, আপনাকে টার্মিনেট করতে বলছে, আপনি এখন তাহলে কি করবেন? সিটি কোলোনোস্কোপি করবেন। এখন যদি আপনি কোনো একটা সাসপিশিয়াস গ্রোথ পেয়ে যান এবং এই রোগীতে আবার আপনার কোলোনোস্কোপি করে একটা বায়োপসি নিতে হবে, তখন আপনি কি করবেন? আপনি কোলোনোস্কোপি আন্ডার জিএ করবেন। ওকে, এরপরে হচ্ছে যে আপনারা জানেন যে এটা টিউমার মার্কার হচ্ছে কার্সিনোমেমব্রেনিক অ্যান্টিজেন, সারপ্রাইজিংলি এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন। তারপরে হচ্ছে যে ডিউকস ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসে যে হচ্ছে যে কোনটা কোনটাকে ইনভলভ করছে, যেমন ডিউকস এ মানে কি, বি মানে কি, সি মানে কি, ডি মানে কি, এটা হচ্ছে আমাদের জানতে হবে। এ মানে যে হচ্ছে কনফাইন টু বাওয়েল, বি মানে যে হচ্ছে যে কোনো নোড নাই কিন্তু বাওয়েল ইনভেন্ট করছে, এইটা আমাদেরকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনারা ভালোভাবে পড়বেন। আচ্ছা, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন এখানে মার্ক করে দেয় আলাদা করে, লিভার মেটস ফ্রম কোলোরেক্টাল ক্যান্সার। যেমন অন্য যে কোনো ক্যান্সার যেটা হচ্ছে মেটস হয়েছে, সাধারণত আমরা ধরে নেই যে এটা হচ্ছে তার প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, মানে যে কয়দিন বাঁচে একটু আরাম করে বাঁচবে, এটা আমাদের এক্সপেকটেশন। বাট কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্ট প্যারাডাইম। এখানে যেটা সেটা হচ্ছে যে আপনার পেশেন্টের ইভেন উইথ হেপাটিক মেটস ওইটা যদি রিসেক্টেবল হয়, তাহলে পেশেন্ট কিন্তু কিউরেবল। মানে পেশেন্টের অলরেডি কোলোরেক্টাল ক্যান্সার আছে, আবার লিভার মেটস আছে, আপনি যদি লিভার মেটসটাও কাটতে পারেন, কোলোরেক্টাল ক্যান্সারটাও কাটতে পারেন, তাহলে কিন্তু আপনার রোগী কিন্তু কিউরেবল। সেক্ষেত্রে আপনি আগে কি করে নেবেন? আগে হচ্ছে কেমোথেরাপি দিয়ে তারপর হচ্ছে রিসেকশন করবেন আর কি। এইটা হচ্ছে যে জায়গাটা ওরা বলতে চাচ্ছে, এই ইনফরমেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আইডিওস্টমি নিয়ে কথাবার্তা আছে, এইটা একটা ইম্পর্টেন্ট যে আর্লিয়েস্ট কমপ্লিকেশন অফ কি, এটা হচ্ছে ভাস্কুলার ওয়ান গুলি কিন্তু হচ্ছে আমাদের আর্লিয়েস্ট কমপ্লিকেশন, মানে হচ্ছে সাধারণত যেটা হয় নেক্রোসিস হয়ে যায়, তাই না? নেক্রোসিস হওয়া এবং ব্লিডিং হয়, এগুলো হচ্ছে আমাদের আর্লিয়েস্ট কমপ্লিকেশন। আরো অনেকগুলি কমপ্লিকেশন আছে আপনারা জানেন, যেমন হচ্ছে যে পাউচে যেটা হয় যে প্রোল্যাপস হতে পারে, তারপর রিট্রাকশন হতে পারে ইত্যাদি, বাট সব থেকে কমন হচ্ছে যে নেক্রোসিস এবং সব থেকে আর্লিয়েস্ট হচ্ছে সেটাই। আমরা এবার একটু আসি কার্সিনয়েড সিনড্রোম, এটা হচ্ছে পার্ট বি তে আসবে আপনাদের। কার্সিনয়েড সিনড্রোমটা বেসিক্যালি হচ্ছে যে এখানে যেটা হয় যে আমাদের যে নিউরোএন্ডোক্রাইন কম্পোনেন্ট থাকে আমাদের গাটের ওয়ালে, তারা কি করে, তারা হচ্ছে সেরোটোনিন সিক্রেট করে এবং হচ্ছে সিমটম গুলি অ্যারাইজ করে, এবং খুবই কমনলি এটা থাকে কোথায় দেখেন, সব থেকে কমন হচ্ছে এই যে ডিস্টাল আইলিয়ামে, এরপরে সব থেকে কমন হচ্ছে অ্যাপেন্ডিক্সে। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এর বাইরে কিন্তু এটা যে যে এখানে হয় এখানে সব জায়গাতে হয়। এবং এইটার ক্ষেত্রে ইনভেস্টিগেশন কি কি আছে এটা তো আপনারা দেখবেনই, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা সাধারণত এইটা দিয়ে ডায়াগনোসিস করি। এই 5 হাইড্রক্সি ইন্ডাল এসিটিক অ্যাসিড যেটা, এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের সেরোটোনিনের হচ্ছে একটা ব্রেকডাউন প্রোডাক্ট, এইটা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। তবে এখানে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এইখানে আপনাদের জন্য আমরা সামারাইজ করে দিছি যে খুব কমন একটা সিনারিও হচ্ছে যে পেশেন্ট আন্ডারওয়েন্ট পেশেন্ট আন্ডারওয়েন্ট অ্যাপেন্ডেক্টমি ডিউ টু অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, এখন হিস্টোপ্যাথোলজিতে আসছে কার্সিনয়েড, কি করবেন? এটা আমি নিজে পার্সোনালি আমি 2টা রোগী পাইছি যার এরকম ঘটনা ঘটছে। এটার ক্ষেত্রে খুবই সুন্দর হচ্ছে যে একটা গাইডলাইন আছে, এটা আমরা আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে কার্সিনয়েডের সাইজ কত, যদি এটা লেস দেন 2 সেন্টিমিটার হয় তাইলে, এবং আপনি অলরেডি অ্যাপেন্ডেক্টমি করছেন, তাহলে আপনি পেশেন্টকে কোনো ফলো আপেরও দরকার নেই, আপনি বলবেন যে ভাই আপনার টেনশনের কোনো কারণ নাই, বাড়ি যান, একদম ডিসচার্জ। যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে রোগী যাই থাকুক না কেন বলতে হবে যে ভাই কিছু করার নাই, আপনার রাইটিমিগুলোটমি করতে হবে। যদি 2 to 5 হয় সেইখানে আপনার একটা অপশন আছে, আপনি একটা রেডিও আইসোটোপ স্ক্যান করবেন। যদি রেডিও আইসোটোপ স্ক্যানে এখনো দেখা যায় যে কোনো পজিটিভ কিছু লাইট আপ করে ফেলে, তার মানে ধরতে হবে যে আপনার কিছু রেসিডুয়াল টিউমার আছে, তখন আপনাকে রাইটিমিগুলোটমি করতে হবে, আদারওয়াইজ আপনি রোগীকে ডিসচার্জ দিয়ে দেবেন। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখেন যে লেস দেন 2 তার মানে হচ্ছে অ্যাপেন্ডেক্টমি এন্ড ডিসচার্জ, 2 to 5 মানে রেডিও আইসোটোপ স্ক্যান, 5 বা তার বেশি হলে রাইটিমিকুলেক্টমি। এইটা কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে। ওকে, এইটা একটা অসম্ভব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা প্রায়ই আসে, সেটা হচ্ছে যে কোলন এবং রেকটাল ক্যান্সার এটা কি টাইপের ক্যান্সার হয়? পরে স্কোয়ামাস, অ্যাডেনোকোন, কি টাইপের? ইউনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা, তাই না? কিন্তু অ্যানাল ক্যান্সার কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা 1 নাম্বার ইনফরমেশন আপনার জন্য। 2 নাম্বার হচ্ছে এটা কোথায় হচ্ছে, এই যে দেখছেন স্কোয়ামাসের ভিতরে অলরেডি দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে এটা সাধারণত ডেন্টেড লাইনের নিচে থাকে, কোন ভাইরাসের সাথে ইনভলভ? এই যে টাইপ 16 ভাইরাসের সাথে ইনভলভ। এবং এটা কোন জায়গাতে স্প্রিড করবে? এটা কিন্তু আমাদের ইনগুইনাল নোডে স্প্রিড করবে। আপনাদেরকে একটা প্রশ্ন বলে দেই, সেটা হচ্ছে
প্রতি পরীক্ষাতে মোটামুটি লিম্ফ নোড ড্রেনেজ নিয়ে প্রশ্ন থাকবে এবং কি কি টাইপের পছন্দ ওদের, যেগুলো হচ্ছে একটু অ্যাটিপিক্যাল, যেমন মনে করেন যে আমাদের ডেন্টেড লাইনের নিচে এখানকার লিম্ফেটিক ড্রেনেজ কোথায় যায়, আমাদের ইনগুইনাল নোডে, তাই না? তারপর ধরেন যে হাইমেনের নিচে যে ভ্যাজাইনাল পার্ট, সেখান থেকেও কিন্তু আমাদের কোথায় যায়, ইনগুইনাল নোডে যায়। আবার ধরেন যে হচ্ছে আমাদের যে গ্লান্স পেনিস, এটার কিন্তু হচ্ছে লিম্ফ নোড কোথায়, লিম্ফ নোড রেঞ্জ কোথায় হয় গ্লান্স পেনিসের, কোথায় ভাইয়া পুরা? এটা কিন্তু রেগুলার বেসিসের একটা প্রশ্ন আর কি এমআরসিএস এর। ইনগুইনাল নোড। হ্যাঁ, কোন ইনগুইনাল নোড? সুপারফিশিয়াল, ডিপ? সুপারফিশিয়াল। ডিপ ইনগুইনাল নোড। ডিপ ইনগুইনাল নোড। হ্যাঁ, গ্লান্স পেনিস হচ্ছে, তারপর গ্লান্স পেনিস, তারপর হচ্ছে ক্লাইটোরিস, এগুলো হচ্ছে আমাদের সব ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। এটা কিন্তু অসংখ্যবার আসছে, এই জন্য বলে রাখলাম এই চান্স আর কি। এটা আপনি ডায়াগনোসিস করবেন, এই যে ডায়াগনোসিস ইজ মেড বাই ইউর বায়োপসি, এটা তো আপনারা বুঝতেছেন। মজার ব্যাপার হচ্ছে আগে যা করছেন কোলন এবং রেকটাম, ওদের ক্ষেত্রে আমাদের প্রধান চিকিৎসা পদ্ধতি কি? সার্জারি, তাই না? সার্জারি। এইখানে আমরা কি করছি দেখছেন, আমরা কিন্তু কেমোরেডিওথেরাপি দিচ্ছি, এবং এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন। অনেকবার আসছে অ্যানাল ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, কি ট্রিটমেন্ট দিবেন, মানে অপশন দিচ্ছে এপিআর, অ্যাবডোমিনোপেরিনিয়াল ডিসেকশন, কেমোরেডিওথেরাপি ইত্যাদি। উত্তর হচ্ছে কেমোরেডিওথেরাপি। যদি এটা ফেল করে তখন আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে রেডিক্যাল অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন করতে চান, বাট এটাকে বলে ইউজুয়ালি স্যালভেজ, মানে এটাতে আসলে খুব বেশি উপকার হয় না দেখে স্যালভেজ রেডিক্যাল অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন বলে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যানাল ক্যান্সারের ইম্পর্টেন্ট কথা। কিন্তু এই যে এই পয়েন্টটা ছোট্ট আপনার চোখের সামনে আছে, এটাই কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন। পাইলোনিডাল সাইনাস নিয়ে আসলে তেমন কখনোই পরীক্ষায় আসে না। পাইলোনিডাল সাইনাস আপনারা জানেন, বেসিক্যালি যেটা হয় যে আমাদের এই রিজিয়নের পেরিনিয়াল এবং হচ্ছে যে অ্যানাল রিজিয়নের যে ইয়েগুলি কি বলে, আমাদের যে হেয়ার গুলি, এগুলি কিন্তু খুব হার্ড হয়, তাই না? এবং এটা যেটা হয় যে আমরা যখন ওয়েট বিয়ারিং এরিয়া দিয়ে বসি, তখন এরা বেসিক্যালি, এই হেয়ারটা বেসিক্যালি কি হয়, ভিতরে ঢুকে যায়, তাই না? চামড়ার ভিতরে ঢুকে যায়, এবং এই হেয়ারই পরবর্তীতে একটা ইনফ্লামেশন ক্রিয়েট করে, এবং তখন একটা কন্টিনিউয়াস হচ্ছে যে অনগোয়িং ইনফেকশন চলতে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে পাইলোনিডাল সাইনাস। এটা তো আপনারা সবাই জানেন। এবং এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কিন্তু সার্জারি করতে হয়, এবং হচ্ছে যে পিট গুলি থাকে এগুলিকে আমাদের কেটে দিতে হয়। এইটা আপনারা জানেন, এইটা একটু রিডিং করবেন আর কি। এখান থেকে আসলে তেমন কিছু কখনো পরীক্ষায় প্রশ্ন আসে নাই। তাহলে আমরা মোটামুটি এখান থেকেও অলমোস্ট হচ্ছে শেষের দিকে চলে আসছি। আমরা আপনাদেরকে আবার কিছু প্রশ্ন দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এইটা দেখেন তো, এই যে যেটা একটু আগে আপনাদেরকে বলতেছিলাম, যে 28 বছরের ভদ্রলোক রিভিউড ইন দি ক্লিনিক, he had suffered from Crohn's disease for many years. He has recently undergone a subtotal colectomy. However, he has residual Crohn's in his rectum and this is the cause of ongoing symptom. Medical therapy is proving ineffective. তাহলে কি করতে হবে এখন? প্রক্টেক্টমি, তাই না? পরের কোশ্চেনটা দেখেন, যে ফিমেল যেটার কথা আপনাদেরকে বলছিলাম, যে 22-year-old lady, তার long history of severe perianal Crohn's disease with multiple fistula. She is keen to avoid a stoma. However, she has progressive disease and multiple episodes of rectal bleeding. A colonoscopy shows rectal disease only, and a small bowel study shows no involvement with Crohn's. What is the best operative strategy? তাহলে এখানে কি করবেন? বি হবে। প্রোটেক্টিভ এনস্টম। বি। তাহলে সবাই এটার সাথে একমত যে প্রোক্টেক্টমি এন্ড এনস্টোমা, আমরা কিন্তু এখানে কোনো কিছু করতে পারবো না, তাই না? আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা আবার দেখেন, 24 বছরের ভদ্রলোক, তার 5 সেন্টিমিটার কার্সিনয়েড টিউমার অফ দ্য অ্যাপেন্ডিক্স। ইমেজিং এন্ড ডায়াগনস্টিক ওয়ার্কআপ ডাজ নট ডেমনস্ট্রেট এনি ডিস্টেন্ট ডিজিজ। কি করতে চান? বি, রাইট হেমিকোলেক্টমি। রাইট হেমিকোলেক্টমি, তাই না? 5 অথবা 5-এর বেশি হলে, কিছু থাকুক বা না থাকুক, আমি রাইট হেমিকোলেক্টমি করব। আর যদি 1.2 সেন্টিমিটার হয় তাহলে ডিসচার্জ। আমরা ডিসচার্জ, অ্যাপেন্ডিক্টমি এন্ড ডিসচার্জ। আমরা কিন্তু তাকে ফলো আপও করবো না, আমরা কিন্তু তাকে ডিসচার্জ করবো। এইটা দেখেন, যেটা আপনাদের যে কোশ্চেন, যে 56 বছরের ভদ্র মহিলা, তার কোলোনোস্কোপি করছেন ফর বাউল হ্যাবিট। এখন সমস্যা হচ্ছে তার হিস্টেরেক্টমি ছিল আগে, এখন তার প্রচুর ব্যথা হচ্ছে এবং হচ্ছে সে চাচ্ছে যে এটা বন্ধ করে দেন। কিন্তু আপনি স্পেনিক ফ্লেক্সার পর্যন্ত গেছেন, এখন আর ওই কন্টিনিউ করতে যাচ্ছেন না। এখন তাহলে কি করবেন? সিটি কোলোনোস্কোপি। আমরা করবো হচ্ছে সিটি কোলোনোস্কোপি। আচ্ছা,
আচ্ছা, এই কোশ্চেনটা দিয়ে আমরা শেষ করি তাহলে। এটা হচ্ছে দেখেন যে 66-year-old man is admitted as an emergency with torrential rectal bleeding. Following resuscitation, an upper GI endoscopy is undertaken and it is normal. However, he continues to bleed. এখন তাহলে কি করবেন? সিটি এনজিওগ্রাম। তাহলে এটা হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাম করবো আমরা, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই ভাইয়াপুরা। আবার আমাদের আবার নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট বুধবারে খুব সম্ভবত। তাহলে ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস। সবাই ভালো থাকবেন, আবার ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া।